Hello everybody. Most welcome to all of you, respected speaker, honorable person and other dignitaries present here. We have assembled on the second day of today national workshop on Koha in Academic Library organized by Rabindra Mahavidyalaya, Chapadanga, Hooghly. I am Dr. Pronobi Porel, working as a librarian in Rabindra Mahavidyalaya and convener of this workshop. And thanks the college authority for giving me the opportunities to organize the workshop. First of all, I warmly welcome to our respected principal sir, Dr. Prasanta Bhattacharya, and honorable speaker, Dr. Ranjan Samanta, librarian, Naba Ballygunge, Mahavidyalaya, Kolkata. Dr. Swapan Khan, librarian, Narasinha College, Howrah. Dr. Soumen Mondal, librarian, Prasanta Chandra Mahalanobis, Mahavidyalaya, Kolkata, and Professor Shiv Shakti Ghosh, assistant professor, Faculty of Library and Information Science, ICFAI, University, Tripura. And heartily welcome to Professor Tanmoy Bandhopadhyay, ITUSC coordinator, Dr. Rabiul Anab, convener of IT subcommittee, and Dr. Paritosh Chandra Sinha, member of IT subcommittee and library subcommittee of Rabindra Mahavidyalaya. Now I request our principal sir to deliver his inaugural speech. Sir, please. বলছি বাংলাতেই বলবো তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ প্রণবী। আজকে আমাদের ওয়ার্কশপের দ্বিতীয় দিন। দুর্ভাগ্যবশত আমি গতকাল থাকতে পারিনি। আমার সমস্ত যারা আজকে এখানে অনারেবল স্পিকার্স যারা এসেছেন তাদের সবাইকে আমি সাদর সম্ভাষণ জানাই আমাদের কলেজের এই ওয়েব প্ল্যাটফর্ম থেকে, যে তারা তাদের মূল্যবান সময়ে সেটা দিয়েছেন আমাদেরকে। এবং শুধু কলেজের নয়, এই কলেজের এই ওয়ার্কশপকে কেন্দ্র করে আরো যারা মান্যগণ্য যারা এসেছেন আজকে আমাদের এখানে, এবং যারা উদ্গ্রীব হয়ে আছেন কিছু জানবেন কিছু শুনবেন বলে, সকলকে স্বাগত। সকলের সামগ্রিক প্রচেষ্টায় আমাদের এই অনুষ্ঠান সফল হয়ে উঠুক, এটাই শুভ কামনা প্রিন্সিপাল হিসেবে আমার। পরিচিত অপরিচিত স্বল্প পরিচিত নামের ভিড়ে এই ব্যাপারটা দেখছি আমি। আমাদের জগৎটা তো এমনিতে অনেকটাই ছোট, এবং অনেক সময় এদিক ওদিক গেলে যেটা টের পাই যে পৃথিবীটা গোল, সেটা বোঝা যায় আর কি। ফলে এখানে দু একটি নাম আমার এমনি পরিচিত ছিল আগে নানা কারণে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব আমার প্রিয় এবং স্নেহভাজন ডক্টর স্বপন খান, তিনি রয়েছেন এখানে বক্তা হিসেবে। সেটাও খুব আনন্দের বিষয় আমাদের সবার কাছে, আমার কাছে। এখন প্রণবী এবং বিকাশ যখন প্রাথমিকভাবে এই প্রস্তাবটা আমার কাছে নিয়ে আসে, এই গোটা প্যান্ডেমিক জুড়ে কলেজের ওয়েব বেসড যে সমস্ত কাজকর্ম হয়েছে, এবং এ ব্যাপারে আমরা বোধহয় খানিকটা গর্ব অনুভব করতে পারি, যে বা গর্ব হয়তো বলবো না, হয়তো একটা নিজেদের প্রচেষ্টার জন্য একটু সাধুবাদ পেতে পারি মানুষজনের কাছ থেকে, যে একেবারে প্রাথমিক পর্ব থেকে যখন ক্রমশ আমরা অনুভব করলাম যে একমাত্র প্রযুক্তি আমাদেরকে এই যে সংকট যেটা ঘনিয়ে এসেছে আচমকা অযাচিত ভাবে, তার থেকে বেরিয়ে আসবার একটা আশু পথ যদি কোনো কিছু থেকে থাকে, সেটা একমাত্র এই প্রযুক্তির হাত ধরে। তার কারণ ওই সোশ্যাল ডিস্টেন্সিং বা এই সমস্ত কিছু রাখতে গিয়ে শরীর এবং স্বাস্থ্যের যে প্রথম যে বেড়া, সেটাকে বাঁধতে গেলে যেহেতু শারীরিক সংস্রবকে এড়িয়ে চলার একটা দায় বা দায়িত্ব আমাদের সামগ্রিকভাবে ছিল, কিন্তু মনের খোরাক বা মনকে সজীব রাখবার জন্য যে কাজটা করার জন্য আমরা রয়েছি এখানে, যে জীবন এবং যে জীবিকা আমরা বেছে নিয়েছি পাথেয় হিসেবে, একটা ভোকেশন হিসেবে, তার যদি একটা মডিকাম অফ ডেলিভারি যদি আমাদেরকে তৈরি করতে হয়, যদি একটা মিনিমাম কোনো জায়গায়
পৌঁছানোর চেষ্টা করতে হয় বা করা যায়, তারও হয়তো অনেক লুপ হোলস, অনেক ফাঁক ফোকর ইত্যাদি আছে, সেগুলো পরে ক্রমশ বিশেষজ্ঞরা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, এবং বিশেষজ্ঞরা হয়তো সে ব্যাপারে সংকটের যে দিকগুলো সেগুলো সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন, আরো অ্যাকিউটলি অ্যাওয়্যার করেছেন। কিন্তু একজন মানুষ হিসেবে, একজন পার্টিসিপেন্ট হিসেবে তার অন্যান্য যে সমস্ত জায়গাগুলো, অর্থাৎ অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে এই পারস্পরিক সংযোগের কোনো বিকল্প তো পৃথিবীতে নেই, কারণ মানুষ ভীষণভাবে সামাজিক একটি জীব। তো যাই হোক না কেন, ক্রমশ কলেজগুলো, স্কুলগুলো, বিশ্ববিদ্যালয় সেগুলো খোলার পথে গেছে, একবার খুলে বন্ধ হয়ে আবার খুলেছে, এবং ভাগ্যক্রমে এই মুহূর্তে করোনা সেভাবে অন্তত আমাদের জীবনে তার থাবা, তার আঁচড় আগের মতো অন্তত বসাতে পারছে না, বা আলগা হয়েছে সেটা। কিন্তু যেহেতু এখনো মানুষজনকে কলেজে নিয়ে আসবার মতো পরিস্থিতি বা অন্যান্য প্রতিকূলতা থেকে বেরিয়ে আসবার উপায় সেটা পুরোপুরি ঠিক হয়নি, এবং সর্বোপরি অনেকে রয়েছেন সত্যিই বেশ দূরে দূরে, এবং তার থেকেও একটা বড় কথা হচ্ছে যে প্রযুক্তি আমাদেরকে একটা নতুন দরজা খুলে দিয়েছে। ফলত রবি এবং সোম, যেহেতু আজকে স্টেট গভর্নমেন্টের একটা ছুটি রয়েছে, প্রণবী এবং বিকাশ এই প্রস্তাব আমার কাছে নিয়ে আসে, এবং সাদরে আমি তাতে সম্মতি প্রদান করি যে এটা হওয়াটাই খুব বাঞ্ছনীয়, কারণ এর আগেও ওরা অনেক অর্থবহ অনুষ্ঠান করেছে, এবং একটা ওয়ার্কশপ তার একটা অন্য মাত্রাই থাকে। আমরা যেটা সবসময় আশা করি আর কি, যে একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, কিন্তু যেহেতু সেটা অনেকটাই প্রযুক্তি নির্ভর এবং কম্পিউটার বেস, সুতরাং আশা করা যায় আজকের, আমি গতকালের অনুষ্ঠানে একেবারেই সামিল হতে পারিনি, আজকেও যে খুব বেশিক্ষণ থাকতে পারবো তা নয়, কিন্তু আমি আশা করব যে আমার যে দুজন লাইব্রেরিয়ান রয়েছে তারা যথেষ্ট দক্ষ, এবং আরো যে সমস্ত মানিগুণী মানুষজন এসেছেন যারা এ ব্যাপারে যথেষ্ট সুদক্ষ, এবং যারা তাদের প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে তাদের পরিচয় রেখেছেন, তাদের দক্ষতার এবং তাদের যে সুগভীর আগ্রহ এবং পড়াশোনার, সেটা আমরা সামগ্রিকভাবে তার একটা প্রকাশ, বা সেটাকে আমরা ভাগ করে নেওয়ার মতো একটা জায়গায় থাকতে পারবো, এটাই আশা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কলেজ কতটা সুনামের সঙ্গে এই কাজটা করলো, কলেজের মানুষজনের কতটা উপকার হলো, উপকার করার জন্যই তো এটা করা, কিন্তু মূলত একটা মহাবিদ্যালয়ের কাজকর্মকে কেন্দ্র করে আমরা যারা সমজীবিকা এবং সম মানসিকতা সম্পন্ন মানুষজন রয়েছি, আমরা যদি একটা একটা কমন জায়গা নিজেদের জন্য তৈরি করে নিই বা তৈরি করতে পারি, এবং যদি একটা কো শেয়ারিং এ যাওয়া যায়, তাতে সামাজিকতার যে জায়গাটা আমাদের থাকে তারই একটা বোধহয় একাডেমিক কোনো বেনিফিট সেটা আমাদের জন্য বেরিয়ে আসে, এবং আমার মনে হয় সে ব্যাপারে আমাদের সবসময় খুব সচেষ্ট থাকা উচিত। আমি গতকাল বা পরশুদিন একটা খবর দেখছিলাম আমাদের প্রিন্সিপালদের, যে হাবড়ার শ্রী চৈতন্য কলেজ আর বোধহয় নদিয়ার কৃষ্ণনগর কলেজ, ইফ আই এম নট মিস্টেকেন, দ্বিতীয় নামটার জন্য বলছি, যে তারা একটা মৌ নিজেদের মধ্যে স্বাক্ষরিত হয়েছে দুটি কলেজের মধ্যে। এখন মৌ স্বাক্ষরিত হওয়াটা বড় কথা নয়, কারণ ন্যাকের সুবাদে আমরা এই কাজটা এর আগেও দেখেছি যে অনেক সময় কলেজে কলেজে, বিশেষত যেগুলো প্রতিবেশী কলেজ আর কি, নেইবারিং কলেজেস, তারা নিজেদের মধ্যে এই জাতীয় মৌ স্বাক্ষর করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দুটি কলেজের যারা অথরিটি, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দুটি কলেজের ছাত্রছাত্রী হয়তো তার একটা মোডাস অপারেন্ডাই তৈরি করে নেওয়া হয়েছে, যে কিভাবে বিষয়টা হবে এত ডিটেলস তো আর আমি বা আমরা জানিনি বা জানতে পারিনি, কিন্তু যেটা খুব ভালো লাগলো আমার দেখে, যে ছাত্রছাত্রীরা খুব সহজেই এই কলেজের ক্লাস ওই কলেজের ছাত্রছাত্রীরা, এবং ওই কলেজের ক্লাস এই কলেজের ছাত্রছাত্রীরা, তারা যে কোনো ভাবেই হোক না কেন, যে কোনো সময়ে হয়তো নয়, সেটা তার একটা নির্দিষ্ট নির্ঘণ্ট নিশ্চয়ই রয়েছে, তারা সেটা অ্যাভেল করতে পারবে।
তাহলে অনেক সময় যে অনটন আমরা অভিযোগ করে থাকি, কিন্তু যার আশু কোনো নিদান আমাদের হাতে নেই, অর্থাৎ মাস্টারমশাই কম, শিক্ষাকর্মী কম, সেটাকে যদি এইটা সত্যিকারের ইনোভেশন আমার মনে হয়, যে আমরা যদি ক্রমশ এই কোলাবোরেশনের দিকে যাই বা যেতে পারি, তাহলে বোধহয় আমরা কিছুটা হলেও আমাদের এই যে সংকট সেটাকে আমরা মোচন করতে পারবো। এবং যেহেতু আমরা পৃথিবীতে একটা অন্যরকম কাজ করে থাকি, যেটাকে শুধুমাত্র জীবিকার সঙ্গে মিলিয়ে ফেললে হবে না, একাডেমিক্স একটা অন্য বড় দায়িত্বের জায়গা, ফলে সে সম্পর্কে সচেতন থাকা, সচেষ্ট থাকা, এটাও আমাদের একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে বলতে। তো তারই একটা মিনি বা বেবি স্টেপ হয়তো আজকের এই অনুষ্ঠান আর কি। ফলে আমি খুব আনন্দিত, আমার খুব ভালো লাগছে, এবং প্রণবী আর বিকাশের উপরে আমার এমনিতেই একটা নির্ভরতা রয়েছে, সেটার প্রমাণ ওরা আরেকবার রাখলো আর কি আমার কাছে এবং আমাদের সবার কাছে। আর শেষ একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যে প্রথম যখন আমি ছাত্র, তখন শুনতাম যে লাইব্রেরি বলতে ওই একজন মানুষ কি দু চারজন মানুষ বসে থাকবেন, আমি একটা বইয়ের রিকুইজিশন করব, সেই বইটা বেশিরভাগ সময় আসে, অনেক সময় আবার আমাদের সময় আসতোও না। বিশেষ করে আমার কলেজটা ন্যাশনাল লাইব্রেরির কাছাকাছি থাকার জন্য অনেক সময় এই জাতীয় অভিজ্ঞতার সম্মুখীন আমাকে হতে হয়েছে। বই কি যে দুবার, চারবার, পাঁচবার, সাতবার, তারপরে এই করতে করতে যেটা হতো যে আগ্রহটা অনেক সময় মরে যায়, যে তাতে আহ ভারী একটা মনের মধ্যে একটা গোলযোগের সৃষ্টি হতো, বা সত্যিকারের যেটা চাইছি হয়তো সেই মুহূর্তে কিছু জিনিস থাকে না যে সেই মুহূর্তের জন্যই সেটার প্রয়োজন, তারপরে আবার অনেক সময় সেই ইচ্ছেটাও মরে যায়, বা সেই প্রয়োজনটা ফুরিয়ে যায় আমাদের, বা প্রয়োজনটা নিভে যায় হয়তো মনের ভেতরে। তো এই জাতীয় দুর্গতি অনেক সময় আমাদেরকে তার হয়তো ভুক্তভোগী হতে হয়েছে। তার হয়তো অনেক অজস্র কারণ ছিল, আমি সে সমস্ত ভেতরে যেতে চাই না বা যেতে চাইছি না। কিন্তু তখন শুনতাম ছাত্রাবস্থায়, বা পরে বিশ্ববিদ্যালয়ে গিয়েও দেখেছি, যে লাইব্রেরিটা নাকি এখন লাইব্রেরি সায়েন্স হয়ে গেছে, এবং সেটা বেসিক্যালি একটা ইনফরমেশন সায়েন্স। এবং বিদেশে এ নিয়ে নাকি অনেক কাজকর্ম হয়, এবং বিদেশে লাইব্রেরিয়ানরা অন্তত বই বা সোর্স মেটেরিয়ালের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রফেসর মাস্টারমশাই থেকে অনেক অনেক বেশি খবর রাখেন। তো এগুলো শুনতাম, এগুলো কানে আসতো, এবং সেগুলো ভেবে একটা হা হুতাশ হতো যে আহারে, আমার দেশে যদি এরকম একটা লাইব্রেরি বা এরকম কিছু লাইব্রেরিয়ান পেতাম। ঘটনাচক্রে পরে আমি বেশ দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে পড়াবার সুযোগ পেয়েছিলাম, এবং সেখানে একজন লাইব্রেরিয়ানের খবর পাই। তাকে আমার সরাসরি অবশ্য কখনো দেখার বা মিট করার সুযোগ হয়নি, কারণ যে স্বল্প সময়ের জন্য আমি যেতাম বা থাকতাম, তাতে এটা অবশ্য আমার আমার এটা অনটন, আমি এর জন্য কোনো সিস্টেম বা কাউকে দোষারোপ করছি না। তাতে চাক্ষুষ দেখার সুযোগ আমার হয়নি, কিন্তু তার সম্পর্কে বহু কথা আমি শুনেছি। এবং পরে হয়তো অন্য কারোর ক্ষেত্রে যে কিভাবে তিনি একটা বই জোগাড় করার জন্য প্রায় সর্বস্ব পণ করে, এবং লাইব্রেরির ধুলো ঘেঁটে কোনো একটা উঁচু তাক থেকে অনেক ভেতরে লুকিয়ে থাকা বা হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি, সেগুলোকে উদ্ধার করে সংশ্লিষ্ট যে গবেষক বা মাস্টারমশাই তার হাতে এনে দিয়েছেন এবং সাধুবাদ কুড়িয়েছেন, সেসব খবর আমি পেয়েছি। এবং তারপরে আমার নিজের সাবজেক্টের সুবাদে আরেকটা ঘটনা ঘটেছিল, যে মাঝে মাঝে, সেটা ছাত্রাবস্থা থেকেই হতো, কলেজে যখন পড়ি, যে ব্রিটিশ কাউন্সিলে যাওয়ার আমার সুযোগ ঘটতো। এবার কলকাতার বুকে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিটা তো সত্যি, যখন যে অবস্থায় ছিল লাইব্রেরির যতটুকু ভব্যতা বা যতটুকু আপডেশনের যে প্রয়োজন, মানে যেটাকে আমরা বলি না ইংরেজিতে অনেক সময় যে কিপিং অ্যাব্রেস্ট অফ দি লেটেস্ট অফ ডেভেলপমেন্টস, সেটা হয়তো তার থেকেও ভালো হয়, কিন্তু আমি তো এর থেকে বেশি দেখিনি। কিন্তু আমার মনে হয়েছে যে তারা যথেষ্ট আপডেটেড, এবং যেটাকে আমরা বলি যে গ্লোবালি কানেক্টেড আর কি, একটা বৈশ্বিক সংযোগ সেখানে গেলে কিন্তু টের পাওয়া যায়। সেটা শুধু বইয়ের ক্ষেত্রে বলছি তা নয়, কারণ আমরা যখন একদম ছোটবেলায় যেতাম, যখন এই জাতীয় আহ মানে আজকের যে তুমুল প্রযুক্তির যে জয় জয়কার, এই জায়গাটা যখন ছিল না, তখনও
যেটুকু যা প্রযুক্তি অ্যাভেলেবল ছিল তাতে ভালো নাটক, মানে আমাদের মাস্টারমশাইরা দিদিমণিরা ক্লাসে বলতেন যে নাটক মূলত পড়ার চাইতেও নাটককে দেখতে হয় অনুভব করার জন্য। তার একটা সিনেম্যাটিক বা একটা ড্রামাটিক অ্যাপিল রয়েছে যেটা মূলত ভিজুয়াল এবং অডিটেড, মানে দুটোর অডিও ভিজুয়াল মূলত এই কথাটা বলতেন আর কি। তো কখনো মনে আছে ডক্টর ফাউস্টাস সেটা একটা রেকর্ডেড ক্যাসেটের আকারে, এবং সেটা আমাদের মধ্যে এত পপুলার হয়েছিল, এত তুমুল আলোড়ন ফেলেছিল, এবং তারপরে ক্রমশ ভিসিডি বাজারে আসাতে, তার আগে ক্যাসেট, ভিডিও ক্যাসেট পাওয়া যেত। আমাদের মধ্যে যারা ভাগ্যবান, যাদের বাড়িতে ওই ভিডিও ক্যাসেট প্লেয়ার থাকতো আর কি, বা কোনো বন্ধুর বাড়িতে রয়েছে, হয়তো ম্যাকবেথ নিয়ে গিয়ে দেখা হলো একটা 1.5-2 ঘন্টার একটা টানা নাটক, এসব সুযোগ কিন্তু তখনও আমরা ওই লাইব্রেরিতে থাকাকালীন পেয়েছি। এবং প্রচুর ম্যাগাজিন এবং বিদেশে পড়ার যে অপরচুনিটিস সেগুলো। এবং এখন আমি খুব আহ্লাদিত হই, উৎসাহিত হই যখন দেখি যে ব্রিটিশ কাউন্সিল এখন রীতিমতো ইংরেজি শিক্ষার জন্য, ভাষা শিক্ষার জন্য রীতিমতো বেশ কিছু পোর্টাল তৈরি করেছে, এবং বিদেশে, বিশেষ করে তাদের দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়ার জন্য যে ট্রেনিং, তার যে বেসিক প্রোগ্রাম সেগুলোকে অফার করে। আমি আর বেশি দীর্ঘায়িত করব না আমার বক্তব্য। শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির সঙ্গে আমাদের ইনস্টিটিউশনাল যে সংযোগ আর কি, সেটা অনেক সময় ন্যাকের কারণে খুব মেকানিক্যালি হয়তো করতে হয় বা করে থাকেন অনেকেই। আমি কাউকে পার্টিকুলারলি নাম না নিয়েই বলছি, একটা সিচুয়েশনাল প্রয়োজন তো তৈরি হয়। কিন্তু আমার মনে হয় এই ন্যাক আসার বহু আগে, এবং এই ব্যাপারে আমি নিজেই খানিকটা উদ্যোগী হয়েছিলাম, যেহেতু ছাত্রাবস্থায় আমার এই অভিজ্ঞতাটা আমার মাথার মধ্যে ছিল। আমি তৎকালীন আমার যে প্রিন্সিপাল তাকে বলে, এবং আমি খুব তার কাছে আজও ধন্যবাদার্হ যে তিনি কিন্তু আমার সেই উৎসাহে সাড়া দিয়েছিলেন, এবং টানা কোনো ছেদ বা কোনো জ্যোতিচিহ্ন তাতে পড়েনি যে আমরা দীর্ঘদিন আমরা মহাবিদ্যালয় হিসেবে কিন্তু আমরা ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির ইনস্টিটিউশনাল মেম্বার। এবং অনেক সময় এখন যেটা হয়েছে যে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা হয়, ফিজিক্যাল ডিস্টেন্স একটা খুব বড় কারণ, যে অনেক সময় অনেকে হয়তো গিয়ে উঠতে পারে না বা পারেন না, কিন্তু এই ব্যাপারটা রয়েছে, এবং আমরা কার্ড বিলি বন্টনেরও ব্যবস্থা করেছি আর কি। আর শেষ কথা যেটা বলে শেষ করব বলে ভাবছিলাম আর কি, সেটা হলো যে আমি এই প্যান্ডেমিক হওয়ার কিছুদিন আগে, তখনও আমি প্রিন্সিপাল হিসেবে যোগদান করিনি, ওরা এই লাইব্রেরি কেমন হওয়া উচিত বা লাইব্রেরির এখন বর্তমান রূপ বা চেহারা কি, সে ব্যাপারে একটা ওয়ার্কশপ, একটা 1 ডে ওয়ার্কশপ ওরা অফার করেছিল। তাতে আমি এবং আমার কলেজের আরেকজন, আমরা দুজন সেই ওয়ার্কশপে যোগদান করি। এবং আমার ভদ্রলোকের নামটা একটু অদ্ভুত বলে আজও মনে আছে। ভদ্রলোকের নাম ছিল টম ফরেস্ট। তিনি ব্রিটিশ কাউন্সিলের বা হয়তো লন্ডনের বুকে কোনো বড় লাইব্রেরির একজন বড় অধিকর্তা, তাকে নিয়ে আসা হয়েছিল বক্তব্য রাখবার জন্য। যে মূল জায়গাটা আমি বলতে চাইছি আর কি শেষ বক্তব্যের শেষে, যেটা হয়তো আজকের ওয়ার্কশপের সঙ্গে থিমেটিক্যালি খানিকটা তার একটা হয়তো কি বলবো, একটা অনুষঙ্গ আমরা ভাবতে পারি, বা এইভাবে হয়তো ভাবা হয় আজকাল, সেটা যতটা আমরা নিয়ে আসতে পারি আমাদের গ্রামীণ যে বৃত্ত আর কি, তার ভেতরে যে যে অনটনটা কলকাতার দূরে থাকলে অনেক সময় অনুভব করতে হয়, সেটাকে যদি এইভাবে একটা জয় করবার একটা ব্যবস্থা আমরা করতে পারি, এবং তার জন্য একটা সঠিক ভাবনা চিন্তা জায়গা তৈরি করতে পারি, সেটা হলো আমি একটা কোয়েশ্চেন আনসার সেশন যখন চলছে ওনার বক্তব্য পেশ হয়ে যাওয়ার পরে, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে এখনকার দিনে ধরুন ইউরোপের যে অগ্রগণ্য যে দেশগুলো আর কি, পশ্চিম ইউরোপের বা আমেরিকার, তার লাইব্রেরি গুলোর বর্তমান চেহারা কেমন। তো উনি আমাকে বললেন যে দেখুন, লাইব্রেরিতে এখন যারা সময় কাটাতে আসে, আমাদেরও জেনারেশনসের তো, ইয়াং জেনারেশনসের তো বহু পরিবর্ধন ইত্যাদি হয়েছে, চাহিদার একটা বিশেষ করে অন্য রকমের পরিবর্তন এসছে। সাধারণত অন্তত লন্ডনে আমার যে অভিজ্ঞতা, তাতে যারা খুব কনসাস রিডার তারাই আজকাল বেশিরভাগ লাইব্রেরিতে আসে। আর এর বাইরে কিছু লোকজন আসেন, তারা
মানে একাডেমিক্স এর বাইরে যারা, তাদেরকেও তো অ্যাট্রাক্ট করতে হবে যে কি করে লাইব্রেরিটাকে ক্রমশ একটা ইনফরমেশন হাব বা একটা প্রয়োজনের জায়গা তৈরি করে ফেলা যায় এবং তার রেলেভেন্স বজায় রাখা যায়। তাহলে যিনি বই পড়ুয়া নন তিনি লাইব্রেরি মুখ হবেন বা তাকে হওয়ানো হবে কি করে? এইগুলো মাথায় রেখে এখন ইনফরমেশন এবং সঠিক ইনফরমেশন সেগুলোকে ডিসেমিনেট করবার জন্য নির্দিষ্ট উইন্ডো বা পোর্টাল এগুলোকে আমরা তৈরি করে রাখি। এবং এখন খুব নিয়ম করে একটা লাইব্রেরিতে জল খাওয়ার ব্যবস্থা, একটা ভালো কফি শপ এবং একটা পার্লার, একটা কিচেন পার্লার, যেখান থেকে মানুষ হয়তো একেবারে সামচুয়াস লাঞ্চ বা ডিনার নয়, কিন্তু তার মানে আমি টানা 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা থাকবো অথচ আমাকে খাওয়ার জন্য এটা একটা ব্রেক। এটা আবার অনেক সময় বিরক্তিরও একটা কারণ, হয়তো কাছাকাছি ভালো দোকান কিছু নেই বা বইটা পড়তে পড়তে কফির কাপে চুমুক দেওয়া। এই প্রয়োজনগুলো অর্থাৎ প্রায় একটা কোজি কর্নার তৈরি করে দেওয়া, এই সুবিধাটা। এবং উনি বলেছিলেন যে একটা লাইব্রেরি হাউস হবে একটা মাল্টি ফ্যাসেটেড বা একটা মাল্টি চেম্বার্ড একটা বাড়ির মতো আর কি, যেখানে বিভিন্ন প্রকোষ্ঠে মানুষের এই ইনফরমেশন এবং এই পড়াশোনার প্রয়োজন মেটাতে গিয়ে যা যা আনুষঙ্গিক প্রয়োজন হতে পারে, যা যা দরকার হতে পারে, সেই প্রয়োজনটাকে আশু মিটিয়ে দেওয়ার জন্য, লং টার্মে নয়, তার আশু প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য যা যা করা সম্ভব সেইভাবেই কিন্তু একটা লাইব্রেরি হাউসকে তৈরি করা দরকার। এবং আমরা এখন এইভাবেই সমস্ত ব্যাপারটাকে করছি বা মেনটেন করছি। এখন এটা ঠিকই যে একটা পশ্চিমা দেশ এবং তার কলোনিয়াল পাওয়ার হিসেবে তার রমরমা হয়তো গতাসু, দীর্ঘদিন ধরেই সেটা তাই, কিন্তু তাতেও তাদের যা সম্পত্তির, দেশজ সম্পত্তির যা পরিমাণ, তাতে এগুলো তাদের পক্ষে অ্যাফোর্ড করা হয়তো সহজ বা সম্ভব। তাদের এই ভাবনাগুলোকে কাজে পরিণত করবার জন্য আসলে যেটা দরকার সেটা হচ্ছে পকেটের রেস্ট। আর আমাদের দেশে আনফর্চুনেটলি আমাদের দারিদ্র অনেক সময় তো অন্তরায় হয়ে দাঁড়ায় এবং অনেক সময় হয়তো যেটুকু করা যেত সেগুলো অন্যান্য ভাবে তার দায় কখনো কখনো হয়তো এড়িয়েও যাওয়া। কিন্তু একাডেমিক্স একটা দেশের, একটা জাতির একটা কি বলবো, একটা তার একটা যে ফাইবার তৈরি হওয়ার পেছনে তার 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 শক্তির একটা, তার মস্তিষ্কের যে শক্তি, তার একটা মূল জায়গা হচ্ছে এটা। এবং তাতে গুড ইনভেস্টমেন্ট সবসময় হওয়া দরকার। এবং লাইব্রেরি হচ্ছে সেই সেন্টার, সেই কেন্দ্র, সেই হাব, যাকে কেন্দ্র করে, যাকে ঘিরে আমাদের এই প্রয়োজনটা মূলত আবর্তিত হয়। সুতরাং এর প্রয়োজন এবং একে আপডেট করবার জন্য বিভিন্ন কর্মশালা, আজকের এই কোহা কর্মশালা হয়তো তারই একটা প্রস্তুতি। কোহা খুব নতুন জিনিস হয়তো নয়, কিন্তু তার অনেক আপডেশন হয়েছে। সুতরাং সেগুলো সম্পর্কে একটা অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস তৈরি করা এবং আমাদের কি করণীয় সে সম্পর্কে একটা ধারণা, একটা রোড ম্যাপ যাকে বলে, সেটা তৈরি করবার একটা প্ল্যাটফর্ম হয়তো আজকের, মানে গতকাল থেকে যেটা শুরু হয়েছে সেটা হয়তো আজকের সেই পথ প্রদর্শনের একটা ছোট ভূমিকা নিতে পারে। আমি যেটাকে বেবি স্টেপ বলছিলাম আর কি। সুতরাং আরেকবার সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। হয়তো প্রয়োজনের থেকে প্রণবী আমাকে 5 মিনিট দিয়েছে, আমি হয়তো প্রায় 15-20 মিনিট তার বেশি বলে ফেললাম, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলকে ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠান সফল হোক, অধ্যক্ষ হিসেবে এইটুকুই আমার কামনা, শুভকামনা। আরেকবার সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করব। Thank you, sir. Thank you very much for your valuable speech regarding your perception of library and information science and sharing your good experience with us. Now we start our technical session. I introduce our first speaker, Dr. Ranjan Samanta. Dr. Samanta is presently librarian of Naba Ballygunge Mahavidyalaya PG College, Kolkata, affiliated to University of Calcutta since 2014. He has above 20 years experience in the field of library and information science. His experience covered a diverse range of settings, including public library, university library, and college library. He has also teaching experience at
guest teacher at Bengal Library Association, Netaji Subhash Open University, Indira Gandhi National Open University, Rabindra Bharati University, and Jadavpur University. He is involved in master and philosophy, MPhil, dissertation supervisor at different universities. Already he supervised more than 15 students. He published more than 20 articles in different reputed journals and seminar conference volumes. He wrote 4 book chapters and also 1 chapter of Netaji Subhash Open University. He has a special interest on public library service, knowledge organization, library automation, and networking reference service. Now I request Dr. Ranjan Samanta to deliver her presentation. Sir, থ্যাংক ইউ। রঞ্জন স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর প্রণবী। Good afternoon. I am very much honored to be invited to the national level workshop on Koha in academic library. Thank you for letting me give this opportunity. No word is adequate to express my heartfelt gratitude to esteemed inaugurator Dr. Prasanta Bhattacharya sir, Principal, Rabindra Mahavidyalaya, Professor Tanmoy Bhattacharya, Coordinator, ICFAI, Convener, Dr. Pronobi Porel, Librarian, Joint Convener, Bikash Halder, Librarian, and organizing team, Rabindra Mahavidyalaya. Now, I want to share my experience with you. Here, many participants are my friends, like Dr. Abhijit Dutt and others, my colleagues, senior and junior brothers and sisters. Apart from them, large number of students have participated in this workshop. Many of them have more experience than me, and even they are more knowledgeable in many aspects. Now, I am starting my lecture to tell a real story. Before that, I am showing my presentation file. Just a minute. দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমি বলেছি যে আমি আমার রিয়েল স্টোরি একটা বলবো। তো সেটা বলতে গিয়ে প্রথমেই আমি বলি যে কোহার সঙ্গে আমার পরিচয় কি। কোহার সঙ্গে প্রথম পরিচয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজিসির একটা এমআরপি প্রজেক্ট ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পেয়েছিল, এবং জয়েন্ট কোঅর্ডিনেটর ছিলেন আমারও প্রফেসর উদয়ন ভট্টাচার্য এবং অ্যাসোসিয়েট প্রফেসর তরুণ কুমার মন্ডল। খুব দুঃখের বিষয়, তরুণ কুমার মন্ডল কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তো এই দুজনে জয়েন্ট প্রজেক্ট ছিল, এবং প্রজেক্টটা ছিল কোহার উপরে, তার মানে কোহা কাস্টমাইজেশনের উপর, এবং সেটা মূলত স্মল লাইব্রেরিগুলোর জন্য। স্মল লাইব্রেরি বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবলিক লাইব্রেরি যে ধরনের স্মল, তার উপর ভিত্তি করেই এটা করা হয়েছিল। এবং যেহেতু আমার ইন্ট্রোডাকশনে প্রণবী অনেক বেশি করে কথাগুলো বলেছে আমার সম্পর্কে, আমি অতটা কিছু নই, আমি খুবই সাধারণ। তো সেক্ষেত্রে পাবলিক লাইব্রেরির আমি লাইব্রেরিয়ান ছিলাম প্রায় 9 বছর, 9 ইয়ার্স অ্যান্ড মোর দেন 9 ইয়ার্স। তো ফলে সেখানে থাকার অভিজ্ঞতাটা জন্য আমি একটুখানি অপরচুনিটি পেয়েছিলাম যে এখানে যেসব মডিউলগুলো আছে সেই মডিউলগুলোর কি কি পরিবর্তন আনা যায়। ফলে একটা কাস্টমাইজেশনের এখানে দরকার ছিল, এবং রিলেটেড টু পাবলিক লাইব্রেরি। ফলে আমি ওর সঙ্গে প্রথম যুক্ত ছিলাম। কিন্তু তার পরবর্তীকালে ওই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর ওর নাম, একটা কাস্টমাইজ যে ভার্সন বেরোয় ইউনিভার্সিটি থেকে রিলিজ করে, সে তার নাম দেওয়া হয়েছিল কণিকা।
এবং সেটা ওয়েস্ট বেঙ্গলের অনেক পাবলিক লাইব্রেরিতে ফ্রি অফ কস্টে দেওয়া হয়েছিল। এই যে আমরা কস্ট বেনিফিটের কথা আলোচনা করতে যাচ্ছি, এই যে ফ্রি অফ কস্টে এতগুলো ওয়েস্ট বেঙ্গলের লাইব্রেরিকে দেওয়া সম্ভব হয়েছিল একটা ইউজিসি থেকে পাওয়া গ্র্যান্ডের ভিত্তিতে তৈরি করা, কাস্টমাইজ করা একটা কোহাকে। এই জায়গাটা প্রথম হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ডলি, আমি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জয়েন করলাম, জয়েন করে দেখলাম ওখানে এক ধরনের প্রপ্রিয়েটারি সফটওয়্যার নেওয়া আছে। আমি প্রসঙ্গত নামটা আমি বলতে চাইছি না। তো সেই প্রপ্রিয়েটারি সফটওয়্যার অনেকেই জানেন কি ছিল। তো সেখানে আমি প্রথম আমাকে কাজ করার জন্য কর্মী হিসাবে যখন নিয়োগ হই, তো আমাকে অ্যাকুইজিশন সেকশনে দেওয়া হয়। তো অ্যাকুইজিশন সেকশনে আমি যখন কাজ করতে ঢুকি, সেখানে দেখি যাদবপুর ইউনিভার্সিটির মতো A1 ইউনিভার্সিটি, ন্যাশনাল লেভেলে এত বড় নামডাক, সেখানে সেন্ট্রাল লাইব্রেরিতে এই ধরনের প্রপ্রিয়েটারি সফটওয়্যার অনেক টাকা, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে কেনা হয়েছে, অথচ কেবলমাত্র ওই সফটওয়্যার দিয়ে ক্যাটালগিং সেকশনের কাজ হয় এবং সিরিয়াল সেকশনের কাজ হয়। এমনকি কেবলমাত্র ওপেকটা হয়তো স্টুডেন্টরা দেখতে পায় এবং তাও আপডেটেড ওপেক নয়। অথচ আমরা বলছি ওটা ইন্টিগ্রেটেড লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো দেখা যাচ্ছে তাহলে আমরা সফটওয়্যারটা নেব কেন? সফটওয়্যার নেব যাতে আমাদের কুইক কাজটা হয় এবং মডিফাইড ওয়েতে আমরা সমস্ত ইনফরমেশনটা ছড়িয়ে দিতে পারি এবং কাজগুলো যাতে সুষ্ঠুভাবে করা সম্ভব হয়। তো দেখা যাচ্ছে অ্যাকুইজিশন সেকশনের যে কাজ, সেখানে কেবল ম্যানুয়ালি কাজ চলছে। তো আমি খুব সৌভাগ্য ছিল, ওখানে যিনি চিফ লাইব্রেরিয়ান ছিলেন, মানে আমার অ্যাকচুয়াল বস, তিনি আমার মাস্টারমশাই ছিলেন। তার কাছে আমি প্রিভিয়াস বিলিভেবলি পড়েছি। তো সহজেই আমি তার সামনে গিয়ে এই প্রবলেমের কথা বললাম যে স্যার, আপনারা ইন্টিগ্রেটেড সফটওয়্যার আমরা নিয়েছি, তো আমরা অ্যাকুইজিশন সেকশন কেন চালাচ্ছি না? তখন বলে না, অ্যাকুইজিশন সেকশনে অনেক সমস্যা আছে, এই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ISI, আরো বিখ্যাত বিখ্যাত জায়গায় তারা অ্যাকুইজিশন সেকশন চালায়, তারা চালাতে গিয়ে নানা সমস্যায় পড়েছে। তখন আমি বললাম না, আমরা কি সমস্যা আমরা দেখতে চাই, তাহলে আমরা পয়সাটা দিচ্ছি অ্যাকুইজিশন সেকশনের মডিউলের জন্যও তো দিচ্ছি, আমরা যে পার্টটা টাকা দিচ্ছি। তো অ্যাকুইজিশন সেকশনে আমরা সেই মডিউলটা চালু করলাম। চালু করার পর দেখা গেল কিছুদিনের মধ্যেই নানা ধরনের সমস্যা প্রত্যেক জনের, যারা যারা এই সেকশনে ছিলেন এবং এই সফটওয়্যারে কাজ করছিলেন, প্রত্যেকেই ফেস করলেন এবং প্রত্যেকেই আমরা লাইব্রেরি প্রফেশনালি লোক। ফলে সেই প্রবলেমগুলো কথা আমরা যখন আমাদের ম্যানেজমেন্টকে বললাম, ওনারা তখন বললেন যে এই ধরনের সমস্যাগুলো আপনারা একটা জায়গায় লিপিবদ্ধ করুন, আমরা ওই প্রপ্রিয়েটারি সফটওয়্যারের কোম্পানিকে, যাদের সঙ্গে আমাদের AMC আছে, বছরের পর বছর AMC টাকাও আমরা দিয়ে যাচ্ছি, তো সেই তাদেরকে আমরা ডাকছি। তো প্রত্যেকদিনই বলি, স্যার আপনি ডেকেছেন? বলে হ্যাঁ ডেকেছি, ওরা সময় দিতে পারছে না, সময় দেবে বলছে, এই কিছুদিনের মধ্যেই, 2 সপ্তাহের মধ্যেই এসে যাবে। এই 2 সপ্তাহ করতে করতে 2 মাস হয়ে গেল, দেখা নেই। তো আমরা এর ফলে কি সমস্যা হলো, অ্যাকুইজিশন সেকশনে যে বইগুলো এসছিল বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, এবং সেই ডিপার্টমেন্টের রিকুইজিশন অনুযায়ী টিচার এবং রিসার্চার স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বইগুলো এলো, তারা কিন্তু প্রসেসের মাঝপথেই প্রথম শুরুতেই আটকে গেছে। ফলে সেই বইগুলো অ্যাকুইজিশনের পরে ক্যাটালগিং সেকশনে যাবে, প্রসেসিং যাবে, তারপরে অনেক কারবার হাত ঘুরে ডিসপাস দিয়ে সেই ডিপার্টমেন্টে যাবে। ফলে অনেক আগেই কিন্তু আমরা আটকে গেলাম এবং যে যে বইয়ের সমস্যাগুলো হলো সেগুলোকে সাইড করে রাখা শুরু হলো। দেখতে দেখতে দেখা গেল যে একটা জায়গায় দাঁই হয়ে পড়ে আছে, 6 মাস কেটে গেছে, ওই কোম্পানির লোক আসছে না। তখন আমরা স্বভাবতই খুবই ক্রোধান্বিত হলাম। এদিকে আমাদের উপর চাপ বাড়তে থাকলো, ডিপার্টমেন্টের টিচাররা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট সশরীরে এসে উপস্থিত এবং অনেক সময় আমাদের সঙ্গে বাদানুবাদও হলো। ফলে একটা বই যদি আটকে যায় একটা বিলের, সব বইগুলোই কিন্তু আটকে যাবে। এটা আপনারা সব প্রফেশনালরা আছেন এখানে মোটামুটি জানেন যে একটা বই আটকে যাওয়া মানেই টোটাল বিল আটকে যাওয়া। ফলে ওই ডিপার্টমেন্টের টিচাররা বলছেন যে ওই বইটা ছেড়ে দিন, ওই বইটা বাদ দিয়ে বাকি বই ছেড়ে দিন, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না। এইবারে যখন আমরা খুব চাপ সৃষ্টি করলাম, তখন আমাদের যিনি চিফ লাইব্রেরিয়ান ছিলেন, তিনি খুব প্রেসার ক্রিয়েট করতে ওই কোম্পানি থেকে 2 জন লোককে পাঠানো হলো। আমাদেরকে বললো যে তোমরা একদম রেডি হয়ে থাকো, ওনারা আসছেন, সব মিটিয়ে নেবে সমস্যা, এবং যেখানে যেখানে
সফটওয়্যারে কারিগরির দরকার করে নেবে। তা আমরা খুব বেজায় আনন্দে আছি যে যাক আজকে সমস্যার সমাধান হবে এতদিনের পর। ওনারা এলেন, এনে সমস্যাগুলো লিখতে শুরু করলেন, কার কি সমস্যা কাগজে লিখতে শুরু করলেন। ওনারা কাজ করতে আসেননি, ওনারা সমস্যা লিখতে এসছেন। সমস্যাটা লিখে বললেন আমরা তো টেকনিক্যাল পার্সন নয়, আমরা ম্যানেজমেন্টের লোক, আমরা টেকনিক্যাল পার্সন দিকে গিয়ে বলে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। তা আমাদের মাথায় হাত। তো আলটিমেট ওনারা ওই সমস্যাগুলো নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর আবার 2 মাস দেখা নেই, আমরা এদিকে তাড়া দিচ্ছি। তারপরে আবার এক পার্টি আসলেন, আবার 2-3 জন এলো, বললো আজকে একদম হাতে নাতে কাজ করে দিয়ে যাবে। এসে তারা বললো ওনারা সমস্যাটা ঠিক মতো আমাদের বোঝাতে পারেননি, আপনারা আমাদের আবার বোঝান। তো এত তখন সমস্যার পাহাড় হয়ে গেছে, কেবলমাত্র আমাদের সেকশন নয়, সব সেকশনেই সমস্যার পাহাড়। মানে সব মডিউলে যারা যারা কাজ করে সমস্ত মডিউলের সমস্যা এক জায়গায় করে যখন তাদেরকে বোঝানো সম্ভব হলো 2 দিন ধরে, বোঝানোর পর তারা বলল আমরা ইমিডিয়েট করতে পারবো না, আমরা ওখান থেকে করে দেবো। ওখান থেকে করে দেবো বলে যা গেল আর নেই। তাহলে এইরকম করে প্রায় 1 বছর কেটে গেল। 1 বছর পরে ওদের ম্যানেজমেন্টের তাড়ায়, মানে পরের বছর এএমসিটাকে আবার রিনিউয়াল করতে হবে। এএমসি রিনিউয়াল করার দায়ে ওনাদের ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল পার্সন সব এলেন, এসে বললেন যে আপনাদেরকে আমরা একটা সেমিনার হলে চলুন, ওখানে বলে দেবো, আপনারাই সব ঠিক করে দিতে পারবেন। ওখানে গেলাম, যদি 100টা সমস্যা থাকে তার 10টা সমস্যা গোঁজামিল দিয়ে, গোঁজামিল আমি এই শব্দটা বাংলায় বললাম যে গোঁজামিল দিয়ে আমাদের সলিউশন করার চেষ্টা করা হলো। এবং 90টা সমস্যা বললো এই ভার্সানে নেই, আমরা 4 ভার্সানে ছিলাম, তো বললো 4 ভার্সানে নেই, এই ভার্সানটা 7 ভার্সানে আছে, এগুলো আমরা মডিফিকেশন করেছি, এগুলো 7 ভার্সানে আছে। তাহলে আমাদের উপায় কি? বলছে আপনাদের 7 ভার্সানটা আপগ্রেড করতে হবে, 7 ভার্সানে চলে যেতে হবে। তাহলে করে দিন। বললো না, করে দিতে গেলে এত টাকা লাগবে। সেই টাকাটা 2-5,000, 10,000, 50,000 নয়, সেই অ্যামাউন্টটা কয়েক লক্ষ। বললো নতুন একটা 7 ভার্সান, এখানে কিচ্ছু প্রবলেম হবে না, সব প্রবলেম আপনাদের মেটানো আছে, আপনাকে ওই ভার্সানটা নিতে হবে। এইবারে যেটা সমস্যা দেখা দিল, এই পরিমাণ টাকা আমাদের যে মূল ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট তারা দিতে রাজি নয়। বললো কি মশাই, আপনারা বললেন সফটওয়্যার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, তাহলে ওয়ান টাইম আমরা ইনভেস্ট করলাম, কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করার পর আপনারা আবার টাকা চাইছেন, এএমসি দিচ্ছি প্রতি বছর, এএমসি যা টাকা তাহলে তো ওরাই করে দিয়ে যাবে, কিন্তু তাদেরকে এই প্র্যাকটিক্যাল সমস্যা কিভাবে আমরা বোঝাবো? এদিকে যে সমস্যা হলো, পরবর্তীতে যে প্রিন্সিপাল স্যার বলছিলেন যে ন্যাকের জন্য আমরা অনেক কিছু করছি, তো সেখানেও ন্যাকের জন্য লাইব্রেরিকে আরো মডিফিকেশন করার দিকে ম্যানেজমেন্ট ঢুকছে। কি ঢুকছে? আরএফআইডি টেকনোলজির ব্যবহার করা হবে। তো আরএফআইডি টেকনোলজি ব্যবহার তো এমনি এমনি আরএফআইডি হবে না, তার সঙ্গে কোহার ইন্টিগ্রেশন করা হবে। তো কোহার ইন্টিগ্রেশন করার জন্য যাবতীয় কাজকর্ম এবং সেখানে টাকা ইনভেস্টমেন্ট, প্রজেক্ট 50,000 বইয়ের প্রজেক্ট সবকিছু মঞ্জুর, এবং সেই দিকে মনোযোগ দিয়ে দিল। আমাদের প্রবলেম আমাদের রয়ে গেল, এবং 7-এ কনভার্ট করতে গেলে অত লক্ষ টাকা ম্যানেজমেন্ট দিতে রাজি হলো না। ফলে কি দেখা দিল, আমরা ওই অ্যাকুইজিশন সেকশনে ওই কিছু নিজেরাই চটজলদি একটা সলিউশন করলাম যে ওই বইগুলো আমরা এমনি ম্যানুয়ালি ছেড়ে দেবো। এবারে ফলে কি দেখা দিল, তাহলে আমার সফটওয়্যার প্রয়োজনীয়তা কি? আলটিমেট হিসাবে গন্ডগোল হলো, এবং নানা ক্ষেত্রে ডিসকাউন্টের ব্যাপারটা আসলো না। ফলে যখনই এই যে রিপোর্ট জেনারেশনের ব্যাপার আছে, সবার লাস্টে কোনো সেকশনে যদি বলে এই ইয়ারের আপনারা হিসাব নিকাশ দিন, তখন দেখা গেল সেখানে গরমিল ম্যানুয়ালের সঙ্গে ওখানে ডিফার করে গেল। ফলে একটা হচপচ বিষয় একটা দেখা দিল। এর ফলে এবং দেখা গেল কি যে ক্যাটালগিং সেকশনেও এই ধরনের সমস্যা হলো, যে ক্যাটালগিং ম্যানুয়ালে টাইপ করে ডেটা এন্ট্রি করা হচ্ছে, ম্যানুয়ালে আগে কার্ড লেখা হচ্ছে, কার্ড লিখে আবার টাইপ করা হচ্ছে। তার মানে কি আমার লেবারের পরিমাণটাও ওখানে কিন্তু তার যে কস্ট, সেই কস্টটাও কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। এই যে সমস্যা, এই সমস্যার মধ্যেই কিন্তু আমরা থেকে গেলাম, এবং আমি ওখানে প্রায় 6 বছর চাকরি করেছিলাম, এই সমস্যার সমাধান হয়নি। পরবর্তীকালে লিডসি 7-এ যেতে বাধ্য হয়েছে, এবং সেখানে আবার হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হয়েছে ম্যানেজমেন্টকে, এবং আরএফআইডি টেকনোলজিও মাঝপথে আটকে গেছে, তারও নানা সমস্যা। তো আমি এই কথাগুলো, এই দুটো গল্প বলে আমি একটা প্রমাণ করতে চাইলাম যে কস্ট বেনিফিট
কোহার যে পরিমাণে আছে মানে ওপেন সোর্স সফটওয়্যারের, সেক্ষেত্রে এই এই ধরনের প্রপ্রিয়েটারি সফটওয়্যার, কমার্শিয়াল সফটওয়্যার কেবলমাত্র তাদের মুনাফার জন্য, তাদের লাভের জন্য এইসব কারবারগুলো করে। এবং দেখা যাচ্ছে এখন সারা পৃথিবী জুড়ে এই যে ওপেন সোর্স মুভমেন্ট, এই ওপেন সোর্স মুভমেন্টের জন্য এই ধরনের প্রপ্রিয়েটারি সফটওয়্যারগুলোকে আমরা সবাই মিলে পিছিয়ে দিতে পারছি। তো আমি একটু পরে আরো ডিটেলসে বলবো। তো এরপরে 3 নম্বর গল্প। 3 নম্বর গল্প হচ্ছে আমি 6 বছর ওখানে চাকরি করার পর যখন আমি কলেজে এলাম, যেখানে বর্তমানে আছি, তো এই কলেজ লাইব্রেরিতে এসে দেখলাম যে বই সব আনপ্রসেসড, ক্লাসিফিকেশন ক্যাটালগিং কিছু করা নেই, এবং আলমারি রাখার জায়গা নেই, বারান্দায় আলমারি, ডিপার্টমেন্টাল লাইব্রেরিতে আলমারি, কোথায় কত বই পড়ে আছে তার কোনো হিসাব নেই, এরকম একটা অবস্থা। তো তারপরে আমি যখন প্রপোজাল নিয়ে গেলাম, যেহেতু আমি নতুন লাইব্রেরিয়ান, প্রপোজাল নিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম। প্রিন্সিপাল স্যার বললো যে কেন, আমাদের তো আগে হচ্ছে অটোমেশন হয়ে গেছে লাইব্রেরি, 2007 সালে ন্যাক হয়েছিল ফার্স্ট সাইকেল, তো সেখানে তো দেখানোই আছে যে আমাদের অটোমেশন, অটোমেটেড লাইব্রেরি। তা আমি বললাম স্যার আমি তো অত বুঝি না, আমি এসে তো দেখছি অটোমেশনের কম্পিউটারও দেখতে পাচ্ছি না। তখন বললো সে কি? তখন উনি খবরাখবর নিয়ে বললেন যে উমুক বাবুর কাছে যান, তিনি বলে দিতে পারবেন যে সফটওয়্যারটা তো আমাদের কেনা হয়েছিল। আর কি সফটওয়্যার বলো তা আমি বলতে পারবো না, ওনাদেরকে বলুন, আমি তো টেকনিক্যাল পার্সন নয়। বলে ওনাদেরকে যখন বললাম, বললো আমরাও ঠিক জানি না, এই লোকাল কোনো এক সফটওয়্যার কোম্পানি, তারা আমাদের কথা শুনে আমাদের মতো করে একটা সফটওয়্যার সেই সময় ন্যাকের জন্য দিয়ে দেওয়া হয়েছিল, মানে ন্যাক হবে বললেই ওটা দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আলটিমেট ফাংশনিং সেইভাবে করেনি, কিছু ডেটা এন্ট্রি করা হয়েছে, বেশ কিছু টাকা খরচ হয়েছে, এই এই ব্যাপারটা হয়েছে। তো আমি বললাম সেটাই দিন, কোথায় আছে দেখি। বলছে ওটাকেই ঠিকঠাক করে নিন। তা আমি বললাম যে জিনিসটা না পেলে আমি বুঝবো কি করে যে ওইটা দিয়ে কাজ করা সম্ভব। তো তখন উনি তিতিবিরক্ত হয়ে গিয়ে, মানে আমাদের প্রিন্সিপাল স্যার তিতিবিরক্ত হয়ে গিয়ে বললেন যে আপনি তাহলে কি করতে চান, আমাকে প্রপোজাল এক কাজ করুন, আপনি বরং যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কি করছে, কলকাতার মধ্যে এই দুটো বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ার মধ্যেও নামকরা বিশ্ববিদ্যালয়, এরা কি করছে এদের ব্যাপারটা আপনি একবার খোঁজ নিন, খোঁজ নিয়ে ওদের সফটওয়্যারটা আমাদের দিন। তা আমি বললাম স্যার আমি তো যাদবপুর থেকে এসেছি, আমি ওইটাই নেওয়ার পক্ষপাতী একদমই নয়, কারণ রেকারিং কস্ট আছে। ওনাকে বোঝাতে চেষ্টা করলাম। তোমার তাহলে কলকাতাটা নিন, ওটা আমি শুনলাম ইউজিসি সোল হচ্ছে ব্যবহার করবে এবং ওটা ঠিকঠাক আছে, অসুবিধা নেই। তো ইতিমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়েও আমাদের অনেক বন্ধু বান্ধব এবং জুনিয়র সিনিয়র আছেন, তাদের কাছ থেকে খবর পেয়েছিলাম যে ওখানেও কিন্তু এই প্রপ্রিয়েটারি সফটওয়্যারেরই মতো অবস্থা। কারণ ইউজিসির লোক কবে আসবে, কল দিলে তবে এসে দেখবে, এবং অনেক ধরনের প্রবলেম ওরাও ফেস করছে। তখন আমি স্যারকে বললাম যে দেখুন স্যার, ওটা নিতেও কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট টাকা লাগে, এবং অনেক কলেজই নিয়েছে না, অনেক কলেজ নিয়েছে, আমরা প্রিন্সিপাল অ্যাসোসিয়েশনে বিভিন্ন বন্ধুদের কাছ থেকে খবর পেয়েছি যে অনেকেরই সোল আছে। তো আমি বললাম স্যার সোল আছে ঠিকই, কিন্তু আমার মনে হয় অসুবিধার কিছু নেই, কিন্তু যেভাবে যারা যেমন ভাবতে পারে, তবে আমাদের মনে হয় কোহাটা নয়। কেন, আমাদের লাইব্রেরি, আমাদের কলেজ কি ছোট যে আপনি কোহা নিয়ে নিলে হয়ে যাবে? আমি বললাম স্যার ছোটর ব্যাপার নয়, যদি আমাদের কলেজ সব থেকে বড় কলেজ হতো ওয়েস্ট বেঙ্গলে, তাতেও কোহায় কোনো অসুবিধা নেই। বলছে জিনিসটা কি? তো তখন আমি বললাম যে এইভাবে তাকে ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার। তো স্যার খুবই আনন্দিত হলেন, ভাবলেন বাহ, ফ্রিতে পাওয়া যাবে যখন আর কি দরকার আছে। তো একটা কথা উনি বললেন যে ফ্রি জিনিস সবসময় কিন্তু ভালো হয় না, এটা কিন্তু ভেবে দেখবেন। মানে ফ্রি মানেই সেটা হচ্ছে বাজে জিনিস এবং সেখান বেশি দিন টিকবে না, এরকম একটা আমাদের ধারণা আছে। বা কম পয়সায় যদি কোনো জিনিস পাওয়া যায় তাহলে ওই জিনিসটা সস্তার মাল হচ্ছে বস্তা বস্তা। তো এইরকম একটা ভাবনা চিন্তা আমাদের মধ্যে আছে। তো স্যারের সেটা দোষের কিছু নয়, স্যারও তাই বলেন। তো বলছে আপনি যেমন পারবেন করুন, দেখে নিন, যে বিষয়টা দেখে নিন, যেন আবার এইরকম 2007 সালে আমরা ওটা অটোমেশন হয়ে গেছিল, আপনি আবার 2015 এসে বলছেন যে না ওটা কিছু নেই, আবার যেন এমন না হয় 2 বছর পরে আপনি বলবেন না ওটা হয়নি, আবার আর একটা কিছু চাই, আমরা কিন্তু এত টাকা ইনভেস্ট করতে পারবো না। তো আমি বললাম স্যার ঠিক আছে, আমি যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে আরো কিছু এক্সপার্টের সঙ্গে আপনি কথা বলুন, আর তবে আমার মনে হয় এটাই ঠিকঠাক, এটার কোনো অসুবিধা নেই।
তখন স্যার আমাকে পূর্ণ সমর্থন করেছিলেন এবং আমাদের দিয়েছিলেন। তো এবার এই কথাটা বলার পর আমি একটা ছোট্ট করে কথা বলতে চাই, সেটা হচ্ছে ওই সফটওয়্যারটা আমরা কিন্তু 2015 সালে কিনতে পারিনি, কিনতে পারতাম, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার তখন ডেভেলপমেন্ট হয়নি, আনপ্রসেসড বইগুলো প্রসেস করার সুযোগ হয়নি তখনও, এবং যেই জায়গায় লাইব্রেরি আছে সেটাকে শিফট করার একটা দরকার ছিল। ফলে আমরা শিফট করতে করতে 2016 জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে গিয়েছিল, এবং 2016 মার্চে গিয়ে আমরা ওখানে এই কোহা সফটওয়্যার কাস্টমাইজ করে ঢুকিয়েছিলাম, এবং এই কাস্টমাইজেশন ফি খুবই কম ছিল। এখন খুব একটা মনে নেই, তাহলেও 20-22 হাজার টাকা এরকম দাম ছিল। তো ওইটা নেওয়ার পর যেটা হলো যে মানে সারাউন্ডিং যা যা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার দরকার সেগুলো করে আমরা ওটা স্টার্ট করেছিলাম, এবং আমাদের ন্যাক হয়েছিল 2016 সেপ্টেম্বর। তো আমরা মোটামুটি 5-6 মাস এরকম সময় হাতে পেয়েছিলাম। এই 5-6 মাসের মধ্যেই আমরা 90% বই অটোমেটেড সিস্টেমের মধ্যে আমরা ঢুকিয়ে দিতে পেরেছিলাম, এবং 10% বাকি ছিল। তো পরে আমরা পরবর্তীকালে সেটা ঢুকিয়ে দিচ্ছি, এবং 2016 সালে যে সফটওয়্যার নেওয়া হয়েছে, এখন 2022 সাল, এখনো পর্যন্ত আমরা এএমসির জন্য কোনো টাকা কাউকে দেইনি। এমসি একটা কলেজের একটা বিভিন্ন কাজের জন্য এমসি, এসি সারানোর জন্য এমসি লাগে, ইউনিভার্সিটিতে এসি মেনটেন্যান্সের জন্য এমসি লাগে, কম্পিউটার মেনটেন্যান্সের জন্য এমসি লাগে, এছাড়া আদার্স বিভিন্ন কাজের জন্য এমসি ব্যবহার করা হয়। কিন্তু লাইব্রেরির সফটওয়্যার কোহার জন্য এখনো পর্যন্ত এএমসি বাবদ আমার কলেজ বা অনেক কলেজই কোনো টাকা বেয়ার করে না। তো কি দেখা দিল, এবং সফটওয়্যারটা ইনটেক্ট এখনো আমরা কাজ করে যাচ্ছি, এবং টাইম টু টাইম আমরা ভার্সন আপডেট করতে পারছি। তো এবং সেখানে আমাদের যাবতীয় অন্যান্য কাজ সেগুলো সবই এখান দিয়ে করা সম্ভব হচ্ছে। তো এরপরে আমি এবারে একটু আমার এই 3টে গল্প দিয়ে মোটামুটি আমি বোঝাতে সক্ষম হলাম যে একটা ওপেন সোর্স সফটওয়্যার কি করতে পারে। এরপরে আসি অ্যাকচুয়ালি ওপেন সোর্স ব্যাপারটা কি। ওপেন সোর্স হচ্ছে যার সোর্স কোডটা ওপেন, মানে আমরা যে কেউ সেটা ব্যবহার করতে পারি, মানে যাকে বলে ইউজ করা, যাকে বলে স্টাডি করা, শেয়ার করা, বা সেটাকে প্রয়োজনে মডিফাই করতে পারি। এবং এখানে একটা কমিউনিটি আছে, যে কোহা কমিউনিটি বলে আমরা। প্রয়োজনে যদি আমার কোনো সমস্যা হয় আমি প্রণবীকে বলতে পারি, বা আমার বন্ধু অভিজিৎ আছে তাকে বলতে পারি যে আমার এই সমস্যা হয়েছে। ফলে আমরা কিন্তু সেইভাবে পরস্পর সহযোগিতার মাধ্যমে সমস্যাগুলো সমাধানও করতে পারি এবং আপডেট করতে পারি। এছাড়া কোহা কমিউনিটি বলে আছে, যেখানে কোনো প্রবলেম তৈরি হলে সেই প্রবলেমটা যদি ওখানে দিয়ে দেওয়া যায়, খুব মুহূর্তের মধ্যে তার সলিউশন কেউ না কেউ সারা পৃথিবী জুড়ে বসে আছে যারা এটা দিতে পারে। তো অ্যাকচুয়ালি ওপেন সোর্স লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার আর আমি প্রপ্রিয়েটারি, এই দুটোর গল্প বলে পার্থক্য বোঝাতে চেষ্টা করেছিলাম। তো এখানে আমি কতগুলো পয়েন্টের কথা বলছি, যেরকম অস এলএমএস মানে ওপেন সোর্স সফটওয়্যার লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বা সফটওয়্যার যাই বলুন, আর ইজিয়ার টু কাস্টমাইজ। আমি বারবার বলছি যে আমাদের প্রয়োজন ভিত্তিক আমরা যেরকম চাইব। আমি প্রথম গল্পে বলেছিলাম যে পাবলিক লাইব্রেরির জন্য কাস্টমাইজেশন, কলেজ লাইব্রেরির জন্য কাস্টমাইজেশন, ইউনিভার্সিটি লাইব্রেরির জন্য কাস্টমাইজেশন, স্পেশাল লাইব্রেরির জন্য কাস্টমাইজেশন, সবই করা সম্ভব এবং আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সেই তুলনায় প্রপ্রিয়েটারি যে সফটওয়্যার আছে সেইগুলো নর্মালি অনেক ফিচার আছে। আমরা ভাবি ওই ফিচারগুলো বোধ হয় আমার কোহাতে করা সম্ভব নয়, এবং আমার মনে হয় সব ধরনেরই ফিচার্স এই কোহাতে করা সম্ভব। অথচ কস্টের দিক থেকে ওই প্রপ্রিয়েটারি সফটওয়্যার মানে একবার ফাঁদে পা দিয়ে দিলে সেই ফাঁদ থেকে বেরানো খুব মুশকিল। এরপরে এর ফ্লেক্সিবিলিটি অনেক ধরনের আছে
এবং জেনারেলাইজ করা যাবে না, তবুও অস এলএমএস আর নট অ্যাজ কমপ্লেক্স, ততটা কমপ্লেক্স নয়। কমপ্লেক্স নয় এই কারণে বলছি যে আমাদের খুব সাধারণ জ্ঞান, আমরা টেকনোলজিস্ট নই, আমাদের মধ্যে অনেক লাইব্রেরিয়ান আছে, তারা স্কিল ডেভেলপমেন্ট আমাদের থেকে অনেক বেশি, এবং তারা টেকনোলজিটা অনেক পড়াশোনার মাধ্যমে এবং প্র্যাকটিসের মাধ্যমে তারা অনেকটা জানেন। কিন্তু আমরা বেশিরভাগ যারা সাধারণ লাইব্রেরিয়ান, আমাদের কিন্তু এত টেকনোলজির জ্ঞান নেই, মানে আমরা ইঞ্জিনিয়ার নই, কিন্তু আমাদের এই সাধারণ জ্ঞান দিয়ে আমরা কিন্তু সেই সমস্যার সমাধানগুলো করতে পারি। এছাড়া ওয়েব বেসড যেসব বিষয়গুলো আছে, ওয়েব বেসড যে কাজকর্ম, সেগুলো এই সফটওয়্যারে করা সম্ভব হয়। এবার আসি যে আমরা যে কোনো একটা ওপেন সোর্স সফটওয়্যারকে আমরা তার ইভ্যালুয়েট করার জন্য কতগুলো পয়েন্টের কথা ভাবতে পারি। সেটা কোহার মধ্যেও আছে, যেরকম অ্যাভেলেবিলিটি অফ মডিউলস অ্যান্ড দেয়ার কমপ্লিটনেস। মানে আমরা যা যা মডিউল দরকার, আমাদের ক্যাটালগিং, সার্কুলেশন, প্যাট্রন অ্যাক্সেস, যা যা অ্যাকুইজিশন, সিরিয়াল, যা যা দরকার সমস্তগুলো এই কোহার মধ্যে আছে। এবং কেবলমাত্র থাকলেই হবে না, যখন আমি আরেকটা ব্যাকে চলে যাই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগে সিডিএস আইসিস ইউনেস্কোর ওখানে ডেটা এন্ট্রি হতো, এবং ওইটা থেকে যখন পরে প্রপ্রিটারি সফটওয়্যারটা পারচেজ করা হয়, তখন ওখানের যে ডেটা, সেই ডেটাগুলো এখানে কনভার্ট করার বা কনভার্সন করার, রেক্টো কনভার্সন করার দরকার হয়ে পড়ে। এবং ওই ডেটা মাইগ্রেশনের সময় দেখা যাচ্ছে, তখন ওরা বলেছিল সমস্ত ডেটাই আমরা মাইগ্রেট করে দেবো, কোনো অসুবিধা হবে না, তার জন্য এক্সট্রা কোনো কস্ট লাগবে না। কিন্তু দেখা গেল মাইগ্রেট করতে গিয়ে তারা অনেক বেশি ডেটা লস করে ফেললো এবং ডেটা ডিস্ট্রশন হয়ে গেছিল, এবং ফলে সেগুলোকে আবার কারেকশন করতে ইউনিভার্সিটির প্রচুর পরিশ্রম এবং মানি দুই গেছে। আমি এই প্রসঙ্গটা কেন তুললাম, যদি আপনারা কেউ ভাবতে পারেন যে কোহা আজ আছে কাল নাও থাকতে পারে, সেটা হতেই পারে, জগতের নিয়মে সবকিছুই সম্ভব, অসম্ভব বলে কিছু হয় না। কিন্তু তখন যাতে আমরা যেই আসুক সেখানে ডেটাটা মাইগ্রেট করতে পারি, তার জন্য কিছু স্ট্যান্ডার্ড আছে, এবং সেই স্ট্যান্ডার্ডগুলো দিয়েই কিন্তু এই কোহাটা তৈরি। এবং প্রতিনিয়ত কোহার নতুন আপডেশন বের করছে, এবং যেগুলো রিলিজ করছে সেই রিলিজের সোর্স কোডগুলো কিন্তু সবসময় ওপেন থাকছে, এবং এরা একটা লাইসেন্সের ভিত্তিতে এইগুলো বের করে, জিএনইউ জেনারেল পাবলিক লাইসেন্স। এটার মানে হচ্ছে এই লাইসেন্সে কি আছে না, আপনি যে ওপেন সোর্স সফটওয়্যারটা আছে সেটা রান করাতে পারবেন, সেইটা সম্পর্কে স্টাডি করতে পারবেন, শেয়ার করতে পারবেন, এবং প্রয়োজনে নিজে থেকে মডিফাই করতে পারবেন, এটাই কোনো সমস্যা নেই। তো এই ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে যাতে সহজে অ্যাডাপ্ট করা যায় এবং ইউজার ফ্রেন্ডলি বটে। তো এবারে আসছি, খুব সাধারণভাবে এগুলো সবাই আপনারা মোটামুটি জানেন, তাও ছোট করে আমি বলে দেওয়ার চেষ্টা করছি। কোহার কিছু ফিচার্স আছে, যেরকম প্রুভেন স্টেবল টেকনোলজি। এই টেকনোলজি এত স্টেবল যে সহজে হারিয়ে যাওয়ার নয়, বা স্কেলেবিলিটি, মানে নিচে স্কেল থেকে উপর স্কেল, যাই করতে চাইবেন তাই হবে। সফটওয়্যার কোলাবোরেশন অ্যান্ড রিসোর্স শেয়ারিং, যদি কোনো রিসোর্স শেয়ার করতে চান এক লাইব্রেরির সঙ্গে অন্য লাইব্রেরির, সেটাও সম্ভব। লং টার্ম সাপোর্ট, আমি যেটা ওই প্রপ্রিটারি সফটওয়্যারের কথা বলেছিলাম, টাকা আপনি না দিলে সাপোর্ট নেই, এএমসি আছে বলবে ওই পূর্বের ভার্সানের জন্য এএমসি, নতুন যদি আপনি ভার্সানে যান তার জন্য তো আপনি এএমসি করেননি, তাহলে ওর জন্য আলাদা টাকা দিতে হবে। কিন্তু এখানে লং টার্ম সাপোর্ট পাওয়া যাবে ভবিষ্যতের কথা ভেবে, এই কোহা উপযোগী। ইউজার ড্রিভেন, মানে আমি একটু আগেই বলেছিলাম যে আমরা টেকনোলজিস্ট নই, কিন্তু আমার মতো সাধারণ লাইব্রেরিয়ানও এটা ব্যবহার করতে সক্ষম। কস্ট ইফেক্টিভনেস, এটার জন্যই এত কথা বলা। কস্ট ইফেক্টিভ তো বটেই, কারণ ওয়ান টাইম ফ্রিতে পাওয়া যাচ্ছে বটে, কিন্তু কাস্টমাইজ করার জন্য যদি আপনি নিজে কাস্টমাইজ করতে পারেন তাহলে ঠিক আছে, না হলে কোনো যারা যে সার্ভিস প্রোভাইড করে এই ধরনের সাপোর্ট সার্ভিস, তাদেরকে দিয়ে আপনি নিজের মতো করে নিজের পছন্দসই সফটওয়্যার বানাতে পারবেন, এবং ফলে সেটা কস্ট ইফেক্টিভনেস তো বটেই। ইনোভেশন, আপনার মনে হলো আমি এই জায়গাটা চেঞ্জ করতে চাই,
বা এই জায়গাটা নতুন কিছু করতে চাই, আমাদের বিভিন্ন লাইব্রেরিয়ানদের মাথায় এই সব আসতে পারে, তাহলে সেগুলো যাতে তারা সহজে করতে পারে সেটার বন্দোবস্ত আছে। এবং ইকোনমিক্যালি, আমি বারবারই বলছি, ইকোনমিক্যালি এটা ফ্রি বলাই যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে এটা যেসব কমার্শিয়াল সফটওয়্যারগুলো পাওয়া যায় সেই তুলনায় এই ধরনের সফটওয়্যার, এই কোহা হচ্ছে প্রায় নেগলিজিবল অ্যামাউন্ট খরচ করা হয় কেবলমাত্র আপগ্রেডেশন বা মেনটেনেন্সের জন্য, খুব একটা বেশি এখানে হয় না। আর সব থেকে বড় কথা, এখানে স্টাফদের, লাইব্রেরি স্টাফ বা লাইব্রেরি প্রফেশনালদের এটা মোটিভেট এবং এনকারেজ সবসময় একটা নতুন কিছু করার অভিপ্রায় মাথার ভেতরে ঘুরতে থাকে। কিন্তু যদি আপনি প্রপ্রিয়েটারিতে যান, সেটা আপনি হাতও দিতে পারবেন না, তার কারণ সমস্ত কিছু কমার্শিয়াল সফটওয়্যার হওয়ায় ওই কোম্পানি তাদের হাতে রেখে দিয়েছে, ফলে আপনাকে কোনো অংশে ঢুকতে দেবে না। এবারে কতগুলো ফিচার, প্রায় মোর অর লেস কতগুলো ফিচার, যেরকম অপারেটিং সিস্টেম, ইন্ডিপেন্ডেন্ট এনি অপারেটিং সিস্টেম, সেটা আপনি লিনাক্স, ইউনিক্স, ম্যাক যেখানেই করতে চান করতে পারবেন, উইন্ডোজেও সম্ভব। ওয়েব বেসড ইন্টারফেস এগুলো তো আছেই। ফুল মার্ক 21 ইউনিমার্ক সাপোর্টেড সফটওয়্যার, মাল্টিলিঙ্গুয়াল এবং মাল্টি ইউজার, বিভিন্ন ভাষায়। আপনার লাইব্রেরিতে উড়িয়া ভাষার বই হতে পারে, উর্দু ভাষার বই হতে পারে, বাংলার তো আছেই, ইংলিশ, তাহলে সব ধরনেরই আপনি সেটা সম্ভব। এছাড়া যেসব লাইব্রেরি স্ট্যান্ডার্ড আছে যার উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটালগিং, ক্লাসিফিকেশন, সেগুলো সব ধরনের প্রোটোকল এবং স্ট্যান্ডার্ড মেনটেন করা সম্ভব। Z39.5 সার্ভার কমপ্লায়েন্স, মানে আপনি ডেটা ইম্পোর্ট করা বা এক্সপোর্ট করা, লাইব্রেরি অফ কংগ্রেস থেকে ডেটা ইম্পোর্ট করতে চান, তাহলে সেখানে আপনার খাটনি কমে যাবে, মানে শ্রমটা, লেবার কস্ট কমে যাবে, এগুলো করা সম্ভব। ওপেক কাস্টমাইজ তো করতেই পারেন, ওয়েব বেসড ওপেক করতে পারেন। অনলাইন রিজার্ভেশন, মানে যদি এরকম হয় যে এই এখনকার দিনে তো এটা খুব জরুরি হয়ে পড়েছে যে কোনো একজন ইউজার যদি তার ওয়েব ওপেক থাকে, তাহলে বাড়ি থেকে সে যাতে এই লাইব্রেরির কোনো বই অনলাইনে রিজার্ভ করতে চায়, তাহলে সে সেটা করে ফেলতে পারবে সহজে। এছাড়া বিভিন্ন ধরনের যে এক্সপোর্ট ইম্পোর্ট রেকর্ডস আছে করতে চায়, তাহলে ISO 2709 এখানে ফুলফিল করে। তো কোহা কস্ট, সেই ঘুরে ফিরে কস্টের কথা আসছে, এগুলো প্রায় সবই আগে বলে দিয়েছি কথা প্রসঙ্গে। একটা ছোট্ট করে কম্পারেটিভ স্টাডি আমি দেখানোর চেষ্টা করছি। যেরকম কোহা এবং কমার্শিয়াল সফটওয়্যার, এখানে কতগুলো কমার্শিয়াল সফটওয়্যারের নামই করেছি, অ্যালিস, লিপসিস, নিউজেন লিভ, সোল, VTLS, তার সঙ্গে কোহাও আছে। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাকুইজিশন, ক্যাটালগিং, সার্কুলেশন, ওয়েব ওপেক, সিরিয়াল, বিবলিও ফরম্যাট, ডেটা এক্সচেঞ্জ, স্ট্যান্ডার্ড সব কটাতেই আছে, ইয়েস। কিন্তু সবার লাস্টে কস্টে দেখুন 3.5 লাখ, 4.5 লাখ, 50,000, 8 লাখ, 4.5 লাখ, কিন্তু কোহার ক্ষেত্রে ওপেন সোর্স মানে নাই, কস্ট কোনো নাই। তো কোহা সিস্টেম চলে ইন্টারনেট, মার্ক টেবিল, কোহা ডেটাবেস এবং ওপেক দিয়ে ইউজারের কাছে পৌঁছে যায়। কোহা সিস্টেম আর্কিটেক্ট, এখানে কি থাকছে না, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেক্ট, মানে একটা জায়গায় ক্লায়েন্ট সার্ভার থাকে, এছাড়া তার নেটওয়ার্কে আরো সার্ভার রাখা যেতে পারে বিভিন্ন জায়গায় ল্যান কানেকশনের মাধ্যমে। এবং সেখানে ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে কিছু কিছু রেস্ট্রিকশন আছে, কিন্তু যেগুলো ওয়ার্ক স্টেশন, ক্লায়েন্টের যে ওয়ার্ক স্টেশন, সেখানে খুব নেগলিজিবল আর্কিটেক্ট দরকার হয়, খুব বেশি সফটওয়্যারের হাইফাই কোনো কনফিগারেশন দরকার নেই। TCP IP নেটওয়ার্কের মাধ্যমেই চলে, লো ব্যান্ডউইথ কানেকশন হলেও কোহা চলে যায়, কোনো অসুবিধা হয় না। এবং কোহার সেট আপ করতে গেলে কিছু জিনিস লাগে, যেরকম যে ফর লাইব্রেরি অটোমেশনের জন্য ইকুইপমেন্ট কিছু লাগে, যেরকম সার্কুলেশন ডেস্কে কম্পিউটার একটা লাগবেই, এবং ওপ্যাক দেখার জন্য থাকবে, প্যাট্রনস ক্যান অ্যাক্সেস দ্য ক্যাটালগ
বারকোডস ফর প্যাট্রনস, বারকোডস ফর মেটেরিয়াল, স্ক্যানার, প্রিন্টার, বারকোড রিডারও দরকার। এই ক্ষেত্রে খুব বেশি কিছুই দরকার পড়ে না। কোহা সফটওয়্যারে অ্যাকচুয়ালি ল্যাম্প এই স্ট্রাকচারে এটা চলে। লিনাক্স অপারেটিং সিস্টেম, অ্যাপাচে, মাইএসকিউএল, পিএইচপি, পার্ল এর সাহায্যে কোহা চলে। এবারে দেখা যাচ্ছে সার্ভারগুলো কিরকম করে চলছে। কোহা সার্ভারে ওয়েব সার্ভার হিসাবে অ্যাপাচে ব্যবহার করা হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পার্ল বা পিএইচপি ব্যবহার করা হয়, ডেটাবেসে মাইএসকিউএল, ইন্টিগ্রেটেড লাইব্রেরি সফটওয়্যার কোহা এইভাবে চলে। দেখা যাচ্ছে মোজিলা অ্যাডভাইস করা উচিত। তাছাড়া ইন্টারনেট এক্সপ্লোরার দিয়েও কাজ চলে। পাবলিক ইন্টারফেস মানে ওপ্যাকে আরেকটা জিনিস করা যেতে পারে এখানে, XHTML 1.0 স্ট্যান্ডার্ড ব্যবহার করে। এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছিল, কারণ ব্রেল স্টুডেন্ট অনেক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসতো, সেখানে এই ধরনের বন্দোবস্ত ওই প্রপ্রিয়েটারি সফটওয়্যারে ছিল। সেক্ষেত্রে কোহার ক্ষেত্রেও এটা সম্ভব। স্কিল রিকোয়ারমেন্ট, অ্যাকচুয়ালি আমি মনে করি কিছু স্কিল রিকোয়ারমেন্টের দরকার নেই। সাধারণ কম্পিউটার যা চালায়, যারা চালাতে পারে সেই স্কিলেই হয়ে যাবে। এবং লাইব্রেরিয়ানদের যা স্কিল, সেই স্কিলটা হচ্ছে কি বলে, লাইব্রেরি সায়েন্সের যে স্কিলগুলো, সেই স্কিলগুলো জানলেই এখানে তার থেকে বেশি কিছু স্কিল লাগে না। কম্পিউটার সায়েন্সের সেইভাবে কোনো স্কিল, বেশি কিছু স্কিল দরকার পড়ে না। আর আরেকটা বিষয় আমি সবসময় বলি, যে কোহা যখন আপনার লাইব্রেরিতে ইনস্টল করছেন, সেক্ষেত্রে আপনাকে ইনস্টলেশন করতে হবে তার কোনো মানে নেই, কারণ ইনস্টলেশনটা ওয়ান টাইম কোনো এক্সপার্টকে দিয়ে, আপনার বন্ধু সে এক্সপার্ট হতে পারে, তাকে দিয়েই আপনি এই ইনস্টলেশনটা করে নিতে পারেন। এবং অপারেশনটা আপনার পয়েন্ট অফ ভিউতে থাকবে, এবং আপনি টোটাল অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন বা অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আপনি থাকবেন। তো এবারে কতগুলো মডিউলের কথা পরপর হয়েছে, এবং এই ওয়ার্কশপে হাতে নাতে, অ্যাকচুয়ালি ওয়ার্কশপ মানে হাতে নাতে কাজ করা, শেখানো। সেটা হচ্ছে গতকালও যারা রিসোর্স পার্সন ছিলেন তারা সুন্দরভাবে শিখিয়েছেন, এবং আজকেও আমার পরে অনেক টেকনিক্যাল রিসোর্স পার্সন আছেন যারা খুবই এক্সপার্ট এই কোহার বিভিন্ন টেকনিক্যাল যে বিষয়গুলো, সেগুলো সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলবেন। তো আমি কিছু স্পেশাল ফিচার কি কি করা যেতে পারে সেগুলোর কথা আমি ছোট্ট করে একটু বলার চেষ্টা করব। কি কি করা যেতে পারে, যেরকম ফ্রি বিব্লিওগ্রাফিক ডেটা সার্ভিস, আমাজন, XISBN এখান থেকে দিতে পারবেন। ক্যান বি ইউজড ইন CMS মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন কোহার মাধ্যমে। ইজি কন্ট্রোল অফ নিউজ বা টেক্সট এগুলো করতে পারবেন, বা কোনো কন্টেন্ট আপনি করতে পারবেন। যেমন আমি আমার লাইব্রেরির কথা বলছি, আমি ওখানে কোশ্চেন পেপার, যেরকম ওয়েবসাইটে, কলেজের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা অনেকেই হচ্ছে কোশ্চেন পেপার যে ইউনিভার্সিটির আছি, সেই ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন পেপারগুলো রাখি। কিন্তু দেখা যায় যে যারা ওয়েবসাইট মেনটেন করে, তারা তাদের জায়গা কম রাখার জন্য হোক, তারা কি করে, ওইগুলো প্রত্যেক বছর আপনি খেটে খুঁটে তৈরি করে ওখানে রাখলেন, পরের বছর দেখলেন ওটা নাই, ও উড়িয়ে দিয়েছে, কারণ ও জায়গা খেয়ে নিচ্ছে মনে করে। এক্ষেত্রে আপনি কোহাতেই সেটা রাখার বন্দোবস্ত, মানে আপনার যদি ডিজিটাল লাইব্রেরি না থাকে, মানে ডিসপ্লেস না থাকে, বা অন্য এই ধরনের কোনো ডিজিটাল ইনস্টিটিউশনাল রিপোজিটরি সফটওয়্যার না থাকে, তাহলে আপনি ওখানে এটার বন্দোবস্ত করতে পারবেন। ইন্টিগ্রেটেড উইথ ব্লগ, উইকি, এর সঙ্গে আপনি কোহাকে ইন্টিগ্রেট করতে পারবেন। সাপোর্ট ইমার্জিং স্ট্যান্ডার্ড লাইক NCIP, তারপরে হচ্ছে মার্ক XML, এগুলো সাপোর্ট করে, কোনো অসুবিধা হবে না এসব ক্ষেত্রে। এছাড়া ওয়েব 2.0 কিছু ফিচার আছে, ওয়েব 2.0 কিছু ফিচার আছে, যেরকম RSS ফিড ফর সার্চ কোয়ারির জন্য RSS ফিড আপনি করতে পারবেন। সাপোর্ট ইনফরমেশন ম্যাশআপ, এটা ভেরি ইম্পর্টেন্ট, মানে আমাদের বর্তমান এই সমাজের ক্ষেত্রে, এই পরিস্থিতির ক্ষেত্রে, যেরকম লিঙ্ক উইথ
বুক জ্যাকেট, আমরা বুক জ্যাকেট বাইরে শো করাই, সেরকম আমরা কোহাতে বুক জ্যাকেট শো করাতে পারি, এটাকে বুক জ্যাকেট সার্ভিস বলতে পারি। বুক রেটিং, রিভিউ, বুক রিভিউ, এবং সেটা ফ্রম আমাজন, গুগল বুক, ওপেন লাইব্রেরি, বিভিন্ন জায়গা থেকে করতে পারি। ইউজার ক্যান সাবমিট, তাদের কমেন্টস সাবমিট করতে পারবে এবং রেটিং করতে পারবে। ট্যাগ ফর এনি আইটেম ফ্রম এনি ডিভাইস, মোবাইল থেকেও, মোবাইল থেকেও তারা কিন্তু এই কাজগুলো করতে পারবে। তো এবারে আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম যে আমরা কেন কোহা নেব, বা সেক্ষেত্রে অন্যান্য প্রপ্রিয়েটারি সফটওয়্যারের সঙ্গে কোহার আসল বিউটিটা কি, এটা আমি বলার চেষ্টা করলাম। এবং আমার পরে যারা এক্সপার্ট আছেন তারা অ্যাকচুয়ালি কাজটা করে দেখাবেন যে কোথায় কিভাবে কি করবেন বা কিভাবে চেঞ্জ করবেন, অপারেশন লেভেলটা তারা বলার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। প্রণবী। Yes, sir. Thank you, sir, for your nice delivering about cost-benefit analysis of Koha in academic library. Thank you very much. Now I request Professor Paritosh Chandra Sinha, Assistant Professor, Department of Commerce and integral member of IT Subcommittee and Library Subcommittee of Rabindra Mahavidyalaya, to introduce our second speaker, Dr. Swapan Khan. Thank you, Pronobi. Am I audible? Yes, you are audible. Yeah. It is my pleasure to introduce Dr. Swapan Khan as a resource person in our two-day workshop on library science. Dr. Swapan Khan is presently working as a librarian of Narasinha College, Howrah, West Bengal. He did his MCom from the University of Kolkata. He is a recipient of gold medals for the rank of first in both BLIS and MLIS from Jadavpur University, Kolkata. Dr. Khan did his PhD from Jadavpur University also. He has more than 14 years of experience in the field of library and information science. He has also teaching experience as guest teacher in Jadavpur University and Netaji Subhash Open University. He has supervised many dissertations at master's level of library and information science. He received many articles, reviewed many articles, book chapters for edited book volumes. He was one of the reviewers of the UGC project at Department of Library and Information Science at Jadavpur University. It is also noteworthy to mention that Dr. Khan has written many research articles and book chapters. He has also published 2 edited books. He presented many papers in national and international seminars and conferences. He is the content developer of the course of Library and Information Science in Netaji Subhash Open University. The distinguished resource person, Dr. Khan, has also organized many national and international webinars in the present institution for other organizations like NGO and associations, etc. He has developed and still maintaining his full enthusiasm in developing web applications for online information services for more than 5 institutions. He is a member of many associations and institutions. He is the Joint Secretary of Universal Briefing, Kolkata. His areas of interest are information management, online software and information retrieval, citation analysis, information system and information architecture, and so on and so forth. So we are very much pleased and honored to have this resource person in our two-day seminar. So that's up to Pronobi. Thank you, Dr. Paritosh Chandra Sinha. Hello. 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 I am audible. Yes, sir.
Okay, thank you. Thank you, Dr. Sinha, for introducing me. Good afternoon to everybody. At first, I am very thankful to Dr. Prasanta Bhattacharya, Principal of Rabindra Mahavidyalaya, and Professor Tanmay Bandyopadhyay, IKSC Coordinator, Rabindra Mahavidyalaya, for giving me the opportunity to this workshop. Actually, today I just guide you how to customize OPAC, the most important module of Koha. So I interact with you in Bengali and as well as English so that everybody can understand my guidance. Actually, there is a Dr. R. Shiv from Sri Lanka. Are you there, sir? Or Pankaj Bhati, they informed us that they don't understand in Bengali directly. So I interact with you in English as well as Bengali. First of all, let me to share my screen. Is it visible? Yes, sir. Okay. Actually, my laptop camera is just disturbing last few days. Okay, just আমি যেটা বলবো প্রথমেই সেটা হচ্ছে যে how to customize OPAC. একটা OPAC মডিউলটা খুব ইম্পর্টেন্ট একটা মডিউল, আপনারা সবাই জানেন। এখানে আমার থেকেও যারা যারা আছেন অনেকেই আছেন অলরেডি বেশ কিছু জায়গা তারা কাস্টমাইজ করে ফেলেছেন। তো আজকে কয়েকটা বিষয় আমরা আপনাদেরকে বলবো যেটা কিনা এই কোহার নতুন যে ভার্সনটা এসেছে সেই ভার্সনে অ্যাকচুয়ালি পুরোনো ভার্সনের সঙ্গে অনেকটা জায়গা চেঞ্জ হয়েছে। বেশ কিছু ব্লক, মানে যখন আমরা কোনো কাস্টমাইজ করতে যাব, যে সকল ব্লকগুলোতে আমরা কাস্টমাইজ করতে পারি সেই সকল ব্লকগুলো কিন্তু ওই অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। তো সেই সকল জায়গাগুলো একটু আপনাদেরকে ভালো করে একটু বলবো। এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এই কাস্টমাইজেশনটা আমার প্রিভিয়াস যিনি স্পিকার তিনি অলরেডি বলে দিয়েছেন যে হাউ টু মিনিমাইজ দ্য কস্ট টু ইনস্টল অ্যান্ড মেনটেন কোহা ইন আওয়ার লাইব্রেরি। তো সুতরাং কাস্টমাইজেশন যদি আমরা নিজেরাই করতে পারি তাহলে কিন্তু এই কস্টটা যে কোনো লাইব্রেরির ক্ষেত্রে কস্ট কিন্তু একদম কমিয়ে দেওয়া যাবে। প্রথমেই আমি দেখাই যে একটা আমি কোন অ্যাকচুয়ালি ভার্সনটার উপর আপনাদেরকে দেখাবো। প্রথমত দেখুন যে ভার্সনটা এখনো পর্যন্ত চলছে বেশ কিছু লাইব্রেরিতে, সেটা হচ্ছে 19.11। এই ভার্সনটা এখনো পর্যন্ত চলছে এবং এটা একটা স্টেবল ভার্সন, স্মুথলি রান করছে। এখান থেকে আমি যে ভার্সন আজকে আমি বলতে চাইছি সেটা হচ্ছে 21.05। এই ভার্সনটা এটা মানে 2021 সালের মে মাসে রিলিজ হয়েছে। এখন এটা স্টেবল ভার্সন। তো এইখানে আমি দেখাবো যেটা সেটা হচ্ছে আপনারা অলরেডি যারা যারা ল্যাপটপ যাদের আছেন বা ডেস্কটপ আছে তারা বাই ওয়াটার যদি খোলেন তাহলে সেখান থেকে বেশ কিছু দেখতে পাবেন। আমি আমার নিজস্ব ওয়েব সার্ভার থেকে এটা ডাইরেক্টলি আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় মডিউল কোন কোন ব্লকগুলোতে কাস্টমাইজ করা যায়। তো প্রথমত যেটা বলি সেটা হচ্ছে যে এটাই হচ্ছে একদম কোহা যদি আমরা শুরুতেই ইনস্টল করি তাহলে আমরা যেটা দেখবো যে এরকম একটা ওপ্যাকের গেটআপ আমরা দেখতে পাবো বা ইউজার ইন্টারফেস দেখতে পাবো, যেখানে কিনা কোনো ইউজার তারা এসে এখান থেকে বই সার্চ করতে পারবে। আমি প্রথমত পিপিটিতে দেখাই, পরবর্তীকালে আমি একদম অনলাইনে গিয়ে ডাইরেক্ট দেখাবো। তো পিপিটিতে দেখানোর উদ্দেশ্য এটাই যে ফারাকটা আপনাদেরকে দেখাবো যে এই জায়গা থেকে আমরা কোথায় যেতে পারি, কোন কোন জায়গাগুলোতে যেতে পারি। একদম মিনিমাম কম্পিউটারে যদি কারো নলেজ থাকে তাহলে কিন্তু সে কিভাবে কাস্টমাইজ করে ফেলতে পারবে কোনো কোডিং ছাড়া, কোনো কিছু ছাড়া, জাস্ট কয়েকটা টেকনিক্যাল মানে কি বলবো পাথ তারা যদি জেনে নেয়। তো এটাই হচ্ছে একদম কোহাটা যদি আমরা শুরুতেই দেখবো যে ইনস্টল করলে এই পেজটা দেখতে পাবো, সেখানে ওই সার্চ করলে একটা বাটন থাকছে, কোহার একটা লোগো থাকছে, ইত্যাদি ইত্যাদি। বাকি আর কোথাও কিছু নেই, মানে নিজেদেরকে সমস্তটাই কাস্টমাইজ করে করে আনতে হবে। তো আমরা যদি কাস্টমাইজ করি তাহলে জিনিসটা ঠিক এরকম একটা দেখাতে পারবো। এটা আমার একটা ছবি তৈরি করা আর কি। তো এই জিনিসটাকে যেটা আপনাদেরকে বলি, দেখুন আগেরটার সঙ্গে এইটার ফারাকটা কোথায় কোথায় আছে।
দেখুন এখানে এর সঙ্গে এটা ফারাকটা দেখতেই বুঝতে পারছেন যে একটা আমরা হেডার যোগ করেছি, উপরে একটা ওই লাইব্রেরির নাম দিয়েছি, ওপ্যাক বলে লিখেছি, একটা ছবি টবি দিয়েছি, আবার বেশ কিছু মেনু আমরা বাড়িয়েছি, প্লাস বাঁ দিকে ডান দিকে কিছু মেনু বা লেখা আমরা এনেছি, এবং মাঝখানে কিছু নিউজ, আমাদের লাইব্রেরি সংক্রান্ত কিছু নিউজ সেখানে আমরা দিতে পেরেছি। এইটা হচ্ছে যে কোহা যে ওপ্যাকটা, সেই ওপ্যাকের যে ব্লক গুলো যদি আমরা বলি যে কোন কোন জায়গাগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো, এই হচ্ছে সেই ব্লক গুলো। একদম টপেরটা দেখুন, টপেরটা দেখা যাচ্ছে যে ওপ্যাক হেডার আর কি, এই হেডার, তারপরে সার্চ বাটন, সার্চের সমস্ত ফিল্ড গুলো এখানে আছে, তারপর আছে বেশ কিছু মোর সার্চ, এই অপশনটা যেখানে অ্যাডভান্স সার্চ থাকছে, কোর্স রিজার্ভ থাকছে, অথরিটি সার্চ থাকছে। এরপরে ওপ্যাক ন্যাব, ওই বাঁদিকের যে অংশটা, ব্লু কালারের যে অংশটা, ওপ্যাক ন্যাব বটন ঠিক ওর নিচের যে অংশটা, এইসব অংশগুলো আমি এই কারণে দেখিয়েছি যে এই জায়গাগুলোকে কিন্তু আমরা একটু একটু করে কাস্টমাইজ করতে পারবো। আর মাঝখানে যে অংশটা আমাদের দেখানো আছে ওপ্যাক মেইন ইউজার ব্লক, এখানে একটা বড় জায়গা, যে জায়গাতে আমরা আমাদের মতো করে যে কোনো ধরনের বই ডিসপ্লে করতে পারি, কোনো নিউজ ডিসপ্লে করতে পারি, কোনো স্ক্রলিং কোনো টেক্সট এখানে রাখতে পারি। আর ওপ্যাক রাইট, যেটা ন্যাভ যেটাকে আমরা বলছি, এই যে লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড যে অংশটা আছে, এটাকেও আমরা একটু একটু করে ডেভেলপ করতে পারি। নেক্সট একটা আছে ওপ্যাক ক্রেডিটস, একদম নিচের যে অংশটাতে, যে এই পুরো কোহাটাকে কারা কারা ডেভেলপ করলো সেইটা, তাদের নামটা ইত্যাদি দেওয়ার জন্য এই ওপ্যাক ক্রেডিটটা আমরা দেখাতে পারি। তো আজকে এই পর্যন্ত। নেক্সট এবার আমি আমার অনলাইনটা দেখাই। এটা হচ্ছে যে মেইন মডিউল, যেখান থেকে আমরা কাস্টমাইজ গুলো করবো। দেখুন এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনটা এবার? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে একদম শুরুতেই যদি আমরা ইনস্টল করি, এই ইনস্টল করলে এই জিনিসটা দেখাচ্ছে, আর কিছু নেই এখানে। এবার আমি আমার যে স্টাফ ইন্টারফেস যেটা আছে, সেই স্টাফ ইন্টারফেসটাতে আমি লগ ইন করেছি অলরেডি, করে কোথায় কোথায় এই সমস্ত অংশগুলো আছে, হেডার বা মেন ব্লক, কিভাবে আমরা ই করবো, কাস্টমাইজ করবো, সে একটু দেখাই। তো প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে কোহা অ্যাডমিনিস্ট্রেশন। সেটা তো আপনারা কাল থেকেই শুনেছেন যে কোহা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেই অনেক মানে গ্লোবাল ভেরিয়েবল গুলো সেখানে আছে। গ্লোবাল সিস্টেম প্রেফারেন্স গুলো আছে এইখানে। আপনাদের যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে একটু স্লো হচ্ছে। ওকে, এই ওপ্যাক, এই ওপ্যাকে মধ্যে অনেকগুলো আপনাদের এই প্রেফারেন্স যেগুলো আছে, সেই প্রেফারেন্স গুলোকে আপনার একটু একটু করে মডিউল গুলোকে জাস্ট আপডেট করবেন বা কাস্টমাইজ করবেন, আর ওই কোহা ওপ্যাকে কিভাবে রিফ্লেক্ট হচ্ছে সেটা দেখতে পাবেন। যারা যারা মেশিনে আছেন অলরেডি খুলুন, আমি জাস্ট এই জায়গাতে যদি আসেন, তারপরে আমি আবার শুরু করবো। আপনারা খুলুন এখানে, এটা বায়োওয়াটার থেকে আপনারা খুলতে পারেন। সেটা আপনার বায়োওয়াটার কিভাবে পাবেন, গুগলে জাস্ট একটু লিখুন যে কোহা ডেমো, তাহলে আপনারা বায়োওয়াটার পেয়ে যাবেন ওখান থেকে। কোহা ডেমো লিখুন, লিখে ডেমোর মধ্যে ওখানে যান, ওখানে গেলে আপনারা দেখতে পাবেন ওই কোহা কমিউনিটির মধ্যে ঢুকবেন, সেখানে অনেকগুলো ওয়েবসাইট আছে যারা ফ্রিতে কোহা ওই কাস্টমাইজ করে, মানে জাস্ট শুধু নিজেদের শেখার জন্য দিয়ে দিয়েছে। আপনারা ওখান থেকে বাই ওয়াটারটা সিলেক্ট করুন এবং ওখানে পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড দুটোই দিন বাই ওয়াটার, তারপরে আপনারা ঢুকুন। আমি পরপর পরপর করে একটু করে বলে দিচ্ছি। আচ্ছা, এবার যেটা বলেছিলাম আমি আরেকবার দেখাচ্ছি আমার পিপিটিটা, জাস্ট ছোট করে দেখাই। এই যে অংশটা, এই অংশটাতে দেখুন একদম উপরে যে ওপ্যাক হেডার, আগেই ওপ্যাক হেডার যেটা একদম উপরে পিঙ্ক কালারের যেটা আছে, এই ওপ্যাক হেডার বর্তমানে যে ওই কোহা ভার্সনটা আসছে, সেই ভার্সনে কিন্তু এই ওপ্যাক প্রেফারেন্সের মধ্যে সেটা নেই। এই ওপ্যাক প্রেফারেন্স থেকে এইগুলোকে তুলে দিয়েছে। ওপ্যাক প্রেফারেন্সে কোন কোন জিনিসগুলো নেই সেগুলো আমি একটু বলি। এক নম্বর হচ্ছে ওপ্যাক হেডার, এটা কিন্তু ওখানে নেই। তারপরে আছে ওপ্যাক মেইন ইউজার ব্লক, এটা একটু খুব ইম্পর্টেন্ট জায়গা, এটাও কিন্তু ওখান থেকে তুলে দিয়েছে। ওকে, তো আমি আজকে দেখাই যেগুলো তুলে দিয়ে কোথায় কোথায় রেখেছে। তুলে তো দিয়েছে, দিয়ে কোথায় রেখেছে সেটা রেখেছে হোমের মধ্যে। আপনারা যদি হোমে ক্লিক করেন
ওই বায়োওয়াটারে যান, গিয়ে এই হোমের মধ্যে দেখবেন টুলস বলে একটা আছে, মডিউল আছে। এই টুলস আপনারা ক্লিক করুন। এই টুলস এর মধ্যে একটা নতুন ওরা সার্ভিস দিয়েছে, অ্যাডিশনাল টুলস। ওই টাইপের একটা কিছু হয় যে বাংলো পেলো, আমরা তো তার মধ্যে আই থিঙ্ক মানে কোনো একটা ব্যাক নিউজ আসছে। এর মধ্যে দেখবেন নিউজ বলে যে অপশনটা আছে, সেই নিউজ অপশনটাতে আপনারা আসুন। দেখুন এই নিউজ অপশনটাতে আপনাদের কতগুলো মানে আছে, অপশন আছে। তার মধ্যে একটা অপশন হচ্ছে যে নিউ এন্ট্রি। এটা খুব ভাইটাল একটা অংশ নিউজ। এই টুলস এর মধ্যে নিউজ, এই নিউজের মধ্যে অনেকগুলো ব্লক কিন্তু ওরা ঢুকিয়ে দিয়েছে নতুন ভার্সানে। কোহার যে নতুন ভার্সান নিয়ে আমি কথা বলছি সেখানে ঢুকিয়ে, এখান থেকে আপনারা একটা একটা করে এন্ট্রি করবেন। দেখবেন একটা একটা করে কিভাবে চেঞ্জ হচ্ছে আমি একটু দেখাই। প্রথমত নিউ এন্ট্রি আমি ক্লিক করলাম। নিউ এন্ট্রিতে এখানে এই যে ডিসপ্লে লোকেশন, আমি যে জায়গাটাই কাস্টমাইজ করব, কোন জায়গায় কাস্টমাইজ করব ওরা বলে চাইছে, জায়গাটা চাইছে। এখানে ক্লিক করুন, করলে দেখতে পাবেন অনেকগুলো জায়গা আছে। আমি একদম একটা জায়গা নিচ্ছি, উপরে থাকবে যেটা, সেটা হচ্ছে ওপ্যাক হেডার। ওপ্যাক হেডার ব্র্যাকেটে ইএনজি অর্থাৎ ইংলিশ। এখানে আমি একটা যে কোনো টাইটেল দিলাম হেডার বলে। দেওয়ার পরে এখানে আমি এই হেডারেতে কি লিখবো সেটা আমি একটা এখানে লিখছি। ফর এক্সাম্পল আমি রবীন্দ্র মহাবিদ্যালয় লিখছি। রবীন্দ্র মহাবিদ্যালয়। এবার দেখুন এই রবীন্দ্র মহাবিদ্যালয়কে আমি একটুখানি বোল্ড করলাম বা এটাকে মিডিল করলাম। এখানে সমস্ত মেনুগুলো আছে, বেশ কিছু মেনু আছে, সেইগুলো টুলস গুলো ব্যবহার করে আপনারা এটাকে মাঝখানে রাখতে পারেন বা এটাকে একটু বড় করতে পারেন, হেডিং 1 দিতে পারেন। দিয়ে এটাকে আপনারা জাস্ট সাবমিট করুন। একটু সময় নিচ্ছে। দেখুন এখানে তাহলে আমার কি দাঁড়ালো না, একটা আমি নতুন এন্ট্রি করলাম। সেই এন্ট্রিতে কি হবে, সেই এন্ট্রিতে হেডারে ওই যে লেখাটা রবীন্দ্র মহাবিদ্যালয় লেখাটা আসবে। কেমন লেখাটা আসবে, এখানে যদি প্রিভিউতে আপনারা ক্লিক করেন দেখবেন এরকম একটা লেখা আসবে। তো আমি এবার আমি ওপ্যাকে যাচ্ছি। ওপ্যাকে গিয়ে দেখি, এখানে দেখুন ওপ্যাকে কিন্তু আমার কোনো রবীন্দ্র মহাবিদ্যালয় কোথাও নেই। আমি এবার এটাকে একটু রিফ্রেশ করছি। রিফ্রেশ করে দেখি কি দাঁড়াচ্ছে। দেখুন এই রবীন্দ্র মহাবিদ্যালয় এটা কিন্তু অলরেডি আমার ইতে চলে এলো, হেডারে চলে এলো। এখন আপনারা বলতেই পারেন যে হেডারে রবীন্দ্র মহাবিদ্যালয় তো এসে গেল, এটাকে যদি আমরা একটু রং দিই, নিশ্চয়ই রং দিলে মানে কালার করলে কালার করা যেতে পারে, বা এখানে যদি কোনো ছবি, কলেজের কোনো ছবি আপনারা দিতে চান সেটা দিতে পারেন, বা যদি মনে হয় এখানে কোনো অ্যানিমেশন কিছু রাখতে পারেন, দিতে পারেন। তো নতুন ভার্সনে একটা সুবিধা হচ্ছে কি, যে এই কোহার যেখানে আমরা কাস্টমাইজ গুলো করলাম, সেখানে এই এডিট অপশনে গেলে দেখুন এই যে এখানে আছে, এডিট অপশনে গিয়ে আমি আবার ওটাকে একটু এডিট করতে পারি। দেখুন এটাকে আমি একটু এডিট করব। প্রথমত আমি এটা একটা ছবি নিয়ে আসবো, যেখানে একটা কোনো পিকচার আমি দেবো। সেই পিকচারটা অলরেডি কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা নিতেই পারি। আমি রবীন্দ্র মহাবিদ্যালয়ের কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা নিতে পারি। রবীন্দ্র মহাবিদ্যালয়ে একটা আছে, সাপোজ মনে করছি রবীন্দ্র মহাবিদ্যালয়ে এই যে ছবিটা আছে, এই ছবিটা আমরা ওখানে রাখতে চাইছি। তাহলে জাস্ট এই ছবির উপর আমি রাইট ক্লিক করব, করে দেখুন এখানে লেখা আছে কপি ইমেজ লিঙ্ক, অর্থাৎ এই ছবিটার ইমেজ লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এইখানে দেখুন একটা ইমেজ বলে একটা বাটন আছে, এটাতে আমি প্রেস করলাম। প্রেস করে এখানে চাইছে কি যে সোর্স অফ দা ইমেজ, এখানে আমি পেস্ট করলাম। এই এরপর আপনারা ইমেজের ডেসক্রিপশন আমরা দিতে পারেন, নাও পারেন। আমি একটু হেডার বলে লিখে রাখলাম। এই সাইজটা আপনারা বাড়াতে পারেন, আমি যা আছে তাই রাখলাম। রেখে এটাকে আমি সেভ করলাম। দেখুন অলরেডি যেখানে আমি লিখছিলাম যে রবীন্দ্র মহাবিদ্যালয়ে যে লেখাটা ছিল সেখানে ইমেজটা এলো। আমি অলরেডি এর মধ্যে রবীন্দ্র মহাবিদ্যালয়েও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আমি যা শুধু ছবিটা দেখাচ্ছি। এরপর আমি সাবমিট করলাম। সাবমিট হয়ে গেল। তাহলে আমার এবার কোহার যে ওপ্যাক আছে, ওপ্যাকে দেখি ছবিটা এলো কিনা। দেখুন এখনো আসেনি, যেহেতু আমি রিফ্রেশ করিনি। এরপর আমি রিফ্রেশ করে দেখি যে ছবিটা এসেছে কিনা। দেখুন এখানে ছবিটা কিন্তু অলরেডি এসে গেছে। যে অর্থাৎ এরকম ছবি যদি কোথাও থাকে, আমি দিতে চাই হয়তো কোনো লোগো বা ইত্যাদি, আমাদের হয়তো কলেজে কোনো লোগো আছে, সেই লোগোটাকে ডাইরেক্ট আমরা এখানে আনতে চাই,
তাহলে লোগোর উপরে ডাইরেক্ট রাইট ক্লিক করে সেই লিঙ্কটা এনে দিলেই এখানে অলরেডি চলে আসবে। এছাড়া আমি আরেকটা ছোট্ট ছবি দেখাবো, সেটা হচ্ছে টিউটোরিয়াল দিয়ে, একটা অলরেডি লাইব্রেরিয়ানের সঙ্গে আমার কথা হয়েছিল। দেখুন রবীন্দ্র মহাবিদ্যালয়ের যে উপরে হেডারটা, আমি এই ছবিটাকে কপি করলাম। এটা একটা ছবির লিঙ্ক, এটাকে আমরা কপি করলাম, কপি ইমেজ লিঙ্ক করে আমি আরেকবার এটাকে এডিট করে দিচ্ছি, তাহলে ঠিক ওপ্যাকের হেডারটা কেমন লাগবে সেটা একটু দেখাবো। এটাকে আমরা ডিলিট করে আবার নতুন একটা ছবি দিলাম, দিয়ে আবার সেভ করলাম এটাকে। দেখুন ছবিটা এলো, এরপরে ছবিটাকে আমি সাবমিট করলাম। বেশ, তাহলে এটা সাবমিট হলো। এরপর আমি ওপ্যাকে গিয়ে দেখছি, রিফ্রেশ করে দেখছি যে আদৌ ওই ছবিটা এখানে আসছে কিনা। তাহলে এটা কিন্তু ছবিটা এসে গেছে, অর্থাৎ কোহার যে ওপ্যাকের হেডারটা কিন্তু আমরা এখানে কাস্টমাইজ করতে পারলাম। তাহলে এই কাস্টমাইজের জন্য কিন্তু আমাদের কোনো টাকা পয়সা খরচা হলো না, এবং কম্পিউটারের যে খুব বেশি জ্ঞানের দরকার বা খুব বেশি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ইত্যাদি জানার দরকার কিচ্ছু না। শুধু কয়েকটা পাথ যদি আমরা জেনে থাকি যে কোথায় গেলে কিভাবে গেলে এই আমরা হেডারটা চেঞ্জ করতে পারবো, তাহলে এইভাবে আমার হেডারটা চেঞ্জ হয়ে গেল। আমরা কয়েকটা জিনিস চেঞ্জ করবো, যে জিনিসগুলো আমরা একটু চেঞ্জ করে করে দেখাবো। আমি অলরেডি আগে থেকে একটা লিস্ট করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। সেটা হচ্ছে যে এবার ওপ্যাক ক্রেডিটটা দেখাই। দেখুন ওপ্যাক ক্রেডিটে আমি, ওপ্যাক ক্রেডিট মানে দেখুন একদম নিচের যে অংশটা, এই যে একদম নিচের অংশটা পাওয়ার বাই কোহা আছে, আর এছাড়া কিন্তু এখানে কিচ্ছু নেই। মানে কারা এটা কোহাটাকে কাস্টমাইজ করলো তাদের নাম টাম কিচ্ছু নেই। ওই জায়গাটা আমরা একটু দেখাবো যে কিভাবে এটাকে কাস্টমাইজ করা যায়। তাহলে আবার একটা আমরা নতুন এন্ট্রি নিলাম। দেখুন এই নতুন এন্ট্রির মধ্যে যদি আমরা ক্লিক করি ডিসপ্লে লোকেশন, সেখানে কিন্তু এই একটা ওপ্যাক ক্রেডিট বলে একটা অপশন আছে। এই ওপ্যাক ক্রেডিটটা আমরা নিলাম, নিয়ে টাইটেল যে কোনো একটা দিলাম ক্রেডিট বলে। এরপর আমরা এখানে কিছু একটা লিখলাম যে কাস্টমাইজ বাই দ্য লাইব্রেরিয়ান, রবীন্দ্র মহাবিদ্যালয়। এই জাস্ট কথাটা আমরা একটা লিখে দিলাম। আপনারা যা ইচ্ছা লিখতে পারেন, একটা লাইনে দুটো লাইনে লিখে এটাকে আমরা একটা মিডিল করে দিলাম দেখতে সুবিধার জন্য। এটাকে কালারও করতে পারেন, বা পরের লাইনে আপনারা লিখতেই পারেন, যেন ইমেল অ্যাড্রেস হয়তো লিখলেন। এরকম কিছু একটা লিখলেন, বা হয়তো কোনোটাকে কালার টালার দিলে সবগুলোই এরকম। এটাকে আমরা সাবমিট করে দেখছি। তাহলে আমার দুটো এন্ট্রি হয়েছে, প্রথমটা একটা হেডারের এন্ট্রি হয়েছে, আর দ্বিতীয়টা হয়েছে ক্রেডিটের জন্য। এবার বেশ আমরা দেখি ক্রেডিটের অংশটাতে এসেছে কিনা। আমরা পেজটাকে রিফ্রেশ করি, ওপ্যাকের পেজটাকে। দেখুন ওপ্যাকের যে একদম নিচের অংশটাতে এই যে লিখে চলে এসে অটোমেটিক্যালি কাস্টমাইজ বাই লাইব্রেরিয়ান রবীন্দ্র মহাবিদ্যালয় ইমেল অ্যাড্রেস, এখানে আপনারা যা যা লিখবেন তাই তাই এখানে চলে আসবে। এরপরে আমরা দেখব যে ওপ্যাকের মেন ইউজার ব্লক, মানে এই মাঝখানে তো আমরা কিছু জিনিস আনতে চাইছি, বা ডান দিকে বাঁ দিকে সবগুলোই আমরা আরেকটা এন্ট্রি নিলাম। সবগুলো কিন্তু এই নিউজ থেকে আমি দেখাচ্ছি, তারপরে আমরা অন্য জায়গায় যাব। আগে নিউজ থেকে আমরা দেখিয়ে দিই অংশগুলো কি কি কাস্টমাইজ করা যায় এখান থেকে। নিউজে গিয়ে আবার আমরা একটা নতুন এন্ট্রি নিলাম। এবার আমরা কি করলাম যে ধরুন মেইন ইউজার ব্লকে আমরা কিছু লিখতে পারি আর কি। এখানে একটা টাইটেল দিলাম মেইন বলে, দিয়ে জাস্ট এখানে আপনারা কিছু লিখলেন। আমি জাস্ট মেইন, দিস ইজ এক্সাম্পল অফ মেইন ইউজার ব্লক। তো
তো এই মেন ইউজার ব্লক, এখানে আমি একটা জাস্ট আপনাদের দেখানোর জন্য এগুলো একটু বোল্ড করে দিই, কালার একটু দিলাম, একটু মিডিল করলাম। এখানে আপনারা ইনসার্ট যে কোনো দিতে পারেন, আইকন টাইকন। এটাকে আমি আবার সাবমিট করলাম। তাহলে এটা কোথায় এফেক্টটা আসে, বেশ। তাহলে মেন ইউজার ব্লকটা এবার দেখি এখানে কোন জায়গায় এসেছে। দেখুন এটা হচ্ছে মেন ইউজার ব্লক। এখানে আমরা যা লিখবো পরপর কিন্তু চলে আসবে মেন ইউজার ব্লকে। এখানে এই মেন ইউজার ব্লকের আরেকটা অংশ আছে, সেটা আমি আরেকবার দেখাবো। সেটা হচ্ছে যে নিউজ বলে একটা অপশন আছে, খুব ইম্পর্টেন্ট, যেটা আপনাদের পক্ষে খুবই ভালো। যে কোনো লাইব্রেরির ক্ষেত্রে কোনো নিউজ যদি থেকে থাকে তাহলে এখানে ডিসপ্লে করতে পারেন। আমি নতুন এন্ট্রি নেই আর একটা। দেখুন এখানে ক্লিক করলে একটা ওপ্যাক নিউজ বলে একটা অপশন আসে, যে ওপ্যাক নিউজ। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফেসিলিটি ওরা দিয়েছে, ওপ্যাক নিউজ। এখানে আমরা একটা লিখে দিলাম যে লাইব্রেরি, টাইটেল একটা দিচ্ছি, লাইব্রেরি নিউজ বলে আমি একটা টাইটেল দিলাম। দিয়ে এখানে আমি যে কোনো একটা নিউজ আমি দিলাম। অলরেডি আমি একটা নিউজ তৈরি করে রেখেছি দেখানোর জন্য আগে থেকে। দেখুন এই লেখাগুলো আপনারা হাতেই লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট এখানে শুধু দেখানোর জন্য একটুখানি লেখাটা আর কি দেওয়া। তো দেখুন দুটো নিউজ দিয়েছি। একটা হচ্ছে যে জার্নাল রুটিং পলিসি, লাইব্রেরিতে কিছু যদি রুটিং পলিসি থেকে থাকে তাহলে সেটা কেমন হবে সেটা একটু লিখে দিয়েছি। এটা একটা নিউজ হিসাবে আমি দেখানোর চেষ্টা করছি। তো এই নিউজগুলোকে আমরা কিভাবে মেইন ইউজার ব্লকে ডিসপ্লে করব। সাবমিট করলাম। তাহলে এন্ট্রি আমার এখানে কিন্তু একটু একটু করে বাড়ছে। এরপরে আমি এখানে রিফ্রেশ করছি কোহার ওপ্যাকে, যেখানে ইউজাররা সবাই দেখবে। দেখুন লাইব্রেরি নিউজ বলে অপশনগুলো সব চলে এসছে। হ্যাঁ, এই দুটো নিউজ অলরেডি আছে এবং অলরেডি এখানে যেটা কোহা থেকে বাই ডিফল্ট তৈরি হয়ে গেছে RSS ফিড ফর NDCL লাইব্রেরি নিউজ। যেহেতু এটা আমার নিজের কলেজে ছিল, তো সেখানে এই RSS ফিল্ডের যে ডেটা সেখানে কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। আর এই দুটো নিউজ আমি আজকে পোস্ট করেছি, সেটা অলরেডি সিস্টেম থেকেই দেখিয়ে দিচ্ছে যে পাবলিশড অন আজকে যে তারিখটা সেটা দিয়ে দেখিয়ে দিয়েছে। নেক্সট আমরা কোথায় কোথায় কাস্টমাইজ করবো একটু দেখাই। আরেকটা এন্ট্রি আমরা নিলাম, এখানে ক্লিক করলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ওপ্যাক ন্যাভ রাইট। আমরা এখানে ন্যাভ NAV রাইট লিখলাম। এই টাইটেলটা আপনারা যা ইচ্ছা দিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। এই ন্যাভ রাইটের জন্য আমি একটা লিখে রেখেছি আগে থেকে দেখানোর জন্য, সময়টা খুব কম আপনাদেরকে দেখাবো। এত প্রোগ্রামিং এর কোনো ব্যাপার নেই এইগুলো। আমি যদিও এগুলো প্রোগ্রামিং এর মানে HTML ট্যাগ এইগুলো তো আপনারা নিজেরা হাতেই করতে পারবেন, কিন্তু সময়টা যেহেতু কম তাই জন্য আমি এটা আগে থেকেই বানিয়ে রেখেছি। দেখুন আমি একটা জাস্ট এখানে আপনারা নিজেরাই হাতে টাইপ করে লিখবেন যে নিউ অ্যারাইভালস, এটা লিখবেন। এর কালার দেবেন যেমন কালার চাইছেন। এই যে লাইনটা আমি টেনেছি বর্ডার লাইনটা, এই লাইনটা এইখানে একটা লাইনের একটা ইয়ে আছে, টুলস আছে, এটাতে যদি আপনার বাটন আছে প্রেস করেন তাহলে এই লাইনটা চলে আসবে। এরপরে দুটো বই আমি দিয়েছি। এই দুটো বইয়ের ছবি আমরা কোথা থেকে নিয়েছি, আমি নিয়েছি অ্যামাজনের থেকে আর কি। অ্যামাজনে গিয়ে এই ছবির উপর রাইট ক্লিক করে জাস্ট ছবির যে লিঙ্কটা, সেই লিঙ্কটা নিয়েছি, নিতেই কিন্তু এটা অটোমেটিক্যালি চলে এসেছে। দুটো ছবি ওখান থেকে এসছে। আচ্ছা, নেক্সট আর কি করেছি, লাইব্রেরি আওয়ার্স বলে একটা লিখেছি। এটা আপনারা ওই একইভাবে টাইপ করে লিখতে পারবেন। তারপরে একটা টেবিল নিয়েছি। এখানে টেবিলটা দেখুন উপরে একটা মেনু আছে, এখানে টেবিল মেনু আছে। এই টেবিল থেকে আপনারা এখান থেকে টেবিল কতগুলো কলাম নেবেন, কতগুলো রো নেবেন সিলেক্ট করে দেবেন। আমি সেখান থেকে টেবিলটা নিয়েছি, নিয়ে জাস্ট একটা এক্সাম্পল হিসাবে লাইব্রেরিটা কবে খোলা থাকে বন্ধ থাকে সেগুলো একটু দেখানোর চেষ্টা করেছি। এগুলো নেওয়ার পর এটাকে আমি সাবমিট করছি, মানে আমি আমার সেভ করছি। তো দেখা যাক এটা আমার ওই ওপ্যাকে কি এফেক্ট আসছে।
তাহলে দেখুন মোট এতগুলো আমি কিন্তু অংশেতে কাস্টমাইজ করে ফেলেছি, হেডার, ক্রেডিট, মেন ইউজার ব্লক, লাইব্রেরি নিউজ, ন্যাব রাইট, এই এতগুলো অংশ আমরা কিন্তু অলরেডি কাস্টমাইজ করতে করতে যাচ্ছি। তো এই ওপ্যাক আমি একটু পেজটা রিফ্রেশ করি, দেখি কোথায় এই এফেক্ট গুলো আসছে। তাহলে দেখুন এখানে এই যে নিউ অ্যারাইভাল বলে যে ছবিগুলো সব আসছে অলরেডি, এই অংশটা কিন্তু আমি এখন কাস্টমাইজ করলাম। নিউ অ্যারাইভাল চলে এলো এখানে, এবং এটাকে এই যে কন্টেন্টটা, নিউ অ্যারাইভাল তো শুধু দুটো বই হয় না, অনেকগুলো বই হতে পারে, তো সেইগুলো জাস্ট কলও হতে পারে। সেই কলের জন্য একটু প্রোগ্রামিং লিখতে হয়, বা প্রোগ্রামিং না লিখলেও বেশ কিছু ওয়েবসাইট আছে অনলাইনে যারা এই স্কলিং এর বা ডাইনামিক কন্টেন্টের স্ক্রিপ্ট গুলো দিয়ে দেয়, সেখানে আপনারা লিঙ্ক গুলো দিয়ে দিলে এই বইগুলো অটোমেটিক্যালি কিন্তু নিচ থেকে উপর দিকে আসতে পারবে বা উপর থেকে নিচে মুভ করতে পারবে। তো এখন আপনারা যদি তা না চান তো এমনি জাস্ট স্ট্যাটিক হিসাবে এখানে রাখতে পারেন। আর এই যে লাইব্রেরি আওয়ার বলে একটা লিখেছিলাম কখন খোলা থাকে, তাহলে আমরা একটা ওয়েবসাইটের যে ওপ্যাক তার কিন্তু একটু একটু করে অনেকটাই কাস্টমাইজ কিন্তু করতে পারছি। তো এরপরে আরো কয়েকটা জায়গা আছে, তো সেইগুলো একটু দেখায় কোথায় কোথায় করা যেতে পারে। আচ্ছা, এবার আমরা দেখাবো যে ফুটারটা আপনাদের দেখাই একটুখানি, সরি ফুটার না, লেফট অংশটা। এতক্ষণ আমরা মেইনটা দেখালাম, এই অংশটা, আর রাইটটা দেখালাম। এবার বাঁদিকে অংশতে কিছু নেই, পুরো বাঁদিক জুড়ে কিন্তু মেন অংশটা চলে গেছে, বাঁদিকে একটা অংশ আছে সেটা আমরা দেখাই। তো এবার আমরা কোহার এই নিউজ থেকে বেরিয়ে যাব। এখানে অনেকগুলো অপশন আছে, তো আপনাদের এইগুলো গেলেই কিন্তু মূলত যে মেইন জায়গাগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন। আমি একদম হোমে চলে যাচ্ছি। তাহলে এই যে টুলস, এই টুলস এর কাজ আমার শেষ হলো। টুলস আরো অনেক আছে, এখন এত কম সময় যে দেখানো যাচ্ছে না। এরপর আমরা কোহা অ্যাডমিনিস্ট্রেশনে কিছু অংশ আছে সেখানে যাব। এই যেটা প্রথমেই বলেছিলাম যে গ্লোবাল সিস্টেম প্রেফারেন্সেস, এর মধ্যে ওপ্যাক আপনারা পাবেন। এই হচ্ছে ওপ্যাক। ওপ্যাকে ক্লিক করুন যারা যারা মেশিনে আছেন। এই ওপ্যাকের বেশ কিছু অংশ আছে আমি দেখাবো, সেইগুলো দেখুন খুব একটা সহজ জিনিস আপনাদেরকে দেখাই, খুব ভালো লাগবে। সেটা হচ্ছে ধরুন এই যে ওপ্যাকটা, এই যে মানে ওপ্যাকটা যারা ইউজাররা দেখছে আমাদের ওপ্যাকটা, সেই ওপ্যাকে দেখুন উপরে এই যে জায়গাটা আমার মাউসটা আমি নাড়াচ্ছি, এখানে একটা কে বলে লেখা আছে, মানে কোহা। এই কে বলে লেখা আছে, এই লেখাটাকে বা এই আইকনটাকে আমি চেঞ্জ করে আমি আমার কলেজের যে আইকন, সেই আইকনটা আমি এখানে রাখতে চাইছি। তো এই ধরনের আইকনকে বলছে ফেভিকন। আমি রবীন্দ্র মহাবিদ্যালয়ের একটা ওয়েবসাইট থেকে একটা আইকন নিই। এই যে আইকনটা আছে, এই আইকনটা, বা আরেকটা আমি যাই, এই আইকনটা আমি আমার এই কোহার যে লোগো আছে, এই লোগোর এই জায়গাটা আমরা দিতে চাইছি। তাহলে প্রথমত আমি আইকনটাকে কপি করে নিলাম, দেখুন রাইট ক্লিক করলাম, করে জাস্ট কপি ইমেজ লিঙ্ক আপনারা করুন, কপি ইমেজ লিঙ্ক করলাম। করার পরে আমি এই সিস্টেম প্রেফারেন্সে গেলাম, গিয়ে দেখুন এখানে এই যে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্সের মধ্যে আপনি একটু খুঁজে দেখুন কোথায় আছে ওই ফেভিকন বলে, ওপ্যাক লাইব্রেরি নেম। এখানে যদি আপনারা নামটা লেখেন, এই নামটা তো আমরা যাব, তার আগে আমি দেখাই আমার যেগুলো কাস্টমাইজ করবো আজকে দেখিয়েছি। ফেভিকন আছে একটু নিচের দিকে, অ্যাড, এইখানে দেখুন এই যে ওপ্যাক ফেভিকন বা ওপ্যাক ফ্যাবকন, তাই উচ্চারণ করুন। এই এখানে ইউজ দ্য ইমেজ অ্যাট, আমি এখানে ওই যে লিঙ্কটা, ছবির লিঙ্কটা আবার দেখাই। এই যে ছবি, এখানে লোগো, এই লোগোটা রাইট ক্লিক করে কপি ইমেজ লিঙ্ক করেছিলাম, করে আমি জাস্ট এখানে ওই লিঙ্কটাকে পুট করলাম, তাহলে চলে এলো এখানে। এরপর এটাকে আমি সেভ করলাম, সেভ অল ওপ্যাক প্রেফারেন্সেস। দেখুন এখানে সেভ হচ্ছে, সেভ হলো। এরপর আমি এটাকে রিফ্রেশ করে দেখি যে ওই আইকনটা দেখাচ্ছে কিনা। দেখুন ওখানে কিন্তু এখন আমার কলেজের যে লোগো, সেই লোগোটা কিন্তু ওইখানে চলে গেল। তাহলে একটা ছোট্ট কাস্টমাইজ হয়ে গেল।
এরকম ছোট ছোট অনেক কাস্টমাইজ কিন্তু এখানে করা যায়। আমি কয়েকটা মানে বোঝার সুবিধার জন্য দেখাচ্ছি। যেমন লাইব্রেরি নেম বলে একটা আছে, দেখুন ঠিক উপরে কোথাও একটা আছে ওপ্যাক লাইব্রেরি নেম, এই অংশটাতে লেখা আছে ওপ্যাক লাইব্রেরি নেম। এই জায়গাটা কোথায় হবে? এই যে আমার ওপ্যাকের যে কি বলবো ব্রাউজারে যেটা দেখাচ্ছে কোহা অনলাইন ক্যাটালগ, এই জায়গাটাতে আমি রাখতে চাইছি যে রবীন্দ্র মহাবিদ্যালয়। রবীন্দ্র মহাবিদ্যালয়ের লোগো দেওয়া আছে, আমি এখানে রাখতে চাইছি রবীন্দ্র মহাবিদ্যালয়। তাহলে এই লেখাটাকে তুলে দিয়ে আমি রবীন্দ্র মহাবিদ্যালয়ে রাখবো। তাহলে কি করবো, এখানে লাইব্রেরি নেম এই জায়গাটাতে আমি লিখবো, জাস্ট টাইপ করে লিখবো রবীন্দ্র মহাবিদ্যালয়। এই লিখলাম, দিয়ে এটাকে আমি সেভ করলাম। এরপর আমি যাই ওপ্যাকে, ওপ্যাকে গিয়ে আমি আবার রিফ্রেশ করি পেজটাকে। দেখুন এখানে অলরেডি কিন্তু রবীন্দ্র মহাবিদ্যালয় ক্যাটালগিং মানে ভেতরে ঢুকে গেছে এনিহাও। তো এখানে কিন্তু লেখাটা চলে এলো। এইভাবে আপনারা ছোট ছোট করে বেশ কিছু কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আবার একটা দেখায় ওপ্যাক মাস্ট হেড, যেটাকে আমরা বলছি এই অংশটা। আচ্ছা, প্রথমত ওপেকের অংশটাতে দেখুন এখানে যে ইয়ে আছে মাস্টার হেড, এখানে সার্চের যে অপশন গুলো আছে তার মধ্যে আমার যদি 3-4টে ব্রাঞ্চ লাইব্রেরি থাকে, পার্টিকুলার কোনো একটা যদি আমি হিস্ট্রি দিয়ে সার্চ করি, সেই ব্রাঞ্চ লাইব্রেরি থেকে যদি আমরা পেতে চাই, সেক্ষেত্রে এই অংশটাতে আপনাদের কাস্টমাইজ করতে হবে। এইটা এখানে দেখুন বাই ডিফল্ট দেওয়া আছে ডোন্ট অ্যাড, আমি এটাকে জাস্ট অ্যাড করলাম। তো সেভ করার আগে এটাকে আমি অ্যাড করেছি, এখনো সেভ করিনি। সেভ করার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এখানে দুটো মাত্র ফিল্ড আছে, লাইব্রেরি ক্যাটালগ টাইটেল, এটা একটা ফিল্ড, আর এখানে আমার কিওয়ার্ড বা কিছু যদি লিখতে চাই সেই অংশ আছে, তারপরে আছে গো। এবার আমি এখানে জাস্ট অ্যাড করলাম, ডোন্ট অ্যাড ছিল অ্যাড করলাম, দিয়ে এটাকে আমরা সেভ করলাম। সেভ হলো। এবার আমি ওপ্যাকে গিয়ে এটাকে আবার রিফ্রেশ করে দেখি কি এফেক্ট আসছে ওখানে। দেখুন তাহলে যা ছিল তার সঙ্গে কিন্তু আর একটা অপশন চলে এলো অল লাইব্রেরিজ বলে। এখানে যদি আপনাদের আরো কোনো ব্রাঞ্চ লাইব্রেরি থাকে সেগুলো কিন্তু এখানে পরপর দেখাবে, এখানে আর নেই বলে শুধুমাত্র একটাই দেখাচ্ছে। তো একটু একটু করে এইভাবে আপনারা ছোট ছোট করে কিন্তু নিজেরাই কাস্টমাইজ করতে পারবেন, এবং এই কাস্টমাইজ গুলো কিন্তু খুব কঠিন কিছু নয়, আপনার গুগলে সার্চ করলেও বেশ কিছু জায়গা অলরেডি পেয়ে যাবেন। আচ্ছা, আরো একটা দেখায়, ধরুন একটা ইম্পর্টেন্ট জায়গা দেখাচ্ছি। এমন হতে পারে ধরুন যে আপনাদের হয়তো যে কোহাটা কোনো মেইনটেনেন্সে কাজ করছেন, মেইনটেনেন্স মানে সার্ভারটাকে একটু ইউজারদের দিক থেকে ডিসকানেক্ট করে নিজেদের কাজ কিছু করতে হচ্ছে, হতে পারে ব্যাকআপ হতে পারে বা কিছু মানে কোর লেভেলে কাস্টমাইজ হতে পারে। তো তখন কেউ যদি ওপ্যাকে যায়, মানে ধরুন এই ওপ্যাকে যদি যায়, সে তো আর এখানে যখনই কোনো বই সার্চ করবে রেজাল্ট পাবে ঠিকই, কিন্তু এরর দেখাতে পারে। সেই জন্য আপনি ঠিক করলেন যে 2 দিন ধরে আমি ওপ্যাকটাকে বন্ধ রাখবো। তো আপনার তো ওপ্যাক বন্ধ থাকবে, তাহলে তো ইউজারদেরকে আপনার একটা মেসেজ দিতে হবে। সেই জন্য আমাদের এখানে একটা ফিল্ড দেওয়া আছে, সেই ফিল্ডটা আপনারা দেখুন, ফিল্ডটার নাম হচ্ছে ওপ্যাক মেইনটেনেন্স বলে। আমি দেখাই কোথায় আছে, দেখুন এই যে ওপ্যাক মেইনটেনেন্স। এখানটাতে কি আছে, এখানে বাই ডিফল্ট আছে ডোন্ট শো, আমি এটাকে শো করলাম ওপ্যাক মেইনটেনেন্স। এবার তার মানে আমি যখন এবার ডোন্ট শো করলাম, করার পরে আমি এখানে রিফ্রেশ করে সেভ করলাম, সেভ করে দেখি কি এফেক্টটা আসছে। সেভ হলো। এবার এটাকে আমি রিফ্রেশ করে দেখি ওপ্যাকটা। দেখো তাহলে ওপ্যাকের কিন্তু আর কোনো সার্ভিস নেই, এখানে অলরেডি বাই ডিফল্ট যে লেখাটা আছে কোথা থেকে যে সার্ভার ইজ আন্ডার মেইনটেনেন্স বলে একটা মেসেজ ইউজারদেরকে দেওয়া আছে। এখন যদি আপনি মনে করেন যে এই মেসেজটা আমি একটু চেঞ্জ করব, হতে পারে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস দেবো যাতে করে বাই ডিফল্ট তারা এখান থেকে ক্লিক করে আপনার অন্য সাইটে গিয়ে ডেটাগুলো পেতে পারে বা সার্ভিসগুলো পেতে পারে, অথবা মনে হয় ভাষা আমি চেঞ্জ করবো করে নিজের ভাষা দেবো, এখানে একটা মোবাইল নম্বর দেবো কারো যদি এমার্জেন্সি দরকার হয় ইত্যাদি, তাহলে আপনি কিন্তু এই লেখাটাকেও কাস্টমাইজ করতে পারবেন। সেটা কোথায় করবেন, দেখুন তার ঠিক পরের ফিল্ডটা ওপ্যাক মেইনটেনেন্স নোটিশ, এই ফিল্ডটা
ওপ্যাক মেইনটেনেন্স নোটিশ। এখানে আপনি এডিট করুন, এডিট করে দেখুন একটা লেখা আসছে। আমি যে লেখাটা আগে থেকে লিখে রেখেছি আর কি, যে ওপ্যাক মেইনটেনেন্স নোটিশ, এই যে লেখাটা আমরা আছে সার্ভার ইজ আন্ডার মেইনটেনেন্স, এটা আমার লেখা ছিল বলে ওটা ওখানে এসেছে। যদি লেখাটা না থাকতো তাহলে কি হতো আমি একটু দেখিয়ে দিই। লেখাটা আমি ডিলিট করলাম। যদি লেখাটা না থাকতো, লেখাটা ছিল বলেই এটা এসেছিল। বেশ, এবার এটাকে আমি এটা রিফ্রেশ করলাম। তাহলে সিস্টেম মেন এইটা হচ্ছে যে আগেরটা না, এটা হলো মানে বাই ডিফল্ট যে মেইনটেনেন্সটা নোটিস, সেই নোটিশটা এখানে কিন্তু ডিসপ্লে হচ্ছে। এটাকে আমি আবার অফ করে দিই, ডোন্ট শো করে দিই, দিয়ে সেভ করে দিই। আচ্ছা, আর কতগুলো জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে ওপ্যাক ন্যাব অংশটা দেখাই। এটা দেখালেই অনেকটাই ই হবে। দেখুন ওপ্যাক ন্যাব। ওপ্যাক ন্যাব মূলত যে জায়গাটা, সেটা হচ্ছে এই যে বাঁদিকের যে প্যানেলটা, সেই বাঁদিকের প্যানেলটার জন্য। এখানে আসুক একবার দেখুন, এদিকে কিন্তু বাঁদিকে এখনো পর্যন্ত কোনো প্যানেল কিন্তু দেখাচ্ছে না। যেটা দেখাচ্ছে দুটো অংশ, একটা মেইন ইউজার ব্লক দেখাচ্ছে এখানটায়, এটা মেইন ইউজার ব্লক একদম এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত, এই পর্যন্ত এগুলো সব। আর এদিকের অংশটা আছে রাইট ন্যাব। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে ওপ্যাক ন্যাব। এখানে আমরা এডিট করলাম, এডিট করে কিছু লেখা আমি লিখবো। অলরেডি আমার যেটা লেখা আছে ওপ্যাক ন্যাবের সম্বন্ধে, দেখছি যদি কিছু লেখা থেকে থাকে আমি সেটাই দেব। লেখা আছে, জাস্ট আমি সেটাকে কপি করে আনছি। আপনারা এই কোড ফোড গুলো দেখার দরকার নেই, এমনি আপনারা লিখতে পারবেন আমার সুবিধের জন্য, যাতে করে খুব কম সময়ে দেখাতে পারি, সেই জন্য এগুলো করে রেখেছি অলরেডি। এটা আপনারা প্লেন লিখতে পারেন, সেগুলোই চলে আসবে। এগুলো জাস্ট শুধু কয়েকটা অ্যাড্রেসের আমি লিঙ্ক দিয়েছি, যেখানে ক্লিক করলে অন্যান্য সাইটে যেতে পারবেন। এটাকে আমি এবার সেভ করলাম। সেভ হয়েছে। এবার আমি ওপ্যাককে রিফ্রেশ করছি। দেখুন, তাহলে এখানে কুইক লিঙ্ক যেটা ছিল, সেই কুইক লিঙ্কে আমি অনেকগুলো অ্যাড্রেস দিয়েছিলাম। আমি যদি মেন লাইব্রেরিতে যেতে চাই, লাইব্রেরির হোম পেজে যেতে চাই, কলেজের হোম পেজে যেতে চাই, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি, যে কোনো একটা মানে যা যা আপনার লিঙ্ক দেওয়ার ইচ্ছা হবে সব এই জায়গাতে আপনারা দিয়ে দিতে পারবেন। তাহলে দেখুন আপাতত এখন যে ওয়েবসাইটটা মানে ওপ্যাক যেটা দাঁড়িয়েছে, অনেক জায়গা কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে একটু একটু করে। আমরা হেডার চেঞ্জ করতে পেরেছি, ব্রাঞ্চ লাইব্রেরিগুলোকে আনার ব্যবস্থা করেছি, ডান দিকের অংশগুলোকে এনেছি, আরো কয়েকটা আছে জায়গা। যেমন ওপ্যাক বুক ব্যাগ অংশটা একটা ফিচার্স এর মধ্যে আছে। দেখি এটাকে আমরা করি, ফিচার্সটা একটু নিচের দিকে হবে। আপনারা দেখুন মেইন যে একটা পয়েন্ট আছে তার মধ্যে ফিচার্স বলে একটা অপশন আছে। এর মধ্যে দেখুন ওপ্যাক বুক ব্যাগ, মানে অনেক সময় হয় কি যে এই যে ওপ্যাকে দেখুন এখানে একটা আইকন আছে উপরে, এই যে কার্ড বলে একটা আইকন আছে। আমি মাউস পয়েন্টারটা একটু মুভ করছি, এই কার্ড বলে যে অপশনটা আছে, আমার তো এই কার্ডটা সবসময়ের জন্য প্রয়োজন নেই, মানে সবসময় কেন লাইব্রেরির ক্ষেত্রে প্রয়োজন নেই, আমি হয়তো বিজনেস করছি না বা করছি না, তো যখনই আমরা কোনো বই কিনতে যাব, যে কোনো শপিং সাইটে গিয়ে আমরা কিনতেই পারি, তো আমরা মনে হলো যে এই কার্ড অংশটাকে তুলে দিই, তখন আপনারা এখানে গিয়ে জাস্ট এই যে অ্যালাউ আছে, এটাকে যদি ডোন্ট অ্যালাউ করেন, দেখবেন ওখানে কিন্তু ওটা থাকবে না। সেভ হয়েছে। দেখুন ওখানে কিন্তু এটা নেই। এরকম ছোট ছোট অনেক মানে আছে, যেগুলো আপনারা নিজেরাও ট্রায়াল এরর করে করে দেখতে পারেন। এবার ধরুন মেন ইউজার ব্লকে আপনারা কোনো বা করতে পারেন, কি বলে, কোনো স্ক্রলিং টেক্সট দিতে পারেন, বা এই যে আমরা বাঁদিকের যে প্যানেলটা বললাম, এখানে আরো কিছু অংশ আপনারা দিতে পারেন। তার নাম হচ্ছে যে ওপ্যাক ন্যাব বাটন। সেটা আমরা একটু দেখাই কোথায় আছে অংশটা। দেখুন এটা নিচের দিকের অংশ, নিচের দিকের অংশ মানে বাঁদিকে যেটা আমরা লিঙ্ক গুলো দেখালাম, এই যে বাঁদিকের যে লিঙ্কটা দেখাচ্ছি, এর ঠিক নিচে যদি আমরা আরো কিছু লিখতে চাই, তাহলে এই জায়গায় আমাদের কাস্টমাইজ করতে হবে। এখানে এডিট করুন, এডিট করে যদি কিছু লিখতে পারেন। আমি লেখা রেডি করা আছে মনে হচ্ছে, সেটা আমি একটু দেখাই। এখানে একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক আমি এখানে জাস্ট দিচ্ছি। এটা কঠিন কিছুই না, যে কোনো ইউটিউব ভিডিও থেকে, মনে করুন আপনার কোনো ইউটিউবে
ইউজার ওরিয়েন্টেশন প্রোগ্রামে একটা ভিডিও হয়তো আপলোড করা আছে, সেখান থেকে ওই আপনি এমবেড বলে যে এমবেড ক্লিক করলে দেখবেন একটা কোড চলে আসবে, সেই কোডটাকে জাস্ট এখানে একটু পেস্ট করে দেবেন, দিয়ে এখানে উইথ আর হাইটটাকে আপনি একটু চেঞ্জ করবেন যাতে করে একটু ছোট হয়। তো যাই হোক আমরা সেটাই করেছি এখানে, করে এটাকে আমি শেপ করলাম, শেপ করে দেখি যে ওপ্যাকের কি এফেক্টটা আসছে। এই আমরা করলাম, দেখুন নিচে এখনো পর্যন্ত কিছু আসেনি, আমরা এটাকে রিফ্রেশ করে দেখি যে কিছু আসছে কিনা। এখন একটা ভিডিও অলরেডি এখানে ইউটিউব ভিডিও চলে এসছে, এবং এটা এমবেড যেহেতু, মানে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ভিডিওটা এখানেই রান করতে শুরু করবে। তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো অংশ, মানে ধরুন এই বাঁ দিকের প্যানেল, ডান দিকের মেন ইউজার ব্লক, যে কোনো প্যানেলে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন। অনেকগুলো আছে, আমি সবগুলো বন্ধ করি, দেখাবো একটা। আচ্ছা, এবার ওপ্যাক মোর সার্চ অপশন আছে, এই মোর সার্চ অপশনটা একটা দেখাই। এই জায়গাটা আপনারা যেটা করতে পারবেন যে এইটা আমি দেখাই, হ্যাঁ দেখুন এখানে এই যে ঠিক সার্চের পরে যে কতগুলো ঘর আছে, একটা লাইব্রেরি ক্যাটালগ আছে, একটা ব্ল্যাঙ্ক ফিল আছে, এখানে আমি অল লাইব্রেরিজ কাস্টমাইজ করে আনলাম এই অংশটা ইত্যাদি। তার ঠিক পরের যে অংশটা, এটাকে বলা হয় মোর সার্চ বলে একটা এরিয়াটার নামই হচ্ছে মোর সার্চ। এখানে একটা, দুটো, তিনটে, চারটে আছে। এখন যদি মনে করেন যে এখানে আপনার এই পুরো ওপ্যাকটাকে আপনার নিজস্ব লাইব্রেরি ওয়েবসাইট হিসেবেই বানাবেন, যে আলাদা করে আমি লাইব্রেরি ওয়েবসাইট বানাবো না, এটাকেই আমি একটা লাইব্রেরি ওয়েবসাইট হিসেবে বানাবো, তাহলে আপনারা এখানে বেশ কিছু মেনু এরকম ভাবে কিন্তু দিতে পারবেন। দিয়ে সেখানে ক্লিক করলে যে সব লেখাগুলো দেখতে পাবেন সেটা এখানে দেখা যাবে। তো কোথায় থেকে সেটা পারবেন যে এখানে আরো মেনু আমরা যদি জুড়তে চাই, সেটা হচ্ছে যে এই অংশটা, এই যে ওপ্যাক মোর সার্চেস, ওপ্যাক মোর সার্চেস। এখানে যদি আপনারা এডিট করেন, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাতে আপনারা যদি HTML এ কিছু লেখেন, আমার কাছে অলরেডি কিছু লেখা আছে খুব সম্ভবত, না সেরকম কিছু নেই, আমি জাস্ট হাতে একটা লিখছি। সাপোজ যে রুলস এন্ড রেগুলেশন, রুলস এন্ড রেগুলেশন। তো এটা এখনো যদিও হাইপার লিঙ্ক নেই, কোনো পেজ নেই, জাস্ট কিভাবে আসে আমি সেইটুকু দেখাচ্ছি। এটাকে আমি সেভ করলাম, সেভ হয়েছে। দেখুন এখানে একটা, দুটো, তিনটে, চারটে ওপ্যাকে, এই মোট চারটে ছিল, এরপরে ঠিক পাশে কিন্তু একটা চলে আসবে। দেখুন রুলস এন্ড রেগুলেশন এই কথাটা এসেছে, যেহেতু এটা কোনো হাইপার লিঙ্ক নেই, মানে এখানে ক্লিক করলে কোথায় যাব কি দেখবো সেটা নেই পেজটা, তাই জন্য এটা ব্ল্যাক হয়ে আছে, এখনো হাইপার লিঙ্ক হয়নি। সেপারেটও নেই, এখানে একটা আপনারা সেপারেট দিতে পারেন এই সাইনটা দিয়ে। আর এটাকে যদি আপনারা হাইপার লিঙ্ক করতে চান, তাহলে জাস্ট যারা HTML এ জানেন প্লেন একটা করবেন, লিঙ্ক এখানে দিয়ে দেবেন। একটা ছোট্ট করে হাইপার লিঙ্ক দিচ্ছি দেখার সুবিধের জন্য। এটা একটু সিম্পল একটা HTML কোড, একটা ছোট্ট একটা হাইপার লিঙ্ক দিলাম। এখন এখানটাতে যে লিঙ্কটা দেবো সেটা হচ্ছে রবীন্দ্র মহাবিদ্যালয়ের যে লাইব্রেরিটা আছে, সেই লাইব্রেরিটার ওয়েবসাইটটা হয়তো দিলাম। লাইব্রেরির মধ্যে যদি এদের কোনো দেখি রুলস এন্ড রেগুলেশন একটা অংশ আছে, এই লিঙ্কটাকে আমি নিলাম, নিয়ে আমি এখানে অ্যাড্রেসের পেস্ট করলাম, ব্যাস, দিয়ে আমি ওটাকে সেভ করব। সেভ হয়ে গেছে, এরপর আমি রিফ্রেশ করে দেখি কি জিনিসটা আসছে। দেখুন অলরেডি এখানে তাহলে রুলস এন্ড রেগুলেশন কথাটা এসে গেছে। এবার এখানে যে হাইপার লিঙ্ক এটা হয়ে গেছে, আমি অর্থাৎ ওই ওদের যে মেন ওয়েবসাইট সেখান থেকে আমি ওই লিঙ্কটা এনেছি, পেজের লিঙ্কটা এনে এখানে পুট করেছি। এবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু ওই ডাইরেক্ট একদম এই পেজে গিয়ে হাজির হবো। এখন সাধারণত এটাকে আমরা অন্য পেজেও খুলতে পারি, একই পেজে না খুলে, সেটা আরো HTML যারা জানবেন তারা করতে পারবেন। তো মোটামুটি এই হচ্ছে যে একটা
বেসিক ধারণা আর কি, যে কিভাবে ওপ্যাকটাকে আমরা নিজেরা নিজেদের মতো করে একটু একটু করে সাজিয়ে নিতে পারি। এছাড়া আবার অনেক কিছু এসে ধরুন এখানে একটা যে পাওয়ার্ড বাই কোহা, এই পাওয়ার্ড বাই কোহাটাকে আপনি তো তুলতে চাইছেন, এটা কোহা নিজে থেকেই দিয়ে রেখেছে, তাও করতে পারবেন, সেটাও এখানে একটা অপশন আছে। তো এই কোহা ওপ্যাক ইউআরএল এই অংশটাতে সার্চ করলে পাবো কোথায় আছে। দেখুন এই যে কোহা ওপ্যাক ইউআরএল, এটা এই যে পাওয়ার্ড বাই কোহা লেখাই আছে এখানে, এটাকে আমরা দেখাতে চাইছি না, তাহলে ডোন্ট শো করব, করে জাস্ট আবার সেভ করব, করে এখানে আমরা যদি আবার রিফ্রেশ করি তাহলে দেখবেন এই লেখাটা কিন্তু আর এখানে থাকবে না। তাহলে এখান থেকে কিন্তু লেখাটা চলে গেল আর কি। এইভাবে একটু একটু করে আপনারা কিন্তু এই ওপ্যাকটাকে ডেভেলপ করে দিতে পারবেন নিজেদের মতো করে। এছাড়া ধরনের কালার বক্স, তার বর্ডার ইত্যাদি সবকিছুই করতে পারবেন। তো একটু আধটু আপনাদের ওই HTML এ যারা জানেন তারা কিন্তু এগুলো আরো ভালো করে করতে পারবেন, বা যদি আপনারা কেউ CSS যদি জানেন, ক্যাসকেডিং স্টাইল শিট, তাহলে আরো সুন্দরভাবে এই পুরো ওপ্যাকটাকে একদম চেঞ্জ করে দিতে পারবেন। তো কেউ যদি, যারা একটু অ্যাডভান্স ইউজার এখানে আছেন, তাদেরকে, তারা তো জানেনই, তবুও আমি একবার দেখিয়ে দিই যারা জানেন না যে কোথায় আমরা CSS বা ওই কোডগুলো লিখবো। এর মধ্যে নতুন ভাবে দেওয়া আছে ওপ্যাক CSS, একটু সার্চ করে নিই। দেখুন এখানে এটা বাই ডিফল্ট ওপ্যাক CSS, এটা কোথা থেকেই দেওয়া আছে। এখানে আপনি যদি নিজে থেকে CSS জেনে থাকেন তাহলে আপনারা নিজেরা কিন্তু সেই CSS এর পাথটা দিলে অটোমেটিক্যালি এই যে পুরো গেটআপটা মানে চেঞ্জ, কালার থেকে শুরু করে বক্স বা আপনারা যেমন চাইবেন সেরকম কিন্তু করতে পারবেন। তো এখানে আমি আপাতত শেষ করব, আজকে দুটো অলরেডি বেজে গেছে। তো যেটা বলা সেটা হচ্ছে যে এই কোহা ডেভেলপ করার জন্য মানে কাস্টমাইজ করার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা বিশেষ করে লাইব্রেরি সায়েন্সের প্রফেশনাল আছেন তারা নিজেদের মধ্যে যদি পরস্পর ইন্টারাকশন করেন আর কি। তো তাহলে কি হবে যে ধরুন আপনি আমাকে ফোন করলেন যে এই জায়গাটা কি করে হবে, আমি যদি জানি বলে দিই। আবার ঠিক একইভাবে আমার আগে স্পিকার যারা বলে গেছেন যে আমরা নিজেরাই কিন্তু নিজেদের এক একজন এক্সপার্ট এই কোহা কাস্টমাইজেশন করার জন্য। আমি যে সব জানি তা নয়, আমি হয়তো বেশ কয়েকটা ফিল্ড জানি, হয়তো আমি শুধুমাত্র ওপ্যাকটা ভালো করে জানি, আবার হয়তো কেউ ভালো করে অ্যাকুইজিশনটা ভালো করে জানেন। আমরা যদি পরস্পর নিজেদের মধ্যে আলোচনা করে এই ধরনের কাস্টমাইজেশন গুলো করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা এই থার্ড পার্টি যে ভেন্ডর যারা কাস্টমাইজেশন করে দেওয়ার জন্য প্রচুর টাকা নেয়, তাদের জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে না। তো আজকে আপাতত এই পর্যন্তই আমি বলবো। এবার যদি আপনাদের কোনো কিছু জানার থেকে থাকে বা আপনাদের নিজস্ব লাইব্রেরিতে যদি কোহা সংক্রান্ত বিষয়ে কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে, তো আমার ফোন নাম্বার বা ইত্যাদি কিছু আপনারা পেয়ে যাবেন এই অর্গানাইজিং কমিটির কাছ থেকে, নিয়ে নেবেন। যতখানি সম্ভব হেল্প আমি করব, এই আমি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি আর কি। এখানে আমি আমার স্ক্রিনটা একটু স্টপ করি শেয়ার। ওকে, ডক্টর সিনহা বা Thank you, sir. Thank you, Dr. Khan, for share his practical demonstration on Koha OPAC. I am Bikash Kumar Halder, Joint Convener of this workshop. Now I want to introduce our next speaker, Dr. Soumen Mondal. Dr. Soumen Mondal presently working as a librarian at Prasanta Chandra Mahalanobis Mahavidyalaya, Kolkata from 2024. He completed his BLS, MLIS from Jadavpur University, and also he did his PhD degree on digital reference in academic libraries in India from Jadavpur University. He has more than 8 years experience in the field of library and information science. Dr. Mondal presented many papers in national and international seminars and conferences. He is the members of many associations and institutions.
His areas of interest are reference service, digital library, information system, etc. So I requesting you, sir, for deliver your lecture. Please, Dr. Mondal. Thank you for your kind information. আমি প্রথমেই শোনা যাচ্ছে ক্লিয়ার? Yes, sir. আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রবীন্দ্র মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার এবং আইকিউএসি কোঅর্ডিনেটর এবং লাইব্রেরিয়ান স্যার এবং ম্যাডামকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। দুদিনের এই ওয়ার্কশপ আজকে সেকেন্ড দিন। আমি প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করি। দেখা যাচ্ছে ঠিকঠাক? Yes, sir. ওকে। তো আমি যে পার্টটা আজকে এখানে আলোচনা করব, দুদিনে অনেক মূল্যবান কথাবার্তা আমরা শুনেছি কোহা সম্পর্কে। কিভাবে কোহা কাস্টমাইজেশন করতে হবে, কোহার ওপ্যাক, সেটাও এইমাত্র ডক্টর স্বপন খান বললেন। আমি যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে রিসোর্স ডেসক্রিপশন অ্যান্ড অ্যাক্সেস, অর্থাৎ ক্যাটালগিং পার্টটা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যতগুলো লাইব্রেরি কোহা ইউজ করছে তাদের বেশিরভাগ কলেজই বেসিক এবং প্রথম কাজটা যেটা করে সেটা হচ্ছে ক্যাটালগিংটা। ক্যাটালগিং এবং তাদের ডেটাটা এন্ট্রি করা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এবং এই কাজটাই বেশিরভাগ লাইব্রেরি প্রথমে অন্তত এই কাজটা দিয়ে শুরু করে, তারপর আস্তে আস্তে তারা সার্কুলেশন এবং অন্যান্য সেকশনগুলোতে ধীরে ধীরে এগোয়। তো আমরা যদি দেখি যে কিভাবে ক্যাটালগিংটা করতে হয় কোহাতে, সেটা সম্পর্কে একটু আলোচনা করার আগে আমি দুটো জিনিস প্রথম বলবো। কোহার ক্যাটালগিংটা বেস করা হয়েছে মার্ক 21 কে বেস করে। তো ক্যাটালগিং এই মডিউলটা আমরা যদি ঠিকঠাক ভাবে ইউজ করতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে প্রয়োজন মার্ক 21 সম্পর্কে একটা বেসিক নলেজ। যদি মার্ক 21 সম্পর্কে একটা জ্ঞান আমাদের না থাকে তাহলে আমরা কিন্তু এই ক্যাটালগিং পার্টটা ঠিকঠাক ভাবে রপ্ত করতে পারবো না। আমি একদম সময় নষ্ট না করে, যেহেতু আমাদের হাতে সময় মাত্র 1 ঘন্টা, তো খুব তাড়াতাড়ি আমি এই পার্টটা একটু দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমি কোহা ক্যাটালগিং মডিউলটা অনেকেই জানেন যে কোথা থেকে পাওয়া যাবে। এই ক্যাটালগিং মডিউলটা গিয়ে আমি যদি ফার্স্টেই আমি নিউ রেকর্ডে গিয়ে ডিফল্ট ফ্রেমওয়ার্ক একটা দেখি, তাহলে এরকম একটা ব্ল্যাঙ্ক শিটের মতো একটা উইন্ডো আসবে যেখানে বিভিন্ন নাম্বার ওয়াইজ বিভিন্ন ফিল্ড রয়েছে এবং সেই ফিল্ডে ডেটাটা এন্ট্রি করতে হবে। ডেটাটা এন্ট্রি করার পর সেটা যখন ওপ্যাক ফিল্ডে যাবে, ওপ্যাক ফিল্ডের থ্রু দিয়ে আমরা দেখবো সার্চ করে, তখন যেভাবে আমরা ডেটাটা এন্ট্রি করছি সেই অনুযায়ী ডেটাটা রিট্রিভ করা হবে। তো এই যে বিভিন্ন ফিল্ডগুলো রয়েছে, এই ফিল্ডটা টোটালি বেস করা হয়েছে মার্ক 21 এর উপরে। মার্ক 21 যেহেতু কোহা ফলো করছে, তাই আমাদের একটা মার্ক 21 এর জ্ঞান না থাকলে এই ফিল্ডগুলো কোথায় কিভাবে দেব সেই টেকনিক্যাল ইনফরমেশনটা আমরা ঠিকঠাক ভাবে পুট করতে পারবো না। তো আমরা প্রথমেই একটু মার্ক 21টা একটু সার্চ করে দেখি। মার্ক 21 একটা লাইব্রেরি অফ কংগ্রেসের একটা ইনিশিয়েটিভ, এটা আমরা সবাই জানি। তো যদি আমরা মার্ক 21 এর যে সাইট আছে সেখানে যদি ঢুকি তাহলে আমরা দেখতে পাবো এখানে মেনলি 6 রকমের ফরম্যাট রয়েছে মার্কেট: বিব্লিওগ্রাফিক, অথরিটি, হোল্ডিং, ক্লাসিফিকেশন, কমিউনিটি অ্যান্ড ট্রান্সলেশন। জেনারেলি প্রত্যেকটা লাইব্রেরিতে বিব্লিওগ্রাফি, অথরিটি এবং হোল্ডিং ডেটা, এই 3টে ডেটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে
বেশিরভাগ লাইব্রেরি যেটা করে বিবলিওগ্রাফিক ডেটার উপরে বেশি জোর দেয়। কোনো কোনো লাইব্রেরি অথরিটি ফাইল মেনটেন করে, কোনো কোনো লাইব্রেরি অথরিটি ফাইল মেনটেন করে না, কিন্তু হোল্ডিং ডেটাটাও মোটামুটি সবাইকেই মেনটেন করতে হয়, না হলে ডেটাটা পাবলিশ হতে অসুবিধা হয়। তো বিবলিওগ্রাফিক যে ডেটা আছে সেই বিবলিওগ্রাফিক ফরম্যাটটা কিভাবে এন্ট্রি করতে হবে তার কিছু গাইডলাইন এখানে মার্কস এই স্ট্যান্ডার্ডস এর মধ্যে, এই ওয়েবসাইটের মধ্যে ডিটেলসে দেওয়া আছে। প্রত্যেক লাইব্রেরিয়ানকে আমি অনুরোধ করব একবার অন্তত এখানে আন্ডারস্ট্যান্ডিং যে মার্ক বিবলিওগ্রাফিক এবং আন্ডারস্ট্যান্ডিং মার্ক অথরিটি এবং হোল্ডিং রেকর্ড, এই তিনটে জিনিস অন্তত একবার করে পড়ে নেওয়া, একবার চোখ বুলিয়ে নেওয়া, এবং তারপর এটার যে ডিটেলস গুলো রয়েছে সেগুলোতেও অন্তত একবার চোখ বুলিয়ে নেওয়া। তো আমরা আন্ডারস্ট্যান্ডিং মার্ক বিবলিওগ্রাফিক এই ডেটা ইয়েতে যদি যাই কলামে, সেখানে আমরা দেখতে পাবো এখানে ডিটেলসে দেওয়া আছে যে মার্ক কি জিনিস, তার রেকর্ড কিভাবে এখানে ইনপুট করা হয়, মার্ক রেকর্ডটা কি জিনিস, তার ডেসক্রিপশন, মেন এন্ট্রি, অ্যাডেড এন্ট্রি কিভাবে সেটা লেখা হয় এবং কাজ করে, মার্ক রেকর্ড কেন প্রয়োজন, বিভিন্ন ধরনের যে টেকনিক্যাল জিনিসগুলো রয়েছে সেটা সম্পর্কে বিভিন্ন টার্ম এবং তাদের ডেফিনিশন, এই ফিল্ড ট্যাগ এগুলো কি জিনিস, কিভাবে লিখতে হবে না লিখতে হবে এ সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। তো আমরা পাশাপাশি এখানে যদি একটা কোন একটা রেকর্ড, আমরা মার্ক রেকর্ডকে আমরা যদি একটা এন্ট্রি করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে লিডার বলে একটা ফিল্ড রয়েছে, কন্ট্রোল নাম্বার 000 হচ্ছে লিডার ফিল্ড, 001 কন্ট্রোল নাম্বার, 003 কন্ট্রোল নাম্বার আইডেন্টিফায়ার, 005 এগুলো কিন্তু সব রিকোয়ার্ড ফিল্ড, এগুলো কিন্তু কোহাতে ডিফল্ট ইয়েতে রিকোয়ার্ড হিসেবে রেখে দিয়েছে। তার মানে এটা কিছু একটা গুরুত্ব রয়েছে। 008 ফিক্স লেংথ ডেটা এলিমেন্ট, এগুলো কিন্তু জাস্ট আমরা ক্লিক করে দিলে একটা ডিফল্ট ভ্যালু চলে আসে, কিন্তু তার মানে এটা নয় যে যা আছে সেটাই আমরা সবসময় ইউজ করব। এর মধ্যে অনেক টেকনিক্যাল ব্যাপার রয়েছে। এই লেখাটা NAMA227A4500 এরকম লেখা আছে, মানে জাস্ট এটা একটা ডিফল্ট লেখা আছে বলে আমাদেরকে ছেড়ে দিতে হবে, ব্যাপারটা ঠিক তা নয়। এর মধ্যে কিছু টেকনিক্যাল জিনিস আছে। তো এইটা আমরা এই টেকনিক্যাল জিনিসটা জানতে গেলে আমাদেরকে লিডার ফিল্ডের মধ্যে যেতে হবে। তো লিডার ফিল্ডটা আমরা কোথায় পাবো? একটা আমরা আন্ডারস্ট্যান্ডিং এখানে জাস্ট ডকুমেন্টেশনটা রয়েছে, ডকুমেন্টটা কিভাবে আমরা ইউজ করব, বিভিন্ন ট্যাগ বলতে কি বোঝায়, ফিল্ড বলতে কি বোঝায়, এই সমস্ত ডেফিনিশন, ইন্ডিকেটর ডিজিট কি জিনিস, এগুলো সম্পর্কে লেখা আছে। সাবফিল্ড কি জিনিস, সাবফিল্ড কোড, ডেলিমিটার, যেগুলো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেগুলো সম্পর্কে লেখা আছে। যেমন এটা একটা ফিল্ড, ধরো 100, এই হচ্ছে মেন এন্ট্রি একটা ফিল্ড। তো মেন এন্ট্রির আন্ডারে অনেকগুলো সাবফিল্ড রয়েছে। এই যে 100 এটাকে বলা হচ্ছে ট্যাগ। এখানে দুটো ছোট ছোট বক্স রয়েছে, এই বক্স দুটোকে বলা হয় ইন্ডিকেটর ডিজিটের বক্স। ঠিক আছে, এই যে ছোট ছোট জিনিস এইগুলো হচ্ছে সাবফিল্ড। ঠিক আছে, তো এই যে ছোট ছোট যে সমস্ত টেকনিক্যাল জিনিস রয়েছে এগুলো সম্পর্কে একটু নলেজ দরকার, না হলে কিন্তু পারফেক্ট হলেই আমরা ক্যাটালগের ডেটাটা এন্ট্রি করতে পারবো না। তো আমরা বিবলিওগ্রাফিক যে ফরম্যাটটা রয়েছে সেখানে জাস্ট একটা এক্সাম্পল দিই। এখানে লিডার ফিল্ড রয়েছে, ডিরেক্টরি রয়েছে, এবং 00x কন্ট্রোল ফিল্ড বলে একটা ফিল্ড রয়েছে। 00x বলতে এখানে 00 মধ্যে অনেক কিছু আছে, 001 2 1 3 5 6 8 এই সমস্ত ফিল্ড রয়েছে। আমাদের ক্ষেত্রে যদি আমরা এন্ট্রি করতে যাই, তখন 000 যে ফিল্ডটা লিডারটা, সেটা একটা গুরুত্বপূর্ণ। এগুলো সম্পর্কে এত ডিটেলসে আলোচনা 1 ঘন্টার একটা ক্লাসে করা সম্ভব নয়। তো আমরা জাস্ট একটা ওভারভিউ দিয়ে ছেড়ে দিচ্ছি। 000 লিডার ফিল্ড সম্পর্কে একটু ডিটেলসে জানতে গেলে আমরা এখানে এই যে লিডার ইয়েটা যেটা রয়েছে, এখানে গিয়ে যদি আমরা লিডার ফিল্ডটাকে একটু দেখে নিই, কিভাবে এর সমস্ত এক্সাম্পল দেওয়া আছে, কিভাবে কি লিখতে হবে না লিখতে হবে, এখানে কোন ক্যারেক্টার কি তার কাজ, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা একটু পড়ে নিতে হবে। 008 ফিল্ডটা
একটা গুরুত্বপূর্ণ ফিল্ড, এটাও এখানেই আছে, ফিক্স লেংথ ডেটা এলিমেন্ট। এখানে 0 to 49 40টা ইয়ে রয়েছে ক্যারেক্টার। কিভাবে কি লেখা হয় না, 0 to 39 40টা ইয়ে রয়েছে, ফিল্ড রয়েছে, কিভাবে কি লিখতে হবে না লিখতে হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এগুলো একটু দেখতে হবে, দেখে নিলে হবে। এগুলো নিয়ে আলোচনা করতে গেলে ওটার জন্য 3-4 ঘন্টা টাইম লাগবে, তো আমি ওটা ডিটেলসে আলোচনায় যাচ্ছি না। যেমন এখানে ছোট্ট একটা বলি, ইএনজি এখানে যেটা লেখা আছে এটা ডিফল্ট হিসেবে চলে আসছে, যখন ক্লিক করছি এটা চলে এসছে ইএনজি। তো এটা জাস্ট ল্যাঙ্গুয়েজের একটা পার্ট। যদি ধরা যাক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের কোনো বই যদি আমরা এখানে এন্ট্রি করতে চাই, তাহলে এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের জন্য যে কোড রয়েছে মার্ক 21 এর, মার্ক 21 এর আলাদা কোড আছে, ঠিক আছে? সেই কোডটা আমরা কোথায় পাবো? মার্কের যদি ওয়েবসাইটে যাই, এখানে কান্ট্রি কোড রয়েছে, ল্যাঙ্গুয়েজ কোড রয়েছে, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজ কোডের মধ্যে আমরা কোডটা খুঁজে পাবো এবং সেই কোডটা ওখানে লিখতে হবে। যাই হোক, আমরা এটা চেঞ্জ করছি না, যা আছে সেটাই থাক। এটা পার্টিকুলার একটা ইয়ের জন্য চেঞ্জ করা যায়, এক একটা রেকর্ডের জন্য। এখানে আমরা 000, 003, 005, 008 এগুলো ডিফল্ট ভ্যালু হিসেবে দিয়েছে। আমাদের যেটা প্রয়োজন, যেটা আমাদের ডেইলি লাইফের ক্যাটালগিং করার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা সেই ফিল্ডগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করছি। ফার্স্ট হচ্ছে 020 ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। আইএসবিএন নাম্বার আমরা কিভাবে এন্ট্রি করব তার ডিটেলসটা এখানে দেওয়া আছে। 020 এই ফিল্ডটা হচ্ছে, এই ট্যাগটা হচ্ছে আইএসবিএন নাম্বারের একটা ট্যাগ, এবং এই ফিল্ডটা হচ্ছে আইএসবিএন নাম্বারের জন্য। এখানে দুটো ইন্ডিকেটর ডিজিটের অপশন রয়েছে। এখন এই ইন্ডিকেটর ডিজিট কি কাজ করে? প্রত্যেকটা ক্ষেত্রে যে ইন্ডিকেটর ডিজিট লাগবেই তার কোনো মানে নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিকেটর ডিজিট প্রয়োজন। যেমন আমরা একটু বুঝে নিই ইন্ডিকেটর ডিজিটটা কি জিনিস। জাস্ট এক্সাম্পলটা দেখবেন প্রত্যেকে। মার্ক 21 এর সাইটে গিয়ে যদি যে কোনো জায়গাতে প্রবলেম হয় আপনাদের, তাহলে সবসময় ফলো করবেন এক্সাম্পলটা 020। এখানে মার্ক বিবলিওগ্রাফিক ডেটার মধ্যে থাকবে 020 ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। এখানে যদি আমরা যাই, এখানে ডিটেলসে দেওয়া আছে ফার্স্ট ইন্ডিকেটর ডিজিট আনডিফাইন্ড, দ্যাট মিনস এই হ্যাশ চিহ্নটা দেওয়া আছে, তার মানে কিছুই দেওয়ার প্রয়োজন নেই। সেকেন্ড ইন্ডিকেটর আনডিফাইন্ড, কিছুই দেওয়ার প্রয়োজন নেই। $A হচ্ছে এখানে ডলার সিম্বলটা দেওয়া নেই, এটাকে ডেলিমিটার, হ্যাঁ, ডলার একটা এখানে সিম্বল আর কি, এখানে ডলারটা প্রয়োজন নেই, এখানে এ হিসেবে এই সাবফিল্ডটা দেওয়া হয়েছে। এটা তো মার্কের একটা স্ট্যান্ডার্ড। তো কোহা যেভাবে পুরোপুরি যে ওটাকে একদম যা দিয়েছে মার্ক সেটাই ফলো করেছে তা নয়, একটু নিজেদের মধ্যে চেঞ্জ আছে, কিন্তু বেসিক ট্যাগ এবং ফিল্ড গুলো এক আছে। তো এটা এ যে ইয়েটা আছে, সাবফিল্ডটা রয়েছে, এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার যেটা আছে সেটা আমরা লিখবো। আর যেটা প্রয়োজন, সি হচ্ছে টার্মস অফ অ্যাভেলেবিলিটি, দ্যাট মিন কোন টার্মসে এটা অ্যাভেলেবেল। প্রাইস, এর প্রাইসটা কি আছে সেটা আমরা এখানে লিখবো। আরো যে সমস্ত ইয়ে রয়েছে, ফিল্ড রয়েছে, যেগুলো যদি আমরা অ্যাড করতে চাই, সেটা অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে আমরা এই ফিল্ডগুলো অ্যাড করে লিখতে পারবো। কিন্তু বেসিক আমাদের যেটা প্রয়োজন প্রত্যেকটা ক্যাটালগের জন্য, বিশেষ করে স্কুল কলেজ লাইব্রেরি বা এরকম ছোটখাটো লাইব্রেরির জন্য, আমাদের আইএসবিএন নাম্বার এবং তার প্রাইস, এই দুটো দরকার। যদি এক্ষেত্রে আমাদের এটা ডবল থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই জায়গাটায় গিয়ে রিপিট দিস ট্যাগ ক্লিক করব, এটা আরেকটা সেম ফিল্ড চলে আসবে এবং সেটা আমরা লিখতে পারবো। দুটো আইএসবিএন নাম্বার যদি থাকে, দুটো প্রাইস যদি থাকে, সেক্ষেত্রে সেটা লেখা যাবে। আইএসএসএন ইন্টারন্যাশনাল নাম্বার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার, সেটার ক্ষেত্রে একই। এর যদি ডিজিট, ইন্ডিকেটর ডিজিটের কোনো অপশন থাকে, তাহলে সেটাও আমরা এখানে গিয়ে চেক করে নেব ইন্ডিকেটর ডিজিট কিছু আছে কিনা।
এখানে কিন্তু ISSN এর জন্য ইন্ডিকেটর ডিজিট রয়েছে, ঠিক আছে। নো লেভেল স্পেসিফাইড, continuing resources of international interest, continuing resources not of international interest। যদি সেই সিরিয়ালটা, যে সিরিয়ালটা আমরা এন্ট্রিটা করছি, সেটা যদি কোনো ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের উপরে লেখা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই ইন্ডিকেটর, ফার্স্ট ইন্ডিকেটর ডিজিট যেটা, সেখানে লিখবো 0। যেমন এই জায়গাটায় আমাদেরকে লিখতে হবে 0, ঠিক আছে। সেকেন্ডটা হবে ব্ল্যাঙ্ক, আনডিফাইন্ড, দ্যাট মিনস ব্ল্যাঙ্ক। এটার ক্ষেত্রে আমরা করছি না, আমি পার্টিকুলার একটা বইয়ের এক্সাম্পল দেখাচ্ছি, কিন্তু তার আগে কিছু জিনিস আমি দেখিয়ে দিই। এখানে একটা হিউজ লিস্ট রয়েছে। এই লিস্টটা দেখলে বুঝতে পারা যাবে যে আমাদের কোন কোন ফিল্ডটা প্রয়োজন। কিছু বেসিক ফিল্ড যেগুলো আমাদের দরকার, সেগুলো একটা জায়গাতে লিখে তার জন্য একটা ডেটা শিট তৈরি করে নিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। সেজন্য যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমি উল্লেখ করে দিচ্ছি। জেনারেলি যেটা প্রয়োজন হয়, সব ক্ষেত্রে যে প্রয়োজন হবে তা নয়। তারপর কিছু স্পেশালাইজড কোনো ধরনের ডকুমেন্ট হলে তার জন্য তো আলাদাভাবে করতেই হবে। 020 ISBN নাম্বার প্রয়োজন, 022 ISSN নাম্বার, এটাও প্রয়োজন। আমাদের প্রয়োজন হয় ক্যাটালগিং সোর্স 040, ল্যাঙ্গুয়েজ কোড, অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় ল্যাঙ্গুয়েজ কোডটা। নেক্সট প্রয়োজন হয় 080, যারা ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন ফলো করছেন ইউডিসি, তাদের ক্ষেত্রে 080-তে ইউডিসি নাম্বারটা পুট করতে হবে। 082 ডিডিসি নাম্বার, এটা মোটামুটি বেশিরভাগ লাইব্রেরি ডিডিসি ইউজ করছেন, তো 082 এই ফিল্ডটা তাদের জন্য ইউজ করতে হবে। ওয়ান 00 থেকে 130 এই চারটি ফিল্ড হচ্ছে মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্টের ফিল্ড, ঠিক আছে। মেন এন্ট্রি কাকে দিয়ে হবে, মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্ট কাকে দিয়ে হবে, সেটা এই চারটি ফিল্ডের মধ্যে ডিফাইন করতে হবে। যদি এই চারটি ফিল্ড ছাড়া অন্য কোনো ফিল্ডের মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্ট হয়, যেমন আমরা জানি যে পার্সোনাল নেমের ক্ষেত্রে পার্সোনাল নেম, কর্পোরেট নেম, মিটিং নেম, অথবা ইউনিফর্ম টাইটেল, অথবা এই চারটে ইয়ে ছাড়া এডিটোরিয়াল কোনো বই যদি হয়, সেক্ষেত্রে টাইটেলকে দিয়ে মেন এন্ট্রি হয়। তো এই চারটে ছাড়া একমাত্র টাইটেলই হচ্ছে মেন এন্ট্রিতে যাওয়ার, মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্টে যাওয়ার যোগ্যতা রাখে। তো এই চারটের মধ্যে টাইটেল নেই। টাইটেলটা যখন এন্ট্রি করব আমরা, তখন দেখে নেবো যে টাইটেলের ইয়েটা, মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্টটা কিভাবে করতে হয়। তো আমাদের এই চারটে ফিল্ড খুব গুরুত্বপূর্ণ ফিল্ড, 100, 110, 111 এবং 130। নেক্সট আমাদের প্রয়োজন টাইটেল রিলেটেড বিভিন্ন ফিল্ড। 210 অ্যাব্রিভিয়েটেড টাইটেল যদি থাকে, 222 কি টাইটেল অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, 240 ইউনিফর্ম টাইটেল, এটা আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 245 এটা হচ্ছে টাইটেল স্টেটমেন্ট। জেনারেলি সমস্ত ধরনের টাইটেল ইনফরমেশন নর্মাল ক্ষেত্রে 245 এই ট্যাগের মধ্যেই আমরা দিয়ে থাকি। কিছু ক্ষেত্রে যদি ভ্যারিং ফর্ম থাকে টাইটেলে, যদি বিভিন্ন রকম ফর্মের টাইটেলটা আছে, কখনো হয়তো স্পাইনে একরকম টাইটেল আছে, টাইটেল পেজ একরকম, বা কভার একরকম টাইটেল আছে, তো সেক্ষেত্রে বিভিন্ন ফর্ম থাকলে তো সেক্ষেত্রে আমরা 246 এই ট্যাগটা এক্সট্রা হিসেবে ইউজ করতে পারবো। তো আমরা 245 এই ট্যাগটা একটু দেখে নিই, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। ফার্স্ট ইন্ডিকেটর, প্রথমে আমরা ইন্ডিকেটর ডিজিটটা দেখব। ইন্ডিকেটর ডিজিটের ফার্স্ট ইন্ডিকেটর হচ্ছে টাইটেল অ্যাডেড এন্ট্রি, যেটা আমি এখনই বলছিলাম যে মেন এন্ট্রি আমরা টাইটেলকে দিয়ে যদি মেন এন্ট্রি করতে চাই, মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্টে যদি আনতে চাই কোনো এডিটোরিয়াল বই যদি থাকে বা এরকম কোনো কেসে, তাহলে সেক্ষেত্রে এই 0 নো অ্যাডেড এন্ট্রি, 1 হচ্ছে অ্যাডেড এন্ট্রি। তাহলে আমরা যদি পার্টিকুলার কোনো একটা এডিটোরিয়াল বইয়ের এন্ট্রি করি, ধরা যাক বইটার নাম হচ্ছে
ফুড সেফটি, এটা এডিট এডিটেড বাই বিশ্বাস, ঠিক আছে, এই একটা বই। তো এই বইটার এডিটোরিয়াল ডাইরেকশনের বই, এই বইটার মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্ট বিশ্বাসকে দিয়ে হবে না। সেক্ষেত্রে এই ইন্ডিকেটর ডিজিটের মাধ্যমেই, আলাদা করে এখানে কোথাও লেখার অপশন নেই যে মানে লেখার অপশন নেই, কোথাও বলার অপশন নেই যে একে দিয়ে মেন এন্ট্রি হবে। এই ইন্ডিকেটর ডিজিটের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিতে হবে যে টাইটেলকে দিয়ে মেন এন্ট্রি হতে পারে, ঠিক আছে। তো এখানে ফার্স্ট ইন্ডিকেটর ডিজিট 0 হচ্ছে নো অ্যাডেড এন্ট্রি, 1 হচ্ছে অ্যাডেড এন্ট্রি। এখন আমরা যদি এখানে 0 দিই, 1 যদি দিই, 1 কখন হবে? যখন এখানে নর্মাল কোনো এই এডিটেড বাই কথাটা হয়তো নেই, জাস্ট এই বিশ্বাসের নামে একটা বই লেখা হয়েছে, এই বিশ্বাস একটা বই লিখেছেন, ঠিক আছে, এই বইটা। সেক্ষেত্রে আমরা 1 দেব, কারণ 1 মানে হচ্ছে নো অ্যাডেড এন্ট্রি, সরি 0 দেব। এক সেকেন্ড, একটু কম্পিউটার স্ক্রিনটা কাজ করছে না। মাউসটা কাজ করছে না, সরি। এখানে 0 মিন নো অ্যাডেড এন্ট্রি। যদি অ্যাডেড এন্ট্রি না হয় তাহলে সেক্ষেত্রে তাকে দিয়ে যদি মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্ট হয় সেক্ষেত্রে আমরা 0 দেব, ঠিক আছে। মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্ট যদি হয় 0 যদি হয় তাহলে তাকে দিয়ে অ্যাডেড এন্ট্রি হচ্ছে না। দ্যাট মিনস এডিটরকে দিয়ে যদি এন্ট্রি এডিটোরিয়াল ডিরেকশনে যদি কোনো বই হয় এবং সেটা যদি টাইটেলকে দিয়ে মেন এন্ট্রি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই জায়গাটায় 0 দেব। আর অ্যাডেড এন্ট্রি যদি হয় টাইটেলকে দিয়ে তাহলে সেক্ষেত্রে আমরা 1 দেব, ঠিক আছে। যদি কোনো নর্মাল যে বইগুলো হয় যেটার ক্ষেত্রে হয়তো এডিটোরিয়াল ডিরেকশন নেই, জাস্ট বিশ্বাসের নামে একটা বই হয়েছে, সেক্ষেত্রে তাকে আমরা দেব 1। সেকেন্ড যে ইয়েটা রয়েছে, ইন্ডিকেটর ডিজিট রয়েছে, সেটা হচ্ছে নন ফাইলিং ক্যারেক্টার। এই নন ফাইলিং ক্যারেক্টার তখন হয় যখন এই বইটার নাম যদি দা ফুড সেফটি হিসেবে থাকে, তাহলে যখন ফাইল করা হবে ক্যাটালগে তখন এই বইটা চলে যাবে এফ দিয়ে, ঠিক আছে। এই THE এবং তার একটা স্পেস, এই চারটে যে ক্যারেক্টার রয়েছে, এই ক্যারেক্টার যাতে ফাইলিং এর সময় না আসে সেই জন্য এখানে একটা নন ফাইলিং ক্যারেক্টারের একটা ইন্ডিকেটর ডিজিট রয়েছে। 0 হচ্ছে নন ফাইলিং ক্যারেক্টার। যদি নন ফাইলিং ক্যারেক্টার না থাকে, যদি বইটার জাস্ট ফুড সেফটি হিসেবেই থাকে, এরকম যদি ফুড সেফটি বইটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেবো 0। কিন্তু যদি দা ফুড সেফটি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 4 লিখবো, ঠিক আছে, 1 এবং 4। 0 বা 1 যা হবে সেটা লিখতে হবে, তার সঙ্গে যদি নন ফাইলিং ক্যারেক্টার থাকে তাহলে সেটাকে ধরে স্পেস উইথ স্পেস যা হবে সেই নন ফাইলিং ক্যারেক্টারটা এখানে এখানে এন্টার করতে হবে। যদি না করা হয় তাহলে যখন শর্টিং হবে তখন
ফাইলিং হবে তখন এই চারটে এই টি দিয়ে ওটাকে ক্যাটালগটা ফাইল করে নেবে। আচ্ছা, আরো এখানে বিভিন্ন ট্যাগ রয়েছে। আমি একটা বইয়ের এন্ট্রি করি, না হলে ডিটেলসে বুঝতে পারা যাবে না। আমার হাতের কাছে একটা বই রয়েছে, ফুড সেফটির উপরে একটা বই রয়েছে, সেটা আমি এন্ট্রি করি। ধরা যাক বইটার আইএসবিএন নাম্বার হচ্ছে এখানে আইএসবিএন নাম্বার দেওয়ার ক্ষেত্রে অনেক সময় এরকম হাইফেন থাকে বিভিন্ন রকম, ঠিক আছে। এই হাইফেন কিন্তু দেওয়া চলবে না এখানে, কারণ হাইফেন দিলে সার্চিং এর সময় এই হাইফেনটা কম্পিউটার ম্যাচ করতে পারবে না এবং সার্চ করতে প্রবলেম হবে। সেই জন্য যখন আমরা আইএসবিএন নাম্বার লিখবো, সেটা 10 বা 13 ডিজিট যাই হোক না কেন, সেক্ষেত্রে কোনো মাঝে কোনো হাইফেন, কোনো স্পেস বা কোনো কিছু দেওয়া চলবে না, জাস্ট পরপর 13 বা 10 ডিজিট আমরা লিখে দেবো। এটা ডবল আইএসবিএন নেই, সেজন্য এই ফিল্ডটাকে একবার আমরা কপি এক্সট্রা নিয়েছিলাম। এটা যদি মনে হয় প্রয়োজন নেই, জাস্ট এখানে ক্লিক করলে এটা চলে যাবে। আইএসএসএন নাম্বার বা এই সমস্ত প্রয়োজন নেই। 040 এখানে ক্যাটালগিং সোর্স, এখানে আমি জাস্ট আমার কলেজের ইয়েটা দেখাচ্ছি, কলেজের যেটা কোহা চলছে সেই কোহাটাই আমি লাইভ দেখাচ্ছি। সেজন্য এখানে আমার ডিফল্ট ভ্যালু পিসিএমএম লাইব্রেরি অটোমেটিক করা আছে। আমি জাস্ট শর্টে একটু দেখিয়ে দিই এই ডিফল্ট ভ্যালুটা কিভাবে করতে হবে। কোহা অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে আমরা এখানে ক্যাটালগ সেকশনের মধ্যে মার্ক বিবলিওগ্রাফিক ফরম্যাট যেটা ফ্রেমওয়ার্ক যেটা রয়েছে, এখানে যদি যায় তাহলে বিভিন্ন যে ফ্রেমওয়ার্ক গুলো রয়েছে, মার্কেট যে বিভিন্ন রকমের ফ্রেমওয়ার্ক রয়েছে, তার মধ্যে সেগুলো আমরা এডিট করতে পারবো। এখানে ডিফল্ট ফ্রেমওয়ার্ক যেটা রয়েছে সেটা আমরা দেখি। আমাদের ফিল্ডটা কোন ফিল্ড? এটা 040 এবং সি ট্রান্সক্রাইবিং এজেন্সি, ঠিক আছে। এইটার আমি ডিফল্ট ভ্যালু পিসিএমএল লাইব্রেরি করা আছে। জাস্ট এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই বা এটা যদি ডিফল্ট ভ্যালু না রাখতে চাই কিছু, তাহলে আমি এখানে 040 তে যাব, ক্যাটালগিং সোর্স, অ্যাকশন, এখানে এডিট সাবফিল্ড করব। এখানে বিভিন্ন যে সাবফিল্ড গুলো রয়েছে তার মধ্যে সিটা আমি নেব, সি এর ট্রান্সক্রাইবিং এজেন্সি। এখানে ডিফল্ট ভ্যালু লেখা আছে পিসিএমএম লাইব্রেরি। হয়তো আমি এই ভ্যালুটাকে যদি তুলে দিতে চাই, তাহলে এই জায়গাটাই ডিলিট করে দিলেই, কিছু না দিলে অটোমেটিক্যালি ওই জায়গাটা চলে আসবে। আবার এই ফিল্ডটাকে যদি আমি ম্যান্ডেটরি না করে জাস্ট অপশনাল করে দিই, তাহলে এই জায়গাটা তুলে দিলে টিকটা এটা ম্যান্ডেটরি ফিল্ড থেকে অপশনাল ফিল্ডে ট্রান্সফার হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। যাই হোক, এটা প্রয়োজন। ক্যাটালগিং সোর্সটা কে ক্যাটালগ করছে বা কোথা থেকে ক্যাটালগটা করা হচ্ছে, এটা প্রয়োজন। তো এই ফিল্ডটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। 082 এটা একটা গুরুত্বপূর্ণ ফিল্ড, ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন নাম্বার। এর যে ইন্ডিকেটর ডিজিট রয়েছে কি আছে সেটা আমরা একটু দেখে নেব। জিরো এইট টু এর তিনটে ফার্স্ট ইন্ডিকেটরে তিনটে টাইপ আছে। এটা টাইপ অফ এডিশনটা এখানে পুট করতে বলা হচ্ছে। ফুল এডিশন হলে 0, ধরা যাক আমি 22 এডিশন ফলো করছি কিংবা 23rd এডিশন, বা কোনো 10th অ্যাভারেজ এডিশন ফলো করছি। তো অ্যাভারেজ এডিশন যদি আমি ফলো করি তাহলে 1 লিখতে হবে, ফুল এডিশন হলে 0। আদার কোনো এডিশন, কোনো ট্রান্সলেশন এডিশন বা অন্য কোনো ধরনের যদি এডিশন থাকে তাহলে সেক্ষেত্রে 7 লিখতে হবে। আর এটাও যদি অ্যাসাইন, এই নাম্বারটা যদি লাইব্রেরি অফ কংগ্রেস থেকে অ্যাসাইন করে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে 0। যদি অন্য কোনো এজেন্সি, হয়তো ব্রিটিশ লাইব্রেরি বা কেউ কোনো এজেন্সি তারা যদি অ্যাসাইন করে থাকে তাহলে 4।
যদি প্রয়োজন না হয় তাহলে এক্ষেত্রে আমরা কিছু ইনফরমেশন দেব না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ধরা যাক আমি ফুল এডিশন ফলো করছি, তো এডিশন নাম্বারটা হয়তো 22nd, ক্লাসিফিকেশন নাম্বার, তো ফুল এডিশনের জন্য ইন্ডিকেটর ডিজিট 0, ক্লাসিফিকেশন নাম্বার এই বইটার হয়তো 664, আইটেম নাম্বার এটা হচ্ছে বুক নাম্বার M432, বইটার নাম, এবার ওয়ান ফিল্ডে চলে যাব। এখানে মেন এন্ট্রি পার্সোনাল নেম, এগুলো প্রথম একটু চেক করে দেখে নেওয়া প্রয়োজন, পরে রেগুলার করতে থাকলে তখন এতটা ইয়ে থাকে না, অভ্যাস হয়ে যায় এবং মোটামুটি মুখস্থ হয়ে যায়। যদি ফোরনেম দিয়ে আমরা ফার্স্ট ইয়েটা করি, ফোরনেম টু সারনেম করি, তাহলে 0 লিখতে হবে প্রথমে যদি আমরা ফোরনেমটা দিই, যদি সারনেম দিই তাহলে 1 লিখতে হবে, যদি ফ্যামিলি নেম আলাদা কিছু থাকে তাহলে সেক্ষেত্রে 3 লিখতে হবে। সেকেন্ড ইন্ডিকেটর আনডিফাইন্ড। ধরা যাক আমার কাছে একটা বই আছে পুলকিত মাথুরের, আমি এটা করছি, তো এটা সারনেম দিয়ে হচ্ছে, আমি লিখবো 1, সেকেন্ডটা আনডিফাইন্ড, পার্সোনাল নেম, এগুলো যদি প্রয়োজন হয় তাহলে লিখতে হবে। এই কর্পোরেট নেম, মিটিং নেম কিভাবে লিখতে হবে তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। কর্পোরেট এন্ট্রি কিভাবে করতে হয় তার ডিটেলস সমস্ত কিছু এখানে লেখা আছে। কার পর কোন সাবফিল্ড কিভাবে ইউজ করতে হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এইগুলো একটু ফলো করতে হবে, এত ডিটেলস এখানে বলা সম্ভব না। প্রত্যেকটা এন্ট্রি কিভাবে লিখতে হবে, ক্যাথলিক চার্চ, $A, B, হ্যাঁ, অন্য কোনো ফিল্ডে এন থাকলে নাম, ঠিক আছে। মিটিং নেমের ক্ষেত্রে সেটা কিরকম ভাবে লিখতে হবে, কনফারেন্স প্রসিডিংস এ যদি মিটিং নেম হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে ক্যাটালগ যখন করতে হয় তখন ব্র্যাকেটের মধ্যে এরকম ভাবে ইনফরমেশনটা দিতে হয়, কিন্তু এই ইনফরমেশনটাই কিভাবে দিতে হবে, $N দিয়ে থাকবে এরকম, ফার্স্ট ব্র্যাকেটটা স্টার্ট হবে ফার্স্ট স্পেস কোলন, $D দিয়ে 1951 স্পেস কোলন, $C দিয়ে এই বাকি ইনস্টিটিউশনের নাম, এবং এখানে ব্র্যাকেটটা দিয়ে তারপর ক্লোজ করতে হবে। মানে ঠিক যেভাবে আমরা এসিআর 2 তে ক্যাটালগটা করি ঠিক সেইভাবেই এটা করতে হবে, শুধু মাঝে বিভিন্ন ফিল্ড গুলো যেটা রয়েছে সাবফিল্ড গুলো, সেই সাবফিল্ড গুলো এখানে অ্যাড করতে হবে, $N এর জায়গায় $N ঢুকিয়ে দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ইয়েতে যা যা আছে এখানে সেগুলো এন্ট্রি করতে হবে। যদি মনে হয় যে এই জায়গাটায় সমস্ত ফিল্ড গুলো নেই তাহলে সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে এই সমস্ত ফিল্ড গুলো আবার অ্যাড করতে হবে। আচ্ছা, তো আমাদের এখানে আর প্রয়োজন নেই, 2 তে চলে গেলাম। এবার টাইটেল স্টেটমেন্ট, হয়তো এটা জাস্ট একটা নর্মাল বই, সিঙ্গেল অথরের একটা বই, ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, অথর হচ্ছে পুলকিত মাথুর। তো বইটার মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্ট হবে একে দিয়ে, অর্থাৎ টাইটেলকে দিয়ে অ্যাডেড এন্ট্রি হবে। তাহলে এখানে আমরা কি দেখলাম যে টাইটেলকে দিয়ে অ্যাডেড এন্ট্রি হলে সেক্ষেত্রে যদি টাইটেলকে দিয়ে অ্যাডেড এন্ট্রি হয় তাহলে সেক্ষেত্রে আমরা 1 দেব, এখানে 1 দিলাম। এখানে নন ফাইলিং ক্যারেক্টার কিছু নেই তাহলে আমরা 0 দিলাম। 250 হচ্ছে এডিশন স্টেটমেন্ট। একটু অডিওটা অফ করে দেবেন যারা অন করছেন। কি মানে খাওয়া গেছে, চিকেন পকোড়া খাওয়া গেছে। ও ভাই চিকেন খাচ্ছি। একটু অডিওটা অফ করুন প্লিজ।
তো এটার হয়তো দেখা গেল এটা সেকেন্ড এডিশন যদি থাকে, তো সেকেন্ড এডিশন। পাবলিকেশন ডিস্ট্রিবিউশন এরিয়া, এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই ইন্ডিকেটর ডিজিট কি আছে এখানে গিয়ে ডিটেলসে দেখে নিতে হবে। আমি আর প্রত্যেকটা ইয়ে করে দেখাচ্ছি না। আমাদের 260 পাবলিকেশন এরিয়া, এখানে ইন্ডিকেটর ডিজিট কিছু থাকলে সেটা দেখে নিতে হবে, যদি থাকে এবং যদি প্রয়োজন হয় তাহলে দেওয়ার দরকার, আর যদি না প্রয়োজন হয় তাহলে দেওয়ার দরকার নেই। বিশেষ করে টাইটেলের ক্ষেত্রে ইন্ডিকেটর ডিজিট খুব গুরুত্বপূর্ণ, ওটা দিতেই হবে, না দিলে খুব অসুবিধা তৈরি হয়। তো এক্ষেত্রে এটা হয়তো এর পাবলিশার হচ্ছে প্লেস অফ পাবলিকেশন নিউ দিল্লি, ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান 2018। নেক্সট হচ্ছে ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়া 300-তে। ফিজিক্যাল ডেসক্রিপশনের মধ্যে এখানে এক্সটেন্ট অফ পেজ, পেজ নাম্বার, দেখা গেল এখানে আদার ফিজিক্যাল ডিটেলস, যদি ইলাস্ট্রেশন কিছু থাকে বা কিছু এই সমস্ত ডিটেলস যদি থাকে, কালার ইলাস্ট্রেশন হয়তো রয়েছে, 20 ডাইমেনশন 24 সেন্টিমিটার, এরকম যদি থাকে এগুলো সব লিখতে হবে। এগুলো সবাই আপনারা জানেন, বাকিগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় সব ক্ষেত্রে। আমাদের বইয়ে, বিশেষ করে বইয়ের ক্ষেত্রে কিছু কিছু স্পেশালাইজড আইটেমের জন্য এগুলো প্রয়োজন। 4 হচ্ছে সিরিজ এরিয়া। এই সিরিজটা, সিরিজ স্টেটমেন্ট যদি কিছু থাকে তাহলে এখানে আমরা 4 এ দেব, 440-তে। আগে ছিল 490, ওটা এখন চেঞ্জ হয়ে মোটামুটি 440-তেই সিরিজের এন্ট্রিটা আমরা দিয়ে থাকি। হয়তো এখানে দেখা গেল ফুড সিকিউরিটি বলে হয়তো কোনো একটা সিরিজ যদি থাকে, হ্যাঁ, তার নাম্বার যদি থাকে, সেই নাম্বার সিরিজের যদি কোনো আলাদা আইএসএস এর নাম্বার থাকে বা কিছু, সেগুলো দিতে হবে। 5 সেকশন হচ্ছে নোট এরিয়া। 5 এর মধ্যে বিভিন্ন রকমের নোট আছে। নোট এরিয়াটা খুব বড় একটা এরিয়া। এই জায়গাটা একটু ভালো করে ডিটেলসে পড়া প্রয়োজন আছে। আপনারা যখন এন্ট্রি করবেন তার আগে একবার ডিটেলস একটু অন্তত চোখ বুলিয়ে নেবেন। বিশেষ করে কিছু কিছু স্কিল আমি বলছি। 500 খুব গুরুত্বপূর্ণ। 504 বিবলিওগ্রাফিক্যাল এটা খুব গুরুত্বপূর্ণ। 505 গুরুত্বপূর্ণ। 520 এটাও একটা গুরুত্বপূর্ণ। 546 এটা একটা গুরুত্বপূর্ণ। এরকম অনেক আছে, এগুলো আপনারা দেখবেন যেমন প্রয়োজন পড়বে সেই অনুযায়ী নোট সেকশনে গিয়ে ইয়েটা দেখে নিয়ে নোটটা এন্ট্রি করবেন। বিশেষ করে হয়তো আমাদের এখানে জেনারেল নোটের মধ্যে সবকিছুই দেওয়া যায়, কিন্তু তবুও কিছু কিছু স্পেসিফিক যদি নোট থাকে এবং সেটা নোট সেকশনের মধ্যে যদি ইনক্লুড করেন তাহলে এটার গ্রহণযোগ্যতাটা অনেক বাড়বে। 6 ফিল্ড হচ্ছে, এটা ধরা যাক একটা 5 আমি একটু নোট দিয়ে দিই, এটা ইনক্লুডস ইন্ডেক্স। 6 হচ্ছে সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি। সাবজেক্টের বিভিন্ন রকমের যে অ্যাডেড এন্ট্রি হয়, সেটা পার্সোনাল নেম হতে পারে, কর্পোরেট নেম হতে পারে, মিটিং নেম হতে পারে, ইউনিফর্ম টাইটেল হতে পারে, ক্রোনোলজিক্যাল টার্ম হতে পারে, টপিক্যাল টার্ম হতে পারে। যদি নর্মাল ক্ষেত্রে যে সমস্ত টার্ম আমরা ইউজ করি, হয়তো টপিক ওয়াইজ সেই সমস্ত টার্ম গুলো আমরা সিএস লিস্টে যা পাই সেটা অনেক অনেক কিছু থাকতে পারে। তার মধ্যে জেনারেলি আমরা যে টপিক ওয়াইজ যে ইয়েগুলো করি, সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি, সেগুলো সবই 650 এই টপিক্যাল অ্যাডেড এন্ট্রি হিসেবে ইনপুট করতে পারি। সব ক্ষেত্রে নয়, যেগুলো নাম থাকবে বা কিছু, সেগুলো পার্সোনাল নেমের জায়গায় জায়গায় কর্পোরেট নেম বা ইউনিফর্ম টাইটেল এরকম যদি কিছু থাকে, ক্রোনোলজিক্যাল কোনো যদি টার্ম থাকে সেগুলো ওর মধ্যে যাবে। কিন্তু যদি কোনো টপিক ওয়াইজ টার্ম থাকে সেটা আমরা এখানে ইনপুট করব। যদি কোনো জিওগ্রাফিক্যাল টার্ম থাকে তাহলে জিওগ্রাফি এই ফিল্ডের মধ্যে ইয়ে করবো 651।
650টা খুব গুরুত্বপূর্ণ একটা ট্যাগ, এটা আমরা এটা মনে রাখা প্রয়োজন। তো এক্ষেত্রে টপিক্যাল যে টার্মটা থাকবে, হয়তো দেখা গেল এটা ফুড সায়েন্স হয়তো এর সাবজেক্ট, ঠিক আছে। যদি মনে হয় আরো একাধিক সাবজেক্ট আছে, এখানে ক্লিক করলে আবার এটা বেড়ে যাবে ফিল্ড, এখানে আবার আমরা এন্ট্রিটা করতে পারবো। তো ফুড সায়েন্সের হয়তো এটা একটা জাস্ট একটা টেক্সট বই, যদি কোনো মনে হয় যে এটা কোনো ডিকশনারি টাইপের কিছু বা অন্য ধরনের কোনো ফর্ম সাবডিভিশন, জেনারেল সাবডিভিশন, বিভিন্ন রকমের যেগুলো আমরা হাইফেন দিয়ে লিখি, হয়তো ফুড সায়েন্সের হিস্ট্রি, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা ফর্মটা লিখতে পারি, এটা একটা ফর্ম বা এনসাইক্লোপিডিয়া বা ডিকশনারি, ঠিক আছে। জেনারেল সাবডিভিশন যদি কিছু থাকে, ক্রোনোলজিক্যাল যদি কোনো সাবডিভিশন থাকে, বা হয়তো ফুড সায়েন্স ইন ইন্ডিয়া, তো সেক্ষেত্রে জিওগ্রাফি যদি কোনো সাবডিভিশন থাকে, এখানে আমরা দিতে পারি। এখানে বিভিন্ন রকম আছে, মোটামুটি এই 2-3টেই প্রয়োজন হয় আমাদের, অন্যান্য টার্মগুলো খুব একটা প্রয়োজন পড়ে না। 650, 651, 610, 630, 648 এগুলো প্রয়োজন হয়। 700 ফিল্ডটা হচ্ছে অ্যাডেন্টি পার্সোনাল নেম। তো এই ক্ষেত্রে আমরা যেমন 200 যে ফিল্ডে করেছি, একজন অথর আছেন এখানে, এখানে আরেকজন যদি অথর থাকতেন, হয়তো দুজন অথর এখানে প্রেজেন্ট আছেন, দুজন অথর বইটা লিখেছেন, একজনকে দিয়ে আমরা 1-এ গিয়ে মেন এন্ট্রি অ্যাক্সেস পয়েন্ট একে দিয়ে করেছি, আরেকজনকে দিয়ে যেটা অ্যাডেন্টিটা হবে, সেই অ্যাডেন্টিটা আমরা 700 ফিল্ডে গিয়ে করব। 700 এখানে অনেকগুলো অপশন রয়েছে, ঠিক 100 যে 4টে অপশন রয়েছে, 100, 110, 111, 130, ঠিক নিউমোনিক্স করার জন্য 700 তেও একই রকম ভাবে করা হয়েছে। 700, 710, 711, 730, এগুলো আবার পরে আবার অ্যাড হয়েছে 72040, এই সমস্ত, এগুলো খুব একটা প্রয়োজন নেই। লোকাল আইডেন্টিটি বিভিন্ন রকমের যদি কেউ কারোর প্রয়োজন হয়, বিভিন্ন রকমের অনুযায়ী করার দরকার হলে সেটা করবে। মেনলি 4টে, 700, 710, 711 এবং 730। তো সেক্ষেত্রে একে যদি এই বিশ্বাসকে দিয়ে আমার আরেকটা এন্ট্রি আইডেন্টি করতে হয়, তাহলে এখানে আমরা লিখবো, ঠিক আছে। এখানে পার্সোনাল নেমে আমরা 1 দেব, যেহেতু আমাদের সারনেমকে দিয়ে হচ্ছে। 8 হচ্ছে সিরিজ দিয়ে যদি কোনো অ্যাডেড এন্ট্রি করতে হয়, তাহলে সেক্ষেত্রে এক্সট্রা যদি কোনো অ্যাডেড এন্ট্রি করার প্রয়োজন হয়, এখানে যেটা 440-তে যে সিরিজ দিয়ে এটা করা হয়েছে, সেটা অটোমেটিক্যালি অ্যাডেড এন্ট্রি হয়ে যাবে, কারণ এখানে লেখা আছে সিরিজ স্টেটমেন্ট / অ্যাডেড এন্ট্রি টাইটেল, ঠিক আছে। এখানে অটোমেটিক্যালি হয়ে যাবে, কিন্তু একে দিয়ে যদি এক্সট্রা কোনো অ্যাডেড এন্ট্রি করার প্রয়োজন হয়, জেনারেলি এই ফিল্ডটা প্রয়োজন হয় না, খুব কম ক্ষেত্রে হয়, তাহলে সেক্ষেত্রে 800 ফিল্ডটাই আমাদেরকে ফলো করতে হবে। এটা যদি কিছু প্রয়োজন হয়, তাহলে মার্ক 21 এক্সাম্পলটা 800 ফিল্ডে কিভাবে দিয়েছে সেটা একটু দেখলেই বুঝতে পারবো। 900 যে ফিল্ডটা, সেটা হচ্ছে লোকাল, এটা হচ্ছে একটা 942, এটা খুব গুরুত্বপূর্ণ আইডেন্টি এলিমেন্ট। এখানে আরো আমরা বেশ কিছু ফিল্ড অ্যাড করতে পারি, এখানে নয়, আমরা হোল্ডিং ডেটাতে 900 হচ্ছে অ্যাকচুয়ালি এক্সট্রা, যেগুলো লোকাল ভেরিয়েশনের মাধ্যমে আমরা অ্যাড করতে পারি। এখানে দেখবেন যে এখানে দেয়নি, ঠিক আছে। তো 900 ফিল্ডটা আমরা লোকাল ভেরিয়েশন হিসেবে এটা ইউজ করতে পারি। এখানে কোহার যে ডিফল্ট আইটেম টাইপ, সেটা খুব গুরুত্বপূর্ণ। সমস্ত ডেটাতে এন্ট্রি করার পর আমাদেরকে সেটা সিলেক্ট করতে হবে যে কি ধরনের এটা ডকুমেন্ট, এবং সেই অনুযায়ী এটার সর্টিংটা হবে। এটা হয়তো বই, তো বইয়ের জন্য আমরা এভাবে এন্ট্রিটা করলাম। এটা করার পরে আমরা, এটা কমপ্লিট হলো না, কারণ আমরা কোনো হোল্ডিং ডেটা দিইনি, জাস্ট বইয়ের ডিটেলসটা এন্ট্রি করলাম। এখন আমরা অ্যাক্সেসের নাম্বার থেকে শুরু করে অন্যান্য আরো কোনো ডিটেলস এখানে দিইনি। সেই জন্য আমাদেরকে সেভ তো করতে হবে। সেভের পর আমাদেরকে যেটা করার প্রয়োজন, সেটা হচ্ছে ভিউ অ্যান্ড এডিট আইটেম। আইটেম যে এই রেকর্ডটা হলো, রেকর্ডের পরে আমাদের আইটেমটাকে এন্ট্রি করতে হবে। এখানে যেহেতু একটা রয়েছে,
আমার অলরেডি করা আছে বলে এখানে এরকম দেখাচ্ছে। আমি জাস্ট এটাকে ক্যান্সেল করছি, যেহেতু আমি লাইভ দেখাচ্ছি তো এই ডেটাবেসে এটা ইয়ে হয়ে যাবে। আমি জাস্ট একটা এক্সাম্পল নিয়ে আমি এটা এডিট আইটেমটা দেখাচ্ছি। ধরা যাক এই ডকুমেন্টটাই আমি নিলাম, আমার যখন ফাইনালি আমি এডিট করতে যাচ্ছি এখানে ঠিক দেখাচ্ছে না, ডিফল্ট ফ্রেমওয়ার্কে করতে চাইছি আমি, ডিফল্ট ফ্রেমওয়ার্কে করলে অনেক সুবিধা দেখানো। তো এখানে বিভিন্ন রকমের স্ট্যাটাস রয়েছে, লোকাল যে সমস্ত নিড, যেটা আইটেমের সম্পর্কে ডিটেলস এখানে ইনপুট করা হয়। এখানে যদি বইটাকে উইথড্র করে নেওয়া হয় কোনো কারণে, তাহলে আমরা এখানে জাস্ট উইথড্রনটা লিখে দিলে অটোমেটিক্যালি যখন কোহাতে সার্চ করা হবে তখন এটা স্ট্যাটাসটা দেখাবে উইথড্রন। ড্যামেজ স্ট্যাটাসে আমরা যদি ড্যামেজ করে দিই তাহলে এটা ড্যামেজ হয়ে যাবে। রেস্ট্রিকশন যদি ইউজের রেস্ট্রিকশন যদি রেস্ট্রিক্টেড অ্যাক্সেস দেওয়া থাকে তাহলে সেরকম ভাবে নট ফর লোনে যদি হয় তাহলে নট ফর লোনে চলে যাবে। কালেকশন কোড বিভিন্ন রকম যদি থাকে, ফিকশন নন ফিকশন রেফারেন্স বিভিন্ন কিছু হতে পারে। পার্মানেন্ট লোকেশন কোথায়, বিভিন্ন যদি ডিপার্টমেন্ট থাকে তাহলে ডিপার্টমেন্টে হতে পারে, পার্টিকুলার কোনো সেন্ট্রাল লাইব্রেরিতে হলে সেন্ট্রাল লাইব্রেরি বা অন্য কোনো জায়গায় হলে অন্য কোনো জায়গায়। সেলভিং লোকেশন, কারেন্ট লোকেশন কোথায়, সেলভিং লোকেশন কোথায়, হয়তো জেনারেল স্ট্যাকে এটা সেভ হচ্ছে। এই সেলভিং লোকেশনটা খুব গুরুত্বপূর্ণ। যদি সেলভিং লোকেশনটা আমরা না দিই তাহলে ওটা যখন আমরা সার্চ করব তখন দেখাবে যে নো বুকস ইন দ্য লাইব্রেরি। ঠিক আছে, এই বইটা এই বইটার কোনো লাইব্রেরিতে কোনো যে রয়েছে তার কোনো প্রমাণ দেখাবে না। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ সেলভিং লোকেশনটা। তো সেক্ষেত্রে আমরা হয়তো জেনারেল স্ট্যাকে দিয়ে দিলাম। এবার অ্যাক্সেসন নাম্বার এন্ড ডেট, এই অ্যাক্সেসন ডেটটা যেদিন ডেট হবে সেই অ্যাক্সেসন ডেট, কোথা থেকে বইটা নেওয়া হয়েছে, তার সোর্সটা, যিনি দিচ্ছেন আর কি বইটা, পাবলিশার বা সাপ্লায়ার, আরো বিভিন্ন রকম ডিটেলস এখানে আছে। ইনভয়েস নাম্বার এন্ড ডেট, এটা সব ক্ষেত্রে থাকে না, এটা আমার এক্ষেত্রে কাস্টমাইজ করে তৈরি করা। ইনভয়েস নাম্বার এন্ড ডেটটা আমার মনে হয়েছে যেটা দেওয়া প্রয়োজন, সেই জন্য আমি এটা কাস্টমাইজ করেছি। অনেক ক্ষেত্রে কারো যদি মনে হয় যে না অন্য কিছু, যেহেতু কোহা একটা ওপেন সোর্স, নিজের মতো করে অনেক কিছুই কাস্টমাইজ করা যায়, তাই নিজের মতো করে এগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ফুল কল নাম্বারটা এখানে অটোমেটিক্যালি চলে এসছে, যদি মনে হয় কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় আছে এখানে করে দেওয়া যাবে। বারকোড বলতে এটা কিন্তু অ্যাক্সেসের নাম্বার, অ্যাক্সেসের নাম্বারটা এখানে বারকোড হিসেবে লেখা হয়। চাইলে এখানেও অ্যাক্সেসের নাম্বার কথাটা লিখে দেওয়া যায়, সেটাও কাস্টমাইজ করে নেওয়া যায়। এখানে অ্যাক্সেস নাম্বারটা লিখতে হবে। যদি এক্সট্রা কপি থাকে 5টা 7টা 10টা তাহলে সেক্ষেত্রে কপিটা এখানে লেখার দরকার আছে। ঠিক আছে, এইভাবে আইটেম টাইপটা কি হলো, বই বা কিছু, এভাবে করলে ওটা একটা করে এটা সেভ করতে হবে। ঠিক আছে, অ্যাড আইটেম করে এখানে যদি এক্সট্রা যদি অনেকগুলো কপি থাকে তাহলে অ্যাড মাল্টিপল কপিজ অফ দ্য আইটেম, এখানে ক্লিক করে হয়তো 10টা কপি আছে, 10টা লিখে অ্যাড করে দিলে পরপর 10টা অ্যাড হয়ে যাবে। এবার যদি আমরা সার্চ করি পার্টিকুলার এই বইটা, ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, ঠিক আছে, এইভাবে যদি আমরা জাস্ট, এটা হয়তো ওপ্যাক একটা পেজ, তো এই পেজের মধ্যে বিভিন্ন রকম ইয়ে করা আছে, কাস্টমাইজ করা আছে। এখানে জাস্ট কিছু কারেন্ট যে সমস্ত বইপত্র এসেছে তার একটা কালেকশন করা আছে, এখানে বিভিন্ন ডিটেলস গুলো দেওয়া আছে। তো আমরা জাস্ট এখানে যদি সার্চ করি ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল এই হিসেবে, তাহলে এখানে বইটা, এটা অ্যামাজন থেকে ছবিটা ডাইরেক্ট নিয়ে নিচ্ছে এবং সেই অনুযায়ী দেখাচ্ছে যে পার্টিকুলার এই বইটার ডিটেলসটা, বইটা এখানে অ্যাভেলেবেল। আবার ঠিক এই বইটা অ্যাভেলেবেল নয়, নো আইটেম অ্যাভেলেবেল, দুটো কপি অ্যাভেলেবেল, এটা অ্যাভেলেবেল নয়। এটা কেন অ্যাভেলেবেল নয় সেটা যদি আমি দেখি, এই ঠিক এখনই যে বইটা আমি সেভ করলাম সেই বইটার কোনো এই যে হোল্ডিং ডেটাটা, সেই হোল্ডিং ডেটাটা আমি কিন্তু সেভ করিনি, সেভটা করলাম না, যেহেতু আমার একটা লাইভ চলছে। সেই জন্য এখানে বইয়ের ডেটাটা, বিবলিওগ্রাফিক ডেটাটা সেভ হয়েছে কিন্তু হোল্ডিং ডেটাটা সেভ হয়নি। সেই জন্য এখানে বইটা দেখাচ্ছে নো ফিজিক্যাল আইটেম ফর দিস রেকর্ড। ঠিক আছে, হোল্ডিংটা 0 দেখাচ্ছে।
সে হোল্ডিং ডেটাটা আমি যদি এই হোল্ডিং যে ইনফরমেশনটা হোল্ডিং ডেটাটা যদি এখানে সেভ না করি, এখানে অ্যাক্সেসের নাম্বার বা এই সমস্ত ডিটেলস গুলো দিয়ে যদি এটা সেভ না করি, তাহলে এখানে আমার এখানে হোল্ডিং ডেটাটা 0 দেখাবে। কিন্তু এই বইটাতে আগের দুটো কপি হয়তো আমার ছিল, আগের দুটো কপি কিন্তু এখানে দেখাচ্ছে, এবং কোথায় আছে, জেনারেল স্ট্যাকে রয়েছে, সমস্ত কিছু এখানে ডিটেলস দেখাচ্ছে, কতগুলো কপি আছে সেটাও দেখাচ্ছে। ঠিক আছে, এর সমস্ত ডিটেলসটা এখানে আমরা পেয়ে যাব। এইভাবে আমরা একটা নর্মাল ইয়েতে যে কোনো বই এন্ট্রি করতে পারি। এখন যদি প্রয়োজন হয় আমাদের আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই। যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা বিভিন্ন রেকর্ড Z39.50 বা SRU প্রোটোকলের মাধ্যমে আমরা অন্য কোনো লাইব্রেরি থেকে ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে, যেমন এখানে যদি আমি টাইটেল দিয়ে সার্চ করি, দুটো লাইব্রেরি এখানে হয়তো সিলেক্ট করা আছে, টাইটেল দিয়ে হয়তো সার্চ করলাম ফুড সেফটি। এখানে বিভিন্ন রেজাল্ট এসছে, 62 রেজাল্ট এসছে, 62 পেজ এসছে। ঠিক আছে, তো প্রচুর অনেক ডকুমেন্ট আছে। এখন যদি মনে হয় যে পার্টিকুলার হয়তো আমি এই বইটা ক্যাটালগ করতে চাইছি, তো এই বইটা যদি আমি অ্যাকশনে গিয়ে এটা ইম্পোর্ট করে দিই ডেটাটা, তাহলে সমস্ত ডেটাটা আমার ক্যাটালগের ফিল্ডের মধ্যে পরপর চলে আসবে সমস্ত ডেটা। এখন প্রয়োজনে আমি একদম যত ফিল্ড আছে সবকিছুই এখানে ডিটেলসে চলে এসছে। এখন জাস্ট আমার প্রয়োজন এখানে 942 এই সমস্ত কিছু কিছু ডেটা যেগুলো আছে, হ্যাঁ, এটা টাইপটা কিরকম বা কিছু আরো অন্যান্য ইনফরমেশন যদি কিছু প্রয়োজন হয়, আমার লোকাল ভেরিয়েশনের এখানে যেমন 040 আমার ট্রান্সক্রাইবিং এজেন্সি, আমার এখানে হয়তো আমার কলেজের ইয়ে আছে, এটা চলে এসছে, এটা যারা করেছে তাদের নাম সমস্ত ডিটেলস চলে এসছে। এগুলো কিছু প্রয়োজন হলে আমরা রাখবো, নাম দেখি মুছে দেবো, মুছে দিয়ে এই রেকর্ডটা যদি আমরা সেভ করি, তাহলে এই রেকর্ডটা আমার ক্যাটালগের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, এবং সেটা আমি সার্চ করতে পারবো। যদি মনে হয় যে এই Z39.50 প্রোটোকলে এখানে ঠিকঠাক সার্চ আসছে না, বা কিছু লোকাল বই আছে, সেই লোকাল বই এখানে যেমন দুটো লাইব্রেরি মাত্র ইনক্লুড করা আছে। ঠিক আছে, আরো যদি মনে হয় যে যে সমস্ত ইন্ডিয়ান বইগুলো রয়েছে সেই সমস্ত বই এখন লাইব্রেরি অফ কংগ্রেসে পাওয়া যাবে, বা হয়তো লোকাল ল্যাঙ্গুয়েজে যে সমস্ত গুলো লেখা আছে সেগুলো যদি মনে হয় আমার অ্যাড করার প্রয়োজন, তাহলে সেই ইনফরমেশনটা আমরা এই সার্ভারটা Z39.50 সার্ভার, এটা আমরা অ্যাড করতে পারবো। এখানে একটা বিশেষ একটা জায়গা আছে, আপনারা জানেন অনেকেই, IR স্পাই বলে একটা সাইট আছে, ইন্ডেক্স ডেটা। এই IR স্পাই এই সাইটে যদি আমরা যাই, এখানে Z39.50 টার্গেট ডিরেক্টরি রয়েছে। এই টার্গেট ডিরেক্টরিতে ফাইন্ড টার্গেট করলাম, করে জাস্ট কান্ট্রিতে আমরা সিলেক্ট করলাম ইন্ডিয়া দিয়ে সার্চ করলাম। যদি ইন্ডিয়ার অবস্থা খুবই এখানে মানে খারাপ আর কি, কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা আছে। যেমন এই মুহূর্তে মাত্র 12টা লাইব্রেরি কানেক্টেড এখানে। ঠিক আছে, 12টা লাইব্রেরি কোহা ডেটা এখানে কানেক্টেড, এবং কিন্তু হোস্ট কানেকশন রিলায়েবিলিটি এটার অবস্থা খুবই খারাপ। HRLN এটা একমাত্র 9/9 100% রিলায়েবল, তাছাড়া কোনোটাই এখানে কানেকশন রিলায়েবিলিটি ঠিকঠাক নেই। ঠিক আছে, আরেকটা আছে টেক্সিকন, এই দুটো লাইব্রেরি শুধুমাত্র ইন্ডিয়াতে এদের কানেকশনটা রিলায়েবিলিটি ঠিকঠাক আছে। এই এনলান একটা বড় প্রজেক্ট ছিল, এনএমই আইসিটি প্রজেক্ট। ঠিক আছে, IIM আহমেদাবাদ এরাও এখানে কানেক্টেড, কিন্তু তাদের ইয়েটাও এখানে হোস্ট যে রিলায়েবিলিটি সেটা এখন 0% দেখাচ্ছে। সুতরাং যাই হোক, এটা যদি মনে হয় স্টেট সেন্ট্রাল লাইব্রেরি কলকাতায় সেটা অ্যাভেলেবেল, কিন্তু তাদেরও এখানে ইয়েটা স্ট্যাটাস 0 দেখাচ্ছে। এখন যদি মনে হয় যে এই ইয়েটা লাইব্রেরিটা আমি আমার ইয়েতে অ্যাড করব কোহাতে, এবং এই Z39.50 সার্ভারের যে ইয়েটা আছে, সার্চ যে জায়গাটা রয়েছে সেখানে আমি জাস্ট তার ইয়েটা অ্যাড করব,
তাহলে আমরা এখান থেকেই সমস্ত ডিটেলসটা পেয়ে যাব এবং কোন প্রোটোকল আছে, কি হোস্ট ইয়ে হয়েছে, তার পোর্ট নাম্বার কি আছে, ডেটাবেস নেম, এই সমস্ত সার্ভার আইডি বা এই সমস্ত যা আছে সমস্ত ডিটেলস এখানে আছে। এই ডিটেলসটা আমরা এখানে চাইলে অ্যাড করে সার্চটা এখান থেকে করতে পারি। আরেকটা কথা জাস্ট আমি একটু বলে দিই, টাইম শেষে একদম শেষ। এটা আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে বিবলিওগ্রাফিক ডেটা। এই বিবলিওগ্রাফিক ডেটার সঙ্গে এখানে ক্যাটালগিং এর মধ্যে সমস্ত ডেটাটাই রয়েছে বিবলিওগ্রাফিক ডেটা। এই বিবলিওগ্রাফিক ডেটার সঙ্গে আরেকটা ইয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অথরিটি ডেটা। অথরিটি ডেটা বলতে সি অলসো রেফারেন্স যে সমস্তগুলো আমাদেরকে করতে হয় নর্মাল ক্ষেত্রে, নর্মাল কার্ড ক্যাটালগ বা এরকম ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও সেটার প্রয়োজন আছে। এবং যদি মনে হয় হয়তো দেখা গেল 245 বা হয়তো 100 একটা ফিল্ড রয়েছে, এই 100 ফিল্ডের মধ্যে যদি কোনো পার্টিকুলার কারোর নাম থেকে কারোর নামে যদি ইয়ে করতে হয়, কোনো অথরিটি ফাইল তৈরি করতে হয়, সি বা সি অলসো কোনো রেফারেন্স এন্ট্রি, তাহলে সেক্ষেত্রে আমরা এই অথরিটিজ এর মধ্যে গিয়ে তার ডেটাটাকে এন্ট্রি করে সেটা আমরা করতে পারি। ঠিক আছে, এটা একটু দেখার দরকার আছে। সি অলসো বিভিন্ন রেফারেন্স যেগুলো এন্ট্রি গুলো হয় সেগুলো হয়তো এখানেও একই রকম নিয়ম ইয়েতে মার্ক 21 এখানে একটা অথরিটি ফাইল বলে একটা ফাইল আছে। মার্কে এখানে যেমন বিবলিওগ্রাফিক ফরম্যাটটা দেখালাম, ঠিক এই যে আন্ডারস্ট্যান্ডিং মার্ক অথরিটি, এখানে অথরিটি ফাইল রয়েছে এবং হোল্ডিং রেকর্ড। এই অথরিটি আন্ডারস্ট্যান্ডিং মার্ক অথরিটিতে গিয়ে আপনারা একটু এই অথরিটি ফাইলসটা কি করে এন্ট্রি করতে হয় সেই সমস্ত ডিটেলসটা দেখে নেবেন এবং সেই অনুযায়ী এখানে অন্তত কিছু কিছু অথরিটি ফাইল মেনটেন করলে খুব ভালো হয়। এখানে সি অলসো রেফারেন্স কিভাবে করতে হবে সে সমস্ত ডিটেলস গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, তার এখানে যদি আপনি ফরম্যাটে যান অথরিটি, এখানে সমস্ত ফিল্ড কিভাবে এন্ট্রি করতে হবে না হবে সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, কিভাবে করতে হবে না হবে। তো এই অথরিটি ফাইলটা আপনারা চাইলে মেনটেন করতে পারেন। ঠিক আছে, আর যদি কারো কিছু কোশ্চেন থাকে একটু বলেন, আমার টাইমটা একদম শেষ, আপনারা করতে পারেন কিছু কোশ্চেন থাকলে। ঠিক আছে, কারোর তাহলে কিছু কোশ্চেন না থাকলে আমি শেষ করছি। হ্যাঁ, আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, ছোট্ট জিজ্ঞাসা আছে একটু। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি চাইছি যে আমার একটা নিজস্ব মার্ক ফ্রেমওয়ার্ক বানাবো বইয়ের জন্য, একেবারে শর্ট, যেগুলো রেলেভেন্ট, যেগুলো দরকার, একটা সিঙ্গেল সিটে, ওখানে পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4 এখানে যাব না। না, এটা তো এটা এখানে এই যে ক্যাটালগিং এর মধ্যে আছে, আপনি ক্যাটালগিং এর নিজস্ব ফ্রেমওয়ার্ক বানানো যায়, সেটা একটু যদি টাচ করেন একটু ভালো হয়। আমাদের টাইম কিন্তু একদম সেট, ওটা কিন্তু একটু টাইম লাগবে, আমি আপনাকে বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে নিউ রেকর্ডের মধ্যে আপনি একটা বুক একটা যেটা রয়েছে এখানে এটাতে গেলেই কিন্তু আপনি ওদের অলরেডি একটা পেজের মধ্যে সবকিছুই বানানো আছে। ঠিক আছে, আপনি যদি এটা দেখেন তাহলে কিন্তু এর মধ্যে সমস্ত জিনিসই মোটামুটি আমাদের যা প্রয়োজন সেটা কিন্তু পেয়ে যাবেন। আর না হলে আপনাকে অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে এই ডেটাটাকে চেঞ্জ করতে হবে প্রত্যেকটা ফিল্ড ধরে ধরে। ঠিক আছে, আপনি এখানে গিয়ে যদি দেখেন তাহলে এখানে প্রত্যেকটা ফিল্ড দেখুন এই সমস্ত এত কিছু ঝামেলা ঝঞ্ঝাট কিছু নেই, জাস্ট 020022082 যেগুলো আমাদের একদম বেসিক প্রয়োজন সেই সমস্ত ইয়েগুলো নর্মাল বইয়ের ক্ষেত্রে সেই সমস্ত ইয়েটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, এটা কিন্তু এখানে অলরেডি অ্যাভেলেবেল, বইয়ের জন্য ওরা তৈরি করেছে একটা। ঠিক আছে, এখন যদি কিছু আপনার প্রয়োজন হয় যে এখানে থেকে আরো কিছু চেঞ্জ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে কোহা অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে যে মার্ক বিবলিওগ্রাফিক ফ্রেমওয়ার্ক যেটা রয়েছে এই ফ্রেমওয়ার্কে গিয়ে চেঞ্জ করে ডেটাগুলো এখানে গিয়ে আপনাকে সমস্ত কিছু এই যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। স্ট্রাকচারে বিভিন্ন চেঞ্জ করে কোথায় কোথায় কি প্রয়োজন না প্রয়োজন, কোন ফিল্ডটা কি রকম হবে, রিপিটেবল হবে বা ম্যান্ডেটরি হবে, কি ধরনের ফিল্ড কি রকম হবে না হবে, সমস্ত এখানে করার ইয়ে রয়েছে, অ্যাকশন আছে। অ্যাকশন গিয়ে আপনি কোন সাবফিল্ড এখানে চুজ করবেন, সমস্ত কিছু এখানে ধরে 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 প্রত্যেকটা ফিল্ড আপনাকে নিয়ে এটা কাজটা করতে হবে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, শেষ করছি তাহলে। অনেক সবাইকে ধন্যবাদ।
Thank you. Thank you, sir. Thank you, Dr. Soumen Mondal, for deliver your practical demonstration. Now, I want to introduce our next speaker, Mr. Shiv Shakti Ghosh. Mr. Shiv Shakti Ghosh currently working as an assistant professor in the Faculty of Library and Information Science, ICFAI University, Tripura. He completed his master's from DRTC, Indian Statistical Institute. He is pursuing his PhD degree from Jadavpur University. His areas of interests are semantic web, information retrieval, etc. So I requesting you, sir, for deliver your lecture and demonstration. Please come, sir. Okay, thank you for the introduction. So let me share my screen first. Okay, so I think due to the sunlight is coming from my window, so you may not be able to see me properly. So see, please hold on. Please give me few minutes. I am unable to find the window that I am looking for. Okay, so see, before starting, I want to share something important with you. So this is the last session of this workshop. By now, you already know that Koha is an open source software. I just want to, maybe others have already discussed this, but I just want to bring this to your notice that, see, you please see this. All of you can share my see my screen, no? Yes, sir. Yes, sir. Okay, thank you. So see this first line, what it is telling that you don't have to ask anyone or give away any of your information to try it out. So why I am telling you this? This is because many people are using this Koha, and nowadays due to this pandemic situation, many online demos have come up which are asking for your personal information. Okay, so I would just request you, I think already all of others have told you about this. I will just request you to, when you are after the workshop, when you are you will practice on your own, to just use any of the demo websites which are present here, okay, which have been listed here. So these are all endorsed by the Koha community. So you can just use any of the websites which are listed here. Anyway, so I will use this Koha staff interface, which is presented by the Bywater Solutions from USA. Okay, and I will be discussing on the reports module from Koha. So in the report module, there are two modules to the report module. So this is the reports module. So if you enter the report module, so you will see there are two options here. First one is to create guided reports, and the second one is to create from using SQL query. So I think by now you all of you know that Koha is using the MySQL database. So
So these SQL options will be all executed on the MySQL database, which is in the backend of the Koha installation. So this is so first so what I have done is I have listed very simple reports. I have made a list which I will be discussing with you today. Very simple report, guided reports, and very simple SQL queries which you can execute, and which we many a times we need in the library. So there are also many complex queries which are available in Koha, which you can execute in Koha. So I will also show you the source of such queries from where you can get the queries and execute in your report SQL section. So first we will another thing I will before starting I will like to share with you. So this is the fun of learning and using Koha is Koha has a very dynamic community, and the Koha's documentation is always very much updated. So what I will suggest you is many a times many people find that learning Koha might be a very tough task, but what I will show you today is I will just open the documentation here, and we will just blindly follow whatever is listed in the documentation, and then we will execute in the demo website. Okay, so we will read the documentation, we will copy from there into the demo website, and then we will proceed, and in this way we will learn. Okay, so first you see that in the report section why we need report. That has been said that we need reports to gather data and generate statistics. Many a times we in an academic institution we need to submit the statistics related to our libraries to different bodies, and that's why we need to generate reports. So usually the Koha community or the what they have done is whatever basic reports which librarians might need, those things are already they have listed in the guided reports wizard. Okay, and if you don't find whatever you need in the guided reports wizard, you need to write your own SQL query and generate a report. Okay, so first you see in the report section, the first guided report wizard, you can see. So there are many modules. So the first module is just see the first step of building a report. So now we are seeing this picture. Now we will execute it in the demo version. So first we will enter this create guided report option. So here see, by now you know all the modules of which are there in Koha. So first see here we will click on this drop down, and here there are all the important modules on which you can generate report. They are listed. So as I told already, we will be following the documentation word by word. So they are doing on the patron module. So let us also do on the patrons module. Okay, so we are choosing here the patron modules. So next is there is one option. It is asking whether you want to keep your report as a public report, or you don't want to make it public. So the default option is no. So that means we don't want the report to be public. So the importance of this is, see, when you are not if you keep your report as public document, it will be accessible by all who are using the staff interface. Not only this, the report will keep running, and it will also keep pressurize your database, and
and server wherever you have installed your this Koha. So that's why we the default option, the recommended option is the to keep the report as private. Another thing is for modules like patrons and all. So we have many times we have sensitive information like email ID, phone number, which we do not want to disclose with everyone. So that's why the recommended option is to not keep the report as public. So the default option here is no. Next is see, there is another option. It is called cache expiry. So when you are running, so this option will only come in installations where memcache has been installed. Okay, so there you will find this option. So and here you can set the limit how much time this report will be running in your cache memory. So next we will press the next option, and we will choose the tabular format. There are other formats also, summary, matrix. This we will not discuss. And another thing is that in whenever you are using MySQL, you will see the data. MySQL, as you already know, that MySQL is a relation database management system, and there, whenever you will use MySQL, the data will be presented to you in a tabular format. So we will go with the tabular format, and we will proceed further. So now you just see here. So in the patrons module, there is one borrowers table. Okay, so under this borrowers table, these are the column headings. The column headings are like borrower number, card number, surname, first name, all other things are there. After the right slash, it is in short. See, borrowers dot borrower number. It means that from the borrowers table, we will be selecting the borrower number column. Okay, so these are the tables. These are the columns which are present in the borrowers table. You can always enter into the MySQL database in the background of the of your Koha installation. I will just since I am discussing this from the demo database, I don't have access to the MySQL database, but in the end, I will show you, I will just give you the commands, how you can enter the MySQL database of your Koha installation. Anyway, so now see, in the borrowers table, we have these columns. So now how to select? We will just click on this, and suppose we are adding we want to see what is the data present in the borrower number column. Okay, so we will just select it, and we will press on the add. So this will be added in the right side. Now this is adding each column at a time. Suppose you want to add more than one column at a time. So suppose we are so then you have to do is you have to press the control key and then click like this, whichever you want to select. Suppose we are selecting this four. So I have clicked on each one of them, and then I will add like this. So all these have been added. Okay. So we will proceed further. So now see, in a Koha instance, there may be many library branches. Okay. And many patron categories might be there. I think by now you are all familiar with these things. So if you want to limit your report to a particular branch of any library, or suppose you want to generate the data, or you want to generate the report only on the faculties, or suppose other categories like only on the students. So you click on this and you can choose these categories. I think these are the demo database. So many people have added their own branch codes and all those are showing. So you can just select it from by using this drop down and then go to next.
So as of now, we have not selected any limitation. Anyway, next is suppose you want to do some arithmetic operation. Sometimes like in some modules, like where you can perform, you want to add the fine, or suppose you want to add the acquisition number, many arithmetic operations we might need. So here, using this drop down, you can select whichever arithmetic operation you want to perform, and then you just press next. Now, if you don't want to order your report in any particular order, you can just skip this step. Or if you want to change the order in which your report is by default present, just you can change using these ascending descending keys, and just I have not selected anything, just click on finish. So see, now you see here is this line you see. This is the line which is the MySQL query which your Koha is performing to generate this report. So here you see, so the MySQL, using the MySQL statement, select statement, it is selecting borrower number. I think I made a mistake by selecting borrower number twice. Okay. So anyway, borrower number, card number, surname, first name from the borrowers table. So you see here, you have to write like this: borrowers dot borrower number. It means that we are selecting the borrower number column from the borrowers table, and then we will just click on next. And if there is any okay, so here you will have to give a name to your report. Suppose I am giving test report patrons. I am giving this name. Okay, and then here you can suppose I am selecting this patrons category. Report group is patron categories. So these values you can then here you can select any report subgroup. Now you see in this drop down, nothing is showing. So these things you will have to add from the authorized value section. I think it has been already discussed with you. So in the authorized value section, you have to add these codes, then only it will show here. Or you can manually create codes here, and then if you can add notes here, and then you just save the report. So it is showing that your report test report patrons has been saved. Now we will go to this saved report section. You see here this many have saved it. So you can just we will search using this test report patrons. Okay, so this is our report. Here we can search using this. So see this link here, this JSON URL it is showing. So this is the link using which all can access this report if the report is public, but we have made it not public. So this link, if you want to use, it will ask for authorization. But if you make this report as if this option is selected as yes, then it will not ask for authorization. So this is about the guided report wizard. I have been asked to discuss only the syntax of how you do the things. So I don't have any data with me in this demo website. So anyway, so this is how you generate a guided report. So next I will show you how to generate some SQL reports. Okay. So this is same this test SQL report. I am naming it SQL reports. Anyway, so I will just show you
what what are the SQL queries, that some interesting SQL queries I have listed, those I will discuss with you. Anyway, so see, suppose the first one is from the cataloging module. Okay, so suppose you want to count all the titles. Okay, so what you will write? So these reports are not present in the guided report wizard. So if you want to generate this kind of reports, you have to use the this module where you can write your own SQL query. Okay, so first is the we will be using the select statement. So select, now we are using the count option present in MySQL to count all the titles. Okay, so here you are we are writing select count, then we will mention what we will have to count. Okay, so we were biblio dot title. So here you see I have told you that this is from the cataloging module. Okay, so in cataloging module there is one table called biblio table, and from that biblio table we are counting the whatever titles have been listed. Okay, now you might be surprised how I am knowing the names of the tables and column. It is very easy. You can also find it out. If you are having a Koha installation with you can just enter into the MySQL. You open a terminal and you enter into the MySQL and see what are the libraries present in the MySQL database, and then you use the enter the cataloging module, and then here you will find these tables. This is the biblio table, and from here we are we are counting the title column. Okay, so now select count biblio dot title as count. This is the name of the column under which our final value of the counted title will come. And then we have to mention from biblio. Okay, so this is the this is the SQL query we need to perform, and then you have to run it, and then I think actually these reports, they will create some problem in this demo database. That's why I am not running. If any of you are having the manual Koha installation with you, you just copy it and you perform this demo, these queries, you will find results and you can learn by yourself. So this is the query for counting the titles. Next, I will some other queries I will discuss with you. Suppose you want to learn about the total collection size. Okay, so I will just give the heading here so that you can understand. Total collection size. So report for finding out the total collection size. This is also from the cataloging module. Okay, so we will write select count. Now there is one table called items. Okay, so this to you know about the collection size, we can we have to read data from the items table. Okay, so since this query will be a bit long, just we will use one abbreviation for the items
items table. So let us abbreviate the items table as I. Okay, so count I dot biblio number. Okay, so this you can read it as items dot biblio number. We have used the abbreviation I for the items table. Okay, now select count I dot biblio number as added. I dot I type comma I dot home branch. Okay, so here under added it will show the biblio number, then it will show the item type, and then it will show the home branch. Okay, from items I. Okay, so we are retrieving this data from the items table, which we have abbreviated as I. Okay, so this query also you can run, and you can find what is your collection size. Okay, next we will discuss deleted items. Okay, deleted items. Okay, now this query also you can perform, you will have to perform on the cataloging modules, because in the cataloging module we will have information on the deleted items. So in the cataloging module we already have one table. You have already seen the table name biblio. Okay, so we will be using that biblio table to know information about the deleted items. So we will be again using the select statement. So select b dot biblio number, b dot title, and b dot say author. Okay, so we will be retrieving the biblio number, the title of the item, and the author. Okay, so this information we will be retrieving from the biblio table, which has been abbreviated as B. Okay, so from biblio B, here we have used the abbreviation. Okay, so here we that's why we have to mention it. From here, if you don't use the abbreviation, you can directly also write like this, biblio. Again you have to write as this biblio. In this way you have to write. Okay, so for saving time we are using this abbreviation, and also to make the query compact. Okay. Okay, now we have to use a joint statement to retrieve this information. So I don't know whether you know about the SQL joint statements, but I will discuss it now. You can, if you don't know, you can anytime you can go back and learn about the SQL joint statements. So these are complex queries, some little bit complex queries, which we usually don't need very much in the library. This may be needed, but usually we don't need. So that's why in the guided report wizard it is not listed. Okay, anyway, so we are using the SQL joint statement. We will be using the left join items I using biblio number. Okay, so so this biblio number is the common field using which we are joining two tables. Okay, biblio number
where I dot item number is null and B dot biblio number in select biblio number from deleted items. Okay, so let us discuss the query now. See, left join items I using biblio number. So between this table, biblio table, table and the items table, we have a common column named as the biblio number column. Using this biblio number column, we are joining this table, and next we are using these two query statements, these two lines, to inform which are the deleted items. So when an item is deleted, the item number in the item number column, the value will be null. Okay, so that's why we have written where I dot item number is null. Okay, and next is and B dot biblio number in select biblio number from deleted items. So what it will do is it will search for the item number first where the value is null, and it will search for the biblio number from the deleted items. Okay, and then it will process the query and it will retrieve what only those items where the item number is null and the biblio number is not present. Okay, so then all you will get which items have been deleted. So what the participants can do is you can just take a picture and or take a photo and you keep these queries with you, and you can run it after, when you are practicing. Next one important one is we will this is also important. We will how to find out the damaged items. Okay, so we want to find out information on the damaged items. So what we will write here. So those who of you who are not familiar with MySQL, this will be a little tricky. But again, as I told you, just take a picture and keep it with you, and try it on your own time. You will be able to learn. Okay, so we want to select which are the items which have been damaged. So we this damaged item information is also present in the cataloging modules items table. Okay, so we will be retrieving information from the items table. So select items dot damaged, comma, say items dot items call number, items dot barcode from items table. Okay, now inner join. This is also using a SQL join statement. Inner join biblio. We are joining these two tables named as items and the biblio table, which are all present in the cataloging module. Okay, so we were finding inner join means we are finding data which is common in both these tables. Okay, the items table and the biblio table. Inner join biblio
on items dot biblio number equal to biblio dot biblio number. Okay, so the biblio number column is common in both these tables, item table and the biblio table. So that's why we are using this inner join. Okay, next we will mention this where clause items dot damaged equal to true. So this is if when a item is damaged, we in the cataloging module we update this information damaged as true. So using that we are retrieving this information, and we will also use a order clause for ordering our data retrieve. We will use the order by statement, order by biblio dot title in the ascending order. Okay, so the order items will be ordered using the title information. Okay, biblio dot title from the biblio table we will be using this title information, and we will be arranging our data. So so this is the query for retrieving information from on the damaged items from the cataloging module. So I will just discuss one more simple. This is also simple. One simple query I will discuss. So suppose we want to retrieve information on the suppose many times we don't have any item for a catalog record. Suppose the item is not present in the library, so we want to find out what are all the bib items where the items is not present in the library, or in the say we want to find out all the bibliographic records without items. So we will just give the heading bibliographic records, bib records without items. Okay, so we will be again using the select statement, select biblio number and title. So we will find out the title of the bibliographic record and the biblio number from the biblio table, from biblio. This is also present in the cataloging module. So now for this query, the where clause is important. Okay, where biblio number not in select biblio number from items. Okay, so this part is very simple. We are selecting the biblio number and the title from the biblio table. So now the where clause here is important, where biblio number is not in the select biblio number from items. That means it is selecting all the biblio numbers where there is existing items. And we are matching it with our desired biblio number should not fall within this list. Okay, so we are selecting all those biblio numbers which have items, and we are telling the system that our desired biblio number does not fall within this list, and in this way we are retrieving all those bibliographic records which do not have any items associated with them. Okay, so these are
the simple some of the simple SQL queries which you can perform. So I won't discuss any other SQL query. I think the Koha community is so strong. Many of the guided, if you go to the guided report wizard, most of the reports which we need in our daily use in the library, those are stored in the guided reports wizard. So again, I will just show you from the patron. Last time we discussed the patron category. So we will go to the circulation and category, and then we will go next. And so here, if you see all the things which you visually need in the library, like expiry date, registration date, and then there's all those library statistics which we need in the library, item numbers. This we were using in our SQL reports. All those things are present in this guided report wizard. So now, if you still you find that you don't find any particular information in this guided report wizard, you can always go just search here Koha SQL report wiki. Okay, so you just go and search here. This SQL reports library will come. In fact, many of the queries which I discussed with you today, that those have been curated from this SQL reports library. So I'm sorry, it is taking some time to load, because we have some security checks present here. So okay, so this has come. So see here in the SQL reports library, these are all maintained by the Koha community members. So you can see there are so many reports. These are present here. So you can, if you don't find your desired report table names and column names in the Koha guided report wizard, and if you are unable to write your own SQL query, because many times we are not able to think, we are not aware actually under which table, under which module which table will be present, under which table which column is present, that we might not know. We have to be a very avid user to know those things. So you can always go back to this SQL Koha reports library, and you can see here so many SQL reports have been listed here. I have discussed with you withdrawn items, damaged items. Those are also listed here, and many a times also you can use your call numbers and all those things you can use. Those kind of queries are also listed here. Also you can use your specific mark tags also you can use and generate reports. So I think I will stop here. And one thing I have not discussed here, and in the reports library also there are it has not been discussed, that is by report generation by subject. So that was out of that is a little complex, and to discuss it we need some real-time data. So I am skipping that. So anyway, if you still have any question, please ask me. I think I will stop here. And if you want to ask, please ask.
Participants, any question? So, thank you, sir. Thank you. Thank you. Thank you, Mr. Ghosh, for deliver your nice presentation. Now I want to invite Dr. Pronobi Porel, convener of this workshop, for continue the next session, that is vote of thanks. Thank you, Professor Halder. I, on behalf of entire college and our library management team, spread my most sincere thanks to Dr. Sukumar Mandal, yesterday's research person. I want to thank Dr. Mondal, who gave his vital time from his busy schedule. Now I would like to thanks to yesterday's another two respected resource person, Professor Pritam Kumar Pal and Librarian KK Das College and Dr. Avik Roy, Librarian Derozio Memorial College, for making the workshop meaningful and their excellent presentation on acquisition and serial module in Koha. Thank you, Professor Pal and Dr. Roy, for thank you very much. I would like to express our sincere gratitude to Dr. Ranjan Samanta for giving excellent speech about cost-benefit analysis of Koha in academic library. Thank you, Dr. Samanta, for your heart-provoking and interesting speech. Now I would like to thanks to our today's another speaker, Dr. Swapan Khan, for giving excellent practical-based presentation about OPEC facilities in Koha. Thank you, Dr. Khan, for sharing your experience. I would like to express our sincere thanks to Dr. Soumen Mondal for giving excellent coverage of resource description and access, a practical approach to the cataloging module of Koha. Thank you, Dr. Mondal. I am also very grateful to Professor Shiv Shakti Ghosh for exposing report generation, describing syntax for preparing reports in Koha. Thank you, Professor Ghosh sir. We are all inspired by our resource person for developing our knowledge about different module in Koha. Now I would like to express our deep gratitude to our principal sir, Dr. Prasanta for motivating me for organizing this workshop. I am very thankful to our IQAC coordinators, Professor Tanmoy Bandhopadhyay and other member of IQAC. I am especially thankful to Dr. Rabiul Alam, convener of IT subcommittee of our college, and also thankful to Dr. Sudipta Bandhopadhyay and Dr. Paritosh Chandra Sinha, both of the integral member of IT subcommittee and library subcommittee. I am thankful to Professor Bikash Kumar Halder, the joint convener of this workshop, and our other library team member, Mr. Sanjoy Chando and Mr. Siddhartha Shankar Dhara. Last of all, I would also thankful to our professional colleagues, friends, and my dear students and other participants who joined this workshop and their relentless efforts and cooperation in making this workshop a resounding success. Thank you to all. Thank you. Please stop the recording.